Assalamu alaikum. I, Dr. Azraf Mahdi, I welcome everyone to today's solve session. আমরা প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজির উপর যে 100টা প্রশ্নের একটা পরীক্ষা দিয়েছি, সবাই একসঙ্গে সলভ করব। সো লেটস স্টার্ট উইথ কোশ্চেন নাম্বার 1. In apoptosis, adjacent inflammation is visible by light microscopy. Adjacent inflammation, এটা হচ্ছে নেক্রোসিসের ফিচার। অ্যাপোপ্টোসিসে সারাউন্ডিং এরিয়াতে কোনো ইনফ্লামেশন হয় না। সেল মেমব্রেন যেহেতু রাপচার হয় না, সো সারাউন্ডিং টিস্যুতে ইনফ্লামেশন হবে না। প্লাজমা মেমব্রেন ইজ ডিসরাপ্টেড, এখানেও যেটা বলছে সেম। প্লাজমা মেমব্রেন এখানে অ্যাপোপ্টোসিসে হচ্ছে ইনট্যাক্ট থাকে, ডিসরাপ্টেড হয় নেক্রোসিসে। সাইটোপ্লাজম ডেন্স ইন্টেন্সলি ইউসিফিনিক, এটা অ্যাপোপ্টোসিস নেক্রোসিস সবগুলোতে হতে পারে। নিউক্লিয়াস ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায়, ক্যারিওরেক্সিস, পিকনোসিস। ওকে, অর্গানেলিজ আর মোর টাইটলি প্যাকড, এটাও ঠিক আছে, সবগুলো মোটামুটি ওকে। আমাদেরকে যেটা পড়তে হবে যে অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসের পার্থক্য আছে শীটে, সেটা আপনারা ভালো করে একটু দেখে নেবেন, অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসের পার্থক্য। ঠিক আছে, সো এখানে নেক্রোসিসে সারাউন্ডিং এরিয়াতে ইনফ্লামেশন হচ্ছে, প্লাজমা মেমব্রেন রাপচার হচ্ছে। আর এখানে ছোট ছোট অ্যাপোপ্টোটিক বডি তৈরি হবে, প্লাজমা মেমব্রেনটা ইনট্যাক্ট থাকবে, সারাউন্ডিং এরিয়াতে কোনো ইনফ্লামেশন হবে না। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, অ্যানাদার কমন কোশ্চেন। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন এবং ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের এক্সাম্পল আমাকে মুখস্থ করতে হবে। শীটে দেওয়া আছে খুব সুন্দর করে। আমরা জানি যে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের একটা প্রি কন্ডিশন হচ্ছে হাইপার ক্যালসেমিয়া থাকা ব্লাডে। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হচ্ছে ডেড অর ডাইং টিস্যুতে ক্যালসিয়াম জমে 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 এটা হবে, বা এটা যত শক্ত হয়ে যাবে ক্যালসিফাইড হতে থাকবে। কিন্তু মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের প্রি কন্ডিশন হচ্ছে ব্লাডে আগে এনি হাউ ডিউ টু এনি প্যাথোলজি আগে হাইপার ক্যালসিমিয়া হতে হবে, সেই এক্সেস ক্যালসিয়ামটা দূরবর্তী কোনো অর্গানে যে ডিপোজিটেড হবে, জাস্ট লাইক এ টিউমার মেটাস্টেসিস। এখানে ক্যালসিয়াম মেটাস্টেসিস করে ডিফারেন্ট অর্গানে জমবে, সেটা হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। যেমন মিল্ক অ্যালকালি সিনড্রোম, ক্যালসিয়াম রিচ ড্রাগ ইনজেকশন, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ভিটামিন ডি অতিরিক্ত এক্সেস ভিটামিন ডি টক্সিসিটি, সেটাও ক্যালসিয়াম রিঅ্যাবজর্ব করবে। এগুলো সবই হচ্ছে হাইপার ক্যালসিমিয়া করবে, ফলোড বাই hypercalcemia followed by metastatic calcification. ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের যে এক্সাম্পল গুলো, এগুলো আপনারা দেখবেন। অ্যানি নেক্রোটিক টিস্যু, যে কোনো নেক্রোটিক টিস্যুতেই যেটা হবে সেটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। প্লাস কিছু টিউমার আছে, যেমন কিছু কিছু টিউমার আছে স্যামোমা বডি তৈরি করে, মেনিনজিওমা বা থাইরয়েড ক্যান্সার, এরকম বেশ কিছু আছে যেগুলো স্যামোমা বডি তৈরি করে। ওগুলো নাথিং বাট কয়েলড পোর্শন অফ ক্যালসিয়াম ডিপোজিশন পার্ট, স্যামোমা বডি বলে এটা। সো এক্সাম্পল গুলো আপনারা ভালো করে দেখবেন। বারবডি হচ্ছে আমরা জানি যে ইনঅ্যাক্টিভ কাউন্টার পার্ট অফ দ্য এক্স ক্রোমোজোম। সো ফিমেল যারা থাকে তাদের হচ্ছে একটা অ্যাক্টিভ থাকে আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা বারবডি থাকে। সেকেন্ড কাউন্টার পার্ট অফ দ্য এক্স ক্রোমোজোম, দ্যাট ইজ কল্ড বারবডি। আবিষ্কার করেছে বিজ্ঞানী লায়ন, লায়ন হাইপোথেসিস বলে, সে আবিষ্কার করে। এবং এই বারবডিটা ইন্টারফেজে দেখা যায়, বারবডিটা ইন্টারফেজ অবস্থায় দেখা যায়। এটা হেটারোক্রোমাটিন, কয়েলড। সো বারবডি ক্যালকুলেশন করতে হবে 1 - নাম্বার অফ এক্স ক্রোমোজোম, 1 - নাম্বার অফ
এক্স ক্রোমোজোম। এইভাবেই আমরা বারবডি ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমি যদি একটা বক্স দেখি, এই বক্সে দেখেন এখানে ফিমেলের একটা বারবডি থাকবে, দুটো এক্স একটা বারবডি। তাহলে মেলের কোনো বারবডি নাই, যেহেতু একটাই এক্স, সুতরাং একটা বিয়োগ করলে আর কোনো এক্সই থাকে না, সো নো বারবডি। ক্লিন ফিল্টারে 47 XX Y, একটা বাদ দিলে একটা বারবডি থাকবে। আর সুপার ফিমেল যেটা বলে, আই মিন ট্রিপল এক্স সিন্ড্রোম, এটা ফ্রাজাইল এক্স সিন্ড্রোম না, এটা ট্রিপল এক্স সিন্ড্রোম বা সুপার ফিমেল 47 XX। এখানেও একটা বিয়োগ করলে কয়টা থাকে? দুটো বারবডি থাকে, দুটো। এখানে থাকে দুটা বারবডি, একটা এক্স বিয়োগ করে। সো যদি আমাকে বলে টার্নার সিন্ড্রোম, পরীক্ষার হলে অপশনে যদি এরকম থাকে টার্নার সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, এটার ক্যারিওটাইপ মোস্ট কমনলি 50%ই, সেটা 45X। তো 45X, এখান থেকে যদি একটাই এক্স আছে, তো এখানে কোনো বারবডি থাকবে না। টার্নার সিন্ড্রোমে একটা এক্স বিয়োগ করলে কোনো বারবডি থাকবে না, জাস্ট লাইক নর্মাল মেল। আবার ক্লিন ফিল্টারে একটা বারবডি থাকবে, so just like normal female. So barbody examination actually cannot confirm the gender or cannot confirm the sex. It actually helps in diagnosing sex chromosomal aneuploidies, but autosomal aneuploidy তে বারবডির কোনো রোল নেই। হ্যাঁ, যেমন এখানে বারবডি উইল বি সিন ইন, এখানে যদি আমার ডাউন সিনড্রোম থাকতো তাহলে ফলস হতো, তাই না? এখানে যদি আমার পাটাও সিনড্রোম থাকতো তাহলে ফলস হতো। মানে অটোজোমাল অ্যানিপ্লয়েডিতে তো বারবডির কোনো ইয়েই নেই, মানে এর প্রশ্ন আসছে না, তাই না? ক্লিন ফিল্টার ফিমেল, সুপার ফিমেল, টার্নারে বারবডি থাকবে না, মেলে বারবডি থাকবে না, ঠিক আছে। ডিসঅর্ডারস অফ মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, জেনেটিক্স এর থেকে কোশ্চেন আসছে। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, উই গট আওয়ার মাইটোকন্ড্রিয়া ফ্রম আওয়ার মাদার। এম ফর মাইটোকন্ড্রিয়া, এম ফর মাদার। আমাদের যে ফার্টিলাইজেশন হয়, আমাদের যে ফার্টিলাইজেশন হয় স্পার্মের সাথে, স্পার্মের সাথে আমাদের ওভামের যে ফার্টিলাইজেশন হয়, এখানে আহ ওভামের সাইটোপ্লাজমেই আমাদের মাইটোকন্ড্রিয়াল মেইন সোর্স, ঠিক আছে। ওভামের সাইটোপ্লাজমই মাইটোকন্ড্রিয়ার মেইন সোর্স। স্পার্মে তেমন একটা মাইটোকন্ড্রিয়া থাকে না বললেই চলে। তো সেই জন্য আমাদের যে আইগোটে যে মাইটোকন্ড্রিয়া গুলো থাকে সেটা মূলত আমাদের মায়ের কাছ থেকে পাওয়া। এবং মাইটোকন্ড্রিয়া দোজ হ্যাভ ইন্ট্রিনজিক রেপ্লিকেটিং পাওয়ার, মানে তারা নিজেরা নিজেরা রেপ্লিকেট করতে পারে। একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, সেল ডিভিশন ছাড়াও তারাও আগের মাইটোকন্ড্রিয়া থেকে ডিভিশন হতে পারে। এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। আমরা জানি, ছোটবেলায় পড়েছি, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এদের নিজস্ব সার্কুলার ডিএনএ আছে। ব্যাকটেরিয়ার যেমন এক্সট্রা ক্রোমোজোমাল প্লাজমিড ডিএনএ থাকে, এক্সট্রা নিউক্লিয়ার, সেরকম মাইটোকন্ড্রিয়ারও নিজস্ব ডিএনএ আছে। ওই ডিএনএ তে কিছু জিন আছে, সেই জিনগুলা মিউটেশন হলে তখন মাইটোকন্ড্রিয়াল ডিজিজ হয়। মনে রাখতে হবে, মাইটোকন্ড্রিয়া যেহেতু আমরা মায়ের কাছ থেকে পাই, সো অনলি মাদার্স ক্যান ট্রান্সমিট দ্য ডিজিজ, অনলি মাদার্স ক্যান ট্রান্সমিট দ্য ডিজিজ, অনলি মাদার্স অর ফিমেলস ক্যান ট্রান্সমিট দ্য ডিজিজ অর ট্রান্সমিট দ্য মিউট্যান্ট অ্যালিল। কিন্তু এফেক্টেড হতে পারে ছেলে মেয়ে যে কেউ, কারণ আমরা জানি সান ডটার যেই হোক না কেন সবাই তো তার মায়ের কাছ থেকেই পাইছি। সো বোথ মেল অ্যান্ড ফিমেল, আই মিন বোথ সানস অ্যান্ড ডটার্স ক্যান গেট এফেক্টেড, বাট দ্য মিউট্যান্ট অ্যালিল অর দ্য ডিজিজ ইজ ট্রান্সমিটেড অনলি বাই দ্য ওয়াইফস, অনলি বাই দ্য মাদার্স, অনলি বাই দ্য ফিমেলস, ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার এই যে দেখেন, এফেক্ট দ্য ফিমেল অফ স্প্রিং অনলি না, ক্যান এফেক্ট বোথ সান অ্যান্ড ডটার, can be transmitted by only female or only mothers. Damage primarily the metabolically active tissues, না মানে যে টিস্যুগুলোতে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে, যেমন লিভার, নিউরনস, হ্যাঁ, যেগুলোতে কিডনি, যেগুলোতে মেটাবলিজম অনেক বেশি হয়, সেই অর্গানগুলোতেই মূলত বেশি অ্যাফেক্টেড হয়।
নিউরোপ্যাথি হয়, আম, তারপর ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট মানে পাথওয়ে প্রবলেম থাকে, বা আরো যে মাসল হাইপোটোনিয়া, এই ধরনের প্রবলেমগুলো হয়। সো ইউনিফর্ম এক্সপ্রেসিভিটি ইন অল এফেক্টেড ইন্ডিভিজুয়ালস না, এটা কিছুটা অটোসোমাল ডোমিনেন্টের মতো ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি থাকে। এক একজনের এক এক রকম ফিচার থাকে আর কি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারগুলোতে। ইউজুয়ালি আর লেস কমন দেন মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। ইয়েস, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার গুলো পৃথিবীতে কমন, বা এরপরে নন মেন্ডেলিয়ান সিঙ্গেল জিন ডিসঅর্ডার যেগুলি আছে সেগুলো পৃথিবীতে একটু আনকমন। বিশেষ করে যেমন এই যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, ট্রিপলেট রিপিট ডিসঅর্ডার, জিনোমিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, এগুলো হচ্ছে একটু লেস কমন। এখানে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা এটা রিডিং দিয়ে নেবেন। ক্যারিওটাইপস ইন্ডিকেট সেক্স ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি। ক্যারিওটাইপস ইন্ডিকেট সেক্স ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি, আমাকে বলেছে অ্যানিউপ্লয়েডি, বাট এটা হতে হবে সেক্স ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি মানে হচ্ছে যোগাকারে বা বিয়োগাকারে পরিবর্তন হওয়া। যেমন 2n+1 থেকে বলছি আমরা ট্রাইজোমি, 2n+2 এটাকে আমরা বলছি টেট্রাজোমি, 2n-1 এটাকে আমরা বলছি মনোজোমি। কারণ প্রত্যেক ক্রোমোজোম গুলো তো জোড়ায় জোড়ায় থাকে, তাই না, হোমোলগাস করে থাকে অটোজোম গুলা বিশেষ করে। তো যেখানে যদি দুইটার বদলে একটা বেশি থাকে সেটাকে আমরা বলি ট্রাই, যদি দুইটার বদলে দুইটা বেশি থাকে তাহলে আমরা বলি চার, মানে টেট্রা। আর দুইটার বদলে যদি একটা কম থাকে তাহলে আমরা বলি মনো। তো এটা বলেছে সেক্স ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি, আমাকে জানতে চেয়েছে। আমাকে তো আর অটোজোমাল অ্যানিউপ্লয়েডি বা অটোজোমাল ট্রাইজোমি এগুলো জানতে চাইনি। সো ডাউন এখানে হবে না, ডাউন এখানে হবে না, অথবা মোজাইসিজম এখানে আসবে না। এগুলো হচ্ছে মোজাইক ভ্যারিয়েন্ট, আসবে না। আম, এবং এখানে মোজাইক ভেরিয়েন্টের ভিতরেও নাম্বার সেম, 46টা 46টা। ঘরের মোজাইক যেমন থাকে আর কি, মানে কিছু সাদা পাথর কিছু কালো পাথর এরকম, মানে হোমোজেনাস থাকে না। সেম মোজাইক ইন্ডিভিজুয়াল হচ্ছে তারাই যাদের ডিফারেন্ট নাম্বার অফ ক্রোমোজোমস আছে ডিফারেন্ট সেলে। কোনো সেলে 46টা, কোনো ছেলে 45টা, হ্যাঁ, কোনো ছেলে 44টা, কোনো ছেলে 47টা, এরকম আর কি। তো এখানে নর্মাল মেল আর ফিমেল নিউমেরিক্যাল কোনো অ্যাবনর্মালিটি নেই, 46 46। এটা কিছু সেল হচ্ছে মেলের মতো, কিছু সেল ফিমেলের মতো, বাট নিউমেরিক্যাল কোনো অ্যাবনর্মালিটি নাই। এটা টার্নার হচ্ছে অ্যান্সার, যেহেতু সেক্স ক্রোমোজোম একটা কম। ক্লিনফেল্টার অ্যান্সার, যেহেতু সেক্স ক্রোমোজোম একটা বেশি। সুপার ফিমেল অ্যান্সার, যেহেতু সেক্স ক্রোমোজোম একটা বেশি। পালমোনারি ইডিমা মে অকার ইন পেশেন্টস এফেক্টেড ফ্রম, এটা মূলত স্মিথ ডি থেকে কোশ্চেনটা করা, ওখানেই এক্সপ্লেনেশন এইভাবে দেওয়া আছে। রাইট সাইডের হার্ট ফেলিওর হবে না, এটা হচ্ছে লেফট সাইডের হার্ট ফেলিওর। আমরা জানি রাইট সাইডের হার্ট ফেলিওর হচ্ছে ডিপেন্ডেন্ট ইডিমা হয়, আহ, দুই পায়ে পানি আসে, সারা শরীরেই পানি আসতে পারে। বাট লেফট সাইডের হার্ট ফেলিওরে হচ্ছে পালমোনারি ইডিমা হয়। ঠিক আছে। হাইপোপ্রোটিনেমিয়া, হাইপোপ্রোটিনেমিয়াও সেম জেনারেলাইজড ইডিমা হয়, মানে পালমোনারি ইডিমা না। নেমাটোড ইনফেকশন, নেমাটোড ইনফেকশনে আদতে কোনো ইডিমা হয় না। অ্যাসকারিস, তারপর হচ্ছে নিকেটোর, আমেরিকানা, এগুলোতে যে ইনফেকশন, এগুলো হলো লোফলার সিনড্রোম করে, পালমোনারি ইউসিনোফিলিয়া করে, তবে পালমোনারি ইডিমা হওয়ার কোনো নজির ডকুমেন্টেড হয় নাই। আর এখানে বলেছে মেজর ট্রমা, মেজর ট্রমাতে দেখা যায় মানে ম্যাসিভ কোনো রোড অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কিছু হলে সেখান থেকে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এআরডিএস হয়, এআরডিএস হয়ে ক্যাপিলারি পারমিয়েবিলিটি বেড়ে যেয়ে পালমোনারি ইডিমা হয়। আর প্লেগেও সেম, প্লেগেও, প্লেগে যে নিউমোনিয়া করে বেশ ম্যাসিভ হেমোরেজিক একটা ব্রঙ্কো নিউমোনিয়া করে, এবং সেটা খুব নটোরিয়াস, যেটার একটা কমপ্লিকেশন হিসেবে পালমোনারি এডিমা হতে পারে। এরকমটাই বলা আছে এক্সপ্লেনেশনে স্মিথ দিতে।
এপিথেলিয়াল মেটাপ্লেশিয়া ক্যান সামটাইমস, মেটাপ্লেশিয়া থেকে কোশ্চেন করেছে, ক্যান সামটাইমস টার্ন ইনটু ম্যালিগনেন্সি। ইয়েস, মেটাপ্লেশিয়া ইজ এ টু এজড সোর্ড। এটা থেকে ডিসপ্লেশিয়া দেন ম্যালিগনেন্সি হতেই পারে। ইজ এ রিভার্সিবল কন্ডিশন বাট ইজ নট এ সেল, বাট অ্যান্ড অলসো ইটস এ, এটা কি সেলুলার অ্যাডাপ্টেশন? না, মেটাপ্লেশিয়া কোনো সেলুলার অ্যাডাপ্টেশন না। সেলুলার অ্যাডাপ্টেশন হচ্ছে কি অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লেশিয়া, আরেকটা হচ্ছে মেটাপ্লেশিয়া। এটা তো এখানে এটা রিভার্সিবল কন্ডিশন, আর এটা, তবে এটা হচ্ছে ট্রান্সফরমেশন না বা রিপ্লেসমেন্ট। এটা অ্যাকচুয়ালি একটা রিপ্লেসমেন্ট, এটা হলো এক ধরনের রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন। মানে আমি স্মোকিং, কেউ যদি স্মোকিং করেন, চেইন স্মোকার থাকেন, তার যে রেসপিরেটরি এপিথেলিয়াম সিডোস্ট্যাটিফাইড সিলেটেড কলামনার, এটা সেই স্মোকিং যে ইরিটেন্ট সাবস্টেন্স, করোসিভ যে ইনহেলেশন ইনফ্লামেটরি সাবস্টেন্স, সেটার এগেনস্টে সে বারবার ইরোশন হয়ে যাচ্ছে, প্রোটেক্ট করতে পারতেছে না। সেই জন্য লোকাল স্টেম সেলগুলো সিগন্যাল দেয় যে এখন থেকে এখানে আর সিডোস্ট্রি বা সিলেটেড কলামনার পাঠানোর দরকার নাই, এখন থেকে এখানে নতুন যে সেলগুলো আসবে সেগুলো যেন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ধরনের হয়। তার মানে এই না, কিন্তু মানে কি যে ওই কলামনার গুলো ব্লান্টেড হয়ে কিউবয়েডাল হয়েছে, কিউবয়েডালটা আরো একটু ব্লান্টেড হয়ে স্কোয়ামাস হয়েছে, ব্যাপারটা এরকম না। ইটস নট এ ট্রান্সফরমেশন, অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট আর সাবস্টিটিউশন। মে অকার ইন ব্যারেট ইসোফাগাস। ওকে, প্রোটেক্টস দ্য এপিথেলিয়াম ফ্রম ইনফেকশন। ইনফেকশন থেকে প্রোটেক্ট করে, ব্যাপারটা এরকম না। মূলত স্টোন বা কোনো স্মোক, কার্বন পার্টিকেলস বা মানে কোনো ইরিটেন্ট সাবস্টেন্স থেকে মূলত একটা প্রোটেক্টিভ মেকানিজম, বাট অ্যাজ ওয়েল অ্যাজ ইট ক্যান বি হার্মফুল ইন দ্য লং রান। সেটা হচ্ছে মেটাপ্লেশিয়া। ঠিক আছে, রেজাল্টস ফ্রম ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে। ইয়েস, ভিটামিন এ ডেফিসিয়েন্সি থেকে মেটাপ্লেশিয়া হতে পারে। এখানে এপিথেলিয়াল মেটাপ্লেশিয়া বলেছে, এখানে অ্যান্সারে অপশন সি তে ফলস দেয়া থাকতে পারে, আমি জানি না, তবে এটা ট্রু হবে। এটা ট্রু হবে কারণ আমাকে তো বলেছে এপিথেলিয়াল মেটাপ্লেশিয়া। এপিথেলিয়াল মেটাপ্লেশিয়া ক্যান বি অফ টু টাইপস, স্কোয়ামাস টাইপ মেটাপ্লেশিয়া ক্যান বি কলামনার টাইপ মেটাপ্লেশিয়া। আমাকে তো এখানে কানেকটিভ টিস্যু মেটাপ্লেশিয়া বা মেসেনকাইমাল মেটাপ্লেশিয়া জানতে চায়নি। সো এখানে বোথ স্কোয়ামাস মেটাপ্লেশিয়া, সেটার এক্সাম্পল আসবে, আবার কলামনার মেটাপ্লেশিয়া দ্যাট মিন্স ব্যারেট ইসোফেগাস, সেটারও এক্সাম্পল আসবে। ঠিক আছে, ফিচার্স অফ প্রোগ্রেসিভ স্টেজ অফ শক। প্রোগ্রেসিভ স্টেজ বলেছে, তার মানে এটা এখন আর কম্পেনসেটেড অবস্থায় নাই, মানে এটাকে আর ঠেকায় রাখা যাচ্ছে না, শকটা প্রসিড করেছে সামনের দিকে। তো এখানে রিফ্লেক্স ফিজিওলজিক্যাল যত নেগেটিভ বা পজিটিভ ফিজিওলজিক্যাল কম্পেনসেটরি মেকানিজম গুলো আছে, সেগুলো সব ফেল যখন করে তখনই শকটা ডিকম্পেনসেটেড হয়ে যায় বা শকটা তখন প্রোগ্রেসিভ স্টেজের দিকে প্রসিড করে। তো এখানে অ্যাকচুয়ালি আর্টারিওলার কনস্ট্রিকশন হবে না। আর্টারিওলার কনস্ট্রিকশন হচ্ছে ইনিশিয়াল যে কম্পেনসেটেড স্টেজ, তখন হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন আর্টারিওলকে কনস্ট্রিক্ট করার চেষ্টা করে। ওয়ান অনলি সাপ্লাই টু দ্য ভেসেলস ইজ সিম্প্যাথেটিক সাপ্লাই। কিন্তু যখন এটা ফেল করে তখনই প্রোগ্রেসিভ স্টেজ হয়। সো আর্টারিওলার ডাইলেটেশন হবে অ্যাকচুয়ালি, ব্যারো রিসেপ্টর ইনহিবিশন হবে না। ব্যারো রিসেপ্টর, মনে রাখতে হবে, ব্যারো রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয়, ব্যারো রিসেপ্টর ব্যারো মানে প্রেসার, আর এই প্রেসার সেন্সরি রিসেপ্টর গুলো আছে আমাদের অ্যাওর্টাতে, ক্যারোটিড আর্টারিতে, এগুলিতে আছে।
এই ব্যারো রিসেপ্টর যখন স্টিমুলেটেড হয় তখন হচ্ছে বিপি কমে যায়, পালস কমে যায়, বিপি কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়, সব কমে যায়, ঠিক আছে। আর ব্যারো রিসেপ্টর যখন ইনহিবিটেড হয় তখন হচ্ছে বিপি বেড়ে যায়, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি শকের প্রোগ্রেসিভ স্টেজে যেটা হবে ব্যারো রিসেপ্টর তখন ইনহিবিটেড হবে, কখন ইনহিবিটেড হবে হচ্ছে ইনিশিয়াল স্টেজে, ইনিশিয়াল স্টেজে বা কম্পেনসেটরি স্টেজে তখন হচ্ছে ব্যারো রিসেপ্টর ইনহিবিটেড হবে, যে তখন যাতে বিপিটা বেড়ে যায়। আর বিপি মানে আর মেনটেন করে পারবে না, তখন হচ্ছে ব্যারো রিসেপ্টর স্টিমুলেটেড হবে এবং আলটিমেটলি বিপি কমে যাবে। আমরা শকের যত শক খারাপের দিকে যায় তখন কিন্তু আমরা বিপি কম পাই। এন্ডোথেলিয়াল অ্যানক্সিক ইনজুরি, মেটাবলিক ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটিক অ্যাসিডোসিস বেশি বেশি হবে। রিলিজ অফ অ্যান্টিডায়োরেটিক হরমোন, এটাও কিন্তু শুরুর দিকে কম্পেনসেটরি মেকানিজম, মানে যখন ভলিউম লস হতে থাকবে হাইপোভলিউমিক শকে সাপোজ, তখন হচ্ছে এডিএইচ সিক্রেশন বেড়ে যাবে, অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে, তখন রেনিন সিক্রেশন বেড়ে যাবে। হ্যাঁ, এএনপি সিক্রেশন কমে যাবে। মানে ভলিউম প্রিজার্ভ করার জন্য যত রকমের মেকানিজম আছে সবগুলোই মানে বডিতে অ্যাক্টিভেটেড হবে, বাট যখন ফেইল্ড হবে এই সব মেকানিজম গুলো তখনই সেটা প্রোগ্রেসিভ স্টেজে যাবে, অর্থাৎ রিলিজ অফ অ্যান্টিডায়োরেটিক হরমোন হবে না। এটা হলো ইনিশিয়াল কম্পেনসেটেড স্টেজে। এখানে কম্পেনসেটেড শক এবং ডিকম্পেনসেটেড শকের যে ফিচার গুলো এগুলো দুই প্যারায় লেখা আছে। ট্রু ফর লাইন্স অফ জ্যান, কোশ্চেন নাম্বার 9। লাইন অফ জ্যান পাওয়া যায় ফার্স্ট অফ অল, এটা হচ্ছে লিভিং বডিতে। লিভিং বডিতে যখন থ্রম্বাস বা ক্লট ফর্মেশন হয়, এম্বোলাস ফর্মেশন হয়, তখন হচ্ছে লাইন অফ জ্যান পাওয়া যায়। ক্যাডাভারিক বা ডেড বডিতে লাইন অফ জ্যান পাওয়া যায় না। আর ফ্রম থ্রম্বাই, ডার্কার লেয়ার্স কন্টেইন প্লেটলেটস না, ডার্কার লেয়ার কন্টেইনস হচ্ছে আরবিসি। প্লেটলেট যেখানে থাকে, প্লেটলেট হচ্ছে পেল কালার, ঠিক আছে, স্টেইনড হয় না, সেটা হচ্ছে আরবিসি, সরি প্লেটলেট। আর পিঙ্ক বা একটু ডার্কিশ বেশি রেড থাকে বা একটু ডার্ক থাকে, সেটা হচ্ছে আরবিসি রিচ লেয়ারটা। প্রেজেন্ট অনলি ইন ভেনাস থ্রোম্বাই, না আর্টারিয়াল থ্রোম্বাইতেও থাকতে পারে। ইন্ডিকেটস থ্রোম্বাস হ্যাজ ফর্মড ইন ফ্লোয়িং ব্লাড, ইয়েস। ক্যাডাভারিক ব্লাড বা ক্লটেড ব্লাড বা যেটা ডেড বডিতে, এটা না। পেল লেয়ার অলসো কন্টেইনস প্লেটলেটস, প্লেটলেটস, ইয়েস, এটাই ট্রু। এখানে এখানে হচ্ছে পেল লেয়ারে প্লেটলেট এবং ফিব্রিন এই দুইটা থাকে। এখানে এই যে ডার্কার যে রেড কালার সেটা হচ্ছে আরবিসির, আর মাঝখানে যে একটু লাইট পিঙ্ক বা একটু পেল যেটা, সেটাতে হচ্ছে প্লেটলেট এন্ড ফিব্রিন। এখানেও সেম, এটা হচ্ছে আরবিসির লেয়ার, আর মাঝখানে যে যে গ্রেইশ হোয়াইট বা একদম লাইট পিঙ্ক যেটা মাঝখানে সাদা, এটা হচ্ছে পেল, প্লেটলেট এন্ড ফিব্রিন। রিগার্ডিং অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হতে পারে দুই উপায়ে, একটা হচ্ছে ক্লাসিক্যাল উপায়ে, আরেকটা হচ্ছে অল্টারনেট উপায়ে। এটা আবার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন না, মানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে আমরা যেমন পড়েছিলাম যে ক্লাসিক্যাল পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, লেকটিন পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, অল্টারনেট পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, এখানেও ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে অল্টারনেটিভ। ক্লাসিক্যাল পাথওয়েতে যে ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেটেড হয় সেই ম্যাক্রোফেজ সাধারণত ইনফ্ল্যামেটরি বা ইনফ্লামেশন এসে রোল প্লে করে, ফ্যাগোসাইটোসিস অ্যান্ড ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ, এগুলো সে হেল্প করে। কোন কোন সাইটোকাইন সে রিলিজ করে? সে হচ্ছে ইন্টারলিউকিন 1, 12, মানে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যেগুলি আছে মূলত সেগুলো সে রিলিজ করে। কিন্তু এই M1 বা ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ গুলো অ্যাক্টিভেটেড হয় কিভাবে?
সেটা হয় হচ্ছে গামা ইন্টারফেরন অ্যান্ড মাইক্রোবস, এই দুইটা দিয়ে হচ্ছে সে মূলত গামা ইন্টারফেরন এগুলো দিয়ে সে অ্যাক্টিভেটেড হচ্ছে। আর অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, যেটাকে আমরা বলছি M2 টাইপ অফ ম্যাক্রোফেজ, সেটা হচ্ছে মূলত অ্যান্টি ইনফ্লামেটরি, উল্টা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয় বাই রিলিজিং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা অ্যান্ড ইন্টারলিউকিন 10, মানে এরা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন আমরা জানি। আর টিস্যু রিপেয়ার, ফাইব্রোসিস, স্কার ফরমেশন, হ্যাঁ, এগুলোতে অল্টারনেটিভলি অ্যাক্টিভ ম্যাক্রোফেজ মানে কাজ করে। তারা অ্যাক্টিভেটেড হয় কিভাবে? তারা অ্যাক্টিভেটেড হয়, এই যে প্লাস লেখা আছে, তারা অ্যাক্টিভেটেড হয় হচ্ছে ইন্টারলিউকিন 13 এবং ইন্টারলিউকিন 4 দিয়ে। এখন এই এই নলেজটাই আমাকে এখানে অ্যাপ্লাই করতে বলছে। ক্লাসিক্যাল অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ আর ইনভলভড ইন ইনফ্লামেশন, ইয়েস, প্রো ইনফ্লামেটরি। Alternative active macrophages are involved in healing, repair, scar formation. Interferon gamma activates classical active macrophage, yes, very good. Lymphocyte release করে গামা ইন্টারফেরন, সেটাই হচ্ছে ম্যাক্রোফেজকে আবার অ্যাক্টিভেট করে। ইন্টারলিউকিন 13 and ইন্টারলিউকিন 14, না 4 হবে অ্যাকচুয়ালি, বাট দে ইনহিবিট নট অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। ইন্টারলিউকিন 13 and 14 এই দুটো হচ্ছে স্টিমুলেট করে হচ্ছে অল্টারনেটিভ অ্যাক্টিভ ম্যাক্রোফেজকে। আর ইনহিবিট করে হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভ ম্যাক্রোফেজকে। যে কোনো একভাবে কারেক্ট দিলেই হবে অ্যান্সারটা। And alternatively activated macrophages are involved in immune granuloma formation. Yes, correct. Involved in immune granuloma formation, healing, repair, anti-inflammatory action, এগুলো আর কি। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনার এক্সপ্লেনেশনটা দেখবেন। Now, question number 11. In inflammation, tumor necrosis factor is a chemokine. Chemokine না, এটা অ্যাকচুয়ালি লিম্ফোকাইন। লিম্ফোকাইন with chemoattractant properties, chemokine না এটা, contributes এটা মনোকাইনও হতে পারে। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এটা ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, সো ইট ক্যান বি অলসো এ মনোকাইন। ঠিক আছে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, সেটা একটা মনোকাইনও হতে পারে। সেটা বেসিক্যালি একটা মনোকাইন, এটা ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয় বা মনোসাইট থেকে রিলিজ হয়, সো দ্যাটস ওয়াই ইটস এ মনোকাইন। এটা কেমো অ্যাট্রাক্টেন্ট না। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কন্ট্রিবিউটস টু ক্যাকেক্সিয়া অফ ডিজিজ, ইয়েস কারেক্ট। টিউমার ক্যাকেক্সিয়ায় এটা এটা আন্ডারলাইং সাইটোকাইন হচ্ছে এটা। টিউমারে যে ক্যাকেক্সিয়া, ক্যান্সারে যে ক্যাকেক্সিয়া হয়, সেটা এটার কারণে হয়। ম্যাক্রোফেজ কজেস টিস্যু ইনজুরি, ম্যাক্রোফেজ কজেস টিস্যু ইনজুরি, ইয়েস। ম্যাক্রোফেজের আপ রেগুলেটরি এবং ডাউন রেগুলেটরি দুই ধরনের ফাংশনই আছে। বিভিন্ন ধরনের আহ, যে এনজাইম আছে, টিস্যু ব্রেকডাউন এনজাইম, যেমন ইলাস্টেজ, কোলাজিনেজ, এ ধরনের এনজাইম গুলোকেও ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করে, ফলে গ্রাউন্ড সাবস্টেন্স ব্রেকডাউন হয়। C4 এই যে কেমোট্যাকটিক ফর ম্যাক্রোফেজ, C4 হবে না, এটা হবে C5 এটা হবে C5 আমরা জানি কমপ্লিমেন্টারি ফাংশনে আমরা পড়েছি। C5 হচ্ছে ইনফ্লামেশনের রোল প্লে করে, কেমো অ্যাট্রাক্টেন্ট। সে সবাইকে কাছে ডেকে আনে, আই মিন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ইউসিনোফিল, সবাইকে সে সাইট অফ ইনফ্লামেশনে নিয়ে আসে। হিস্টামিন কজেস ডাইলেটেশন অফ দ্য আর্টারিয়ালস, ঠিক আছে, এটা কারেক্ট। নাও কোশ্চেন নাম্বার 12, ফিচার্স অফ বিনাইন টিউমার্স ইনক্লুড। বিনাইন টিউমারে কখনো মেটাস্টেসিস হবে না। মেটাস্টেসিস ইজ দ্য হলমার্ক অফ ম্যালিগনেন্ট টিউমার। ইনভেসিভনেস ইজ দ্য সেকেন্ড হলমার্ক অফ ম্যালিগনেন্ট টিউমার।
বিনাইন টিউমার মোস্টলি আর ক্যাপসুলেটেড, প্লিওমরফিজম থাকবে, সব টিউমারেরই প্লিওমরফিজম থাকবে, ইভেন ডিসপ্লাস্টিক সেলেরও প্লিওমরফিজম থাকে। অ্যাবান্ডেন্ট পলিফারেশন, এটা ঠিক আছে। সো মেটাস্টেসিস ইজ দ্য আনইকুইভোকাল indicator of malignancy. But the second one, I mean, next to the metastasis, second important discriminator reliable, সেটা হচ্ছে ইনভাসিভনেস। ঠিক আছে, কোনো একটা টিউমার যদি ডিস্ট্যান্ট মেটাস্টেসিস করে, তাতে আর কারো কোনো সন্দেহ থাকবে না যেটা ম্যালিগনেন্ট না বিনাইন, এটা ম্যালিগনেন্ট হয়ে যাবে। কিন্তু লোকাল ইনভেসিভনেস থাকলে আবার সেটাকে লোকালি ইনভেসিভ টিউমারও বলে, হ্যাঁ, লোকালি ম্যালিগনেন্ট টিউমারও আবার বলে, বিভিন্ন নাম দেয় যদি ডিস্ট্যান্ট মেটাস্টেসিস না করে। সো মেটাস্টেসিস দ্য prime and first demarcating point either in between benign and malignant. Second next one হচ্ছে invasiveness. Now question number 13, tough question. টিউমার ইমিউনিটি থেকে কোশ্চেন আসছে। টিউমার escapes the body's immune surveillance by, টিউমারকে ডিফেন্ড করে কে? টিউমার সেলকে ড্যামেজ করে হচ্ছে, সাপোজ এই সেলটা ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হয়ে গেছে, এটাকে ড্যামেজ করে হচ্ছে আমাদের বডির সাইটোটক্সিক টি সেল। আমাদের বডির সাইটোটক্সিক টি সেল ওই পারফোরিন এবং গ্র্যানজাইম রিলিজ করে টিউমার সেলকে ড্যামেজ করে, তাই তো? পারফোরিন এবং গ্র্যানজাইম, পারফোরিন এবং গ্র্যানজাইম রিলিজ করে সাইটোটক্সিক টি সেল সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে একটা টিউমার সেলকে লাইসিস করে। সাইটোটক্সিক টি সেল আবার হেল্পার টি সেলের রেসপন্সে এটা অ্যাক্টিভেটেড হয়। এখন একটা টিউমার সেল কিভাবে আমাদের বডির ইমিউনিটিটাকে ফাঁকি দেয়, মানে এটা কি হতে পারে? এক নাম্বার হচ্ছে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টই এইখানে দেওয়া আছে। যেমন সিলেক্টিভ আউটগ্রোথ অফ দ্য অ্যান্টিজেন নেগেটিভ ভেরিয়েন্ট। অ্যান্টিজেন নেগেটিভ ভেরিয়েন্ট মানে হচ্ছে এই টিউমার সেল, আমরা জানি শরীরের সব সেলের গায়ে হচ্ছে কি থাকে, MHC1 থাকে। এমনকি টিউমার সেলের কিছু নিজস্ব অ্যান্টিজেনিক সারফেস প্রোটিন থাকে, এরকম কিছু গ্লাইকোপ্রোটিন বা সারফেস প্রোটিন থাকবে, অ্যান্টিজেনিক প্রোটিন, যেটাকে সাইটোটক্সিক টি সেল তার CD8 দিয়ে বা টি সেল রিসেপ্টর দিয়ে ডিটেক্ট করে। এটা দিয়ে সে ডিটেক্ট করে যে এটা নর্মাল সেল না, এটা একটা ম্যালিগনেন্ট সেল, এটা একটা টিউমার সেল, সো এটার ঝামেলা আছে, এটা ডিটেক্ট করে। সো ইট অ্যাকচুয়ালি ডিটেক্টস, I mean cytotoxic T cell actually detects অ্যান্টিজেন পজিটিভ ভ্যারিয়েন্টস। এখন যে তার অ্যান্টিজেনটাকে লুকায় রাখে, সেল সারফেসে শো করতে দেয় না, অথবা অ্যান্টিজেনটাকে মিউটেন্ট আকারে প্রকাশ করে, মানে ছদ্মবেশে বুঝতে পারে না সাইটোটক্সিক টি সেল, সেসব ক্ষেত্রে টিউমারটা ইজিলি আমাদের টি সেল গুলাকে ফাঁকি দিতে পারে। সো সিলেক্টিভ আউটগ্রোথ অফ অ্যান্টিজেন নেগেটিভ ভ্যারিয়েন্ট, অ্যান্টিজেন পজিটিভ হলে তো চিনে ফেলতো অ্যান্টিজেন গুলোকে, টিউমার অ্যান্টিজেন গুলোকে। রিডিউসড এক্সপ্রেশন অফ MHC, অ্যাকচুয়ালি MHC1 মলিকিউলস আর কি, মানে সত্যিকার অর্থে। তো সেটাও যদি রিডিউসড এক্সপ্রেশন না হয়ে নর্মাল এক্সপ্রেশন হতো বা এক্সেসিভ এক্সপ্রেশন হতো, তাহলে টিউমার সেলগুলোতে MHC মলিকুল যত দেখা যাবে, MHC1, তাহলে তো হেল্পার টি সেল তার CD8 দিয়ে, এই CD8 মলিকিউল দিয়ে MHC1 কে তো কিল, মানে বাইন্ড করবে, বাইন্ড করে তারপরে ডেস্ট্রয় করে দিবে। সো সে MHC1 কে শো করে না, টিউমার সেল একটু চালাকি করে, সে তার সেল সারফেসে MHC1টাকে শো করে না। সিক্রেশন অফ ইমিউন সাপ্রেসিভ ফ্যাক্টরস বাই টিউমার সেল, এই টিউমার সেল থেকে কিছু ইমিউন সাপ্রেসিভ ফ্যাক্টর বা এনজাইম এগুলো রিলিজ হয়, যেগুলো আবার এই সাইটোটক্সিক টি সেলকে ইনহিবিট করে দেয় বা সাপ্রেস করে দেয়, মানে চালাকি করে আর কি। এরকম পাওয়ারফুল টিউমার সেলও অনেক সময় তৈরি হয়। এখানে আমাদের যে দুটা ফলস অপশন আছে, সেটা হচ্ছে ইনহিবিশন অফ রেগুলেটরি টি সেল। টি সেল ফাংশনালি, এটাকে কিছু কিছু বলা হয় ট্রেক সেল বা রেগুলেটরি টিক্স, মানে
টি সেল যাই বলি, রেগুলেটরি টি সেলের কাজ হচ্ছে ইফেক্টর টি সেলকে ইনহিবিট করে রাখা। ইফেক্টর টি সেলকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে রাখা, একটা গাইড দিয়ে রাখা, সাপ্রেস করে রাখা। যেমন ওই যে লোয়ার মোটর নিউরনকে সবসময় আপার মোটর নিউরন সাপ্রেস করে রাখে, গাইড করে রাখে, ইনহিবিট করে রাখে, সেরকম আর কি। তো ইফেক্টর টি সেলস গুলো যদি সাপ্রেসড থাকে, মানে রেগুলেটরি টি সেলের কারণে, তো ইফেক্টর টি সেলগুলো ফার্দার সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করতে পারবে না, বা সাইটোটক্সিক টি সেল মানে যেটা অ্যাকচুয়ালি টিউমারের উপর ইফেক্ট করবে, সেই ইফেক্টটা আর হবে না। সো এখানে ইনহিবিশন অফ রেগুলেটরি টি সেল হবে না, এখানে হবে হচ্ছিল অ্যাক্টিভেশন আর স্টিমুলেশন অফ রেগুলেটরি টি সেল বা ট্রেক সেল। ট্রেক সেলকে স্টিমুলেট করলে এটা সাপ্রেসিং প্রপার্টিটা দেখাবে ইফেক্টর টি সেল বা সাইটোটক্সিক টি সেলের উপরে, তখন আর টিউমার সেলটা মারা যাবে না। ইনঅ্যাক্টিভেশন অফ সো ইনহিবিশন অফ হবে না, এটা হলো স্টিমুলেশন অফ বা অ্যাক্টিভেটিং অফ রেগুলেটরি টি সেল বা ট্রেক সেল। ইনঅ্যাক্টিভেশন অফ ইমিউন রেগুলেটরি পাথওয়ে, এখানে অনেকগুলো পাথওয়ে আছে, অনেক আহ, বিশাল হাইপোথেসিস, প্যাথোজেনেসিস, এগুলোতে আমরা ডিটেলস যাচ্ছি না। তবে অ্যাকচুয়ালি টিউমার যখন আমাদের বডির ইমিউনিটিকে স্কেপ করে, মানে আমাদের সাইটোটক্সিক টি সেল এগুলোকে সেল মিডিয়েট ইমিউনিটিকে যখন ফাঁকি দেয়, তখন সে বেশ কিছু ইমিউন রেগুলেটরি পাথওয়েকে অ্যাক্টিভেট করে বা স্টিমুলেশন করে, এবং ফলশ্রুতিতে দেখা যায় টি সেলগুলো ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। ঠিক আছে, এটা আমাদের জানতে চাই না, এটা আমাদের পরীক্ষায় আসছে উল্টাটা। এখানে হচ্ছে টিউমার কিভাবে লাইসিস হয়। মূলত টিউমার আমরা সেলুলার মেকানিজমই আমরা ডিস্ট্রয় করি সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে। তবে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিও কিছু ক্ষেত্রে দেখা গেছে, কিছু কিছু মানে টিউমারের বেলায় দেখা গেছে। তো সেটা ইম্পর্টেন্ট না, মানে হরমোনাল মেকানিজমটা এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটা আমরা সবাই পড়ে আসছি ছোটবেলাতে। অ্যান্টিঅক্সিডেন্টস দ্যাট প্রোটেক্ট এগেইনস্ট পোটেনশিয়ালি হার্মফুল ফ্রি রেডিক্যালস। ইজি কোশ্চেন, ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয়? নর্মাল মেটাবলিজমেও তৈরি হয়। ফ্রি রেডিক্যাল কি কি ড্যামেজ করে, এবং ফ্রি রেডিক্যালকে কারা নিউট্রালাইজ করে বা স্ক্যাভেঞ্জার কারা? সেরুলোপ্লাজমিন, গ্লুটাথায়ন অ্যান্ড অলসো গ্লুটাথায়ন অক্সিডেস, দুটাই। আর নাইট্রিক অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে, ট্রানজিশনাল মেটাল যেমন কপার, এটা ফ্রি রেডিক্যাল তৈরি করে। ঠিক আছে, জ্যান্থিন অক্সিডেজের কোনো অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি নাই, মানে এনজাইম হলেই সেটা অ্যান্টি অক্সিডেন্ট হবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এখানে যদি ক্যাটালেস দিত বা গ্লুটাথায়ন অক্সিডেজ বা পারঅক্সিডেজ, অথবা আমাকে অন্য একটা নিউট্রালাইজিং এনজাইম দিত, সেক্ষেত্রে আমার ট্রু দেওয়া যেত আর কি। গ্লুটাথায়ন, পারঅক্সিডেজ, ক্যাটালেস, সুপার অক্সাইডেজ, ডিসমিউটেজ, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো হচ্ছে সবই ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার, নিউট্রালাইজার। ফ্রি রেডিক্যাল ড্যামেজ করে, সেল মেমব্রেন ড্যামেজ করে, ফসফোলিপিডকে ব্রেক ডাউন করে, লিপিড পার অক্সিডেন্স। ফ্রি রেডিক্যাল বিভিন্ন প্রোটিন ডিসহোমিওস্টেসিস করে আর কি, এবং ডিএনএ ব্রেকেজ করে, নিউক্লিয়ার ড্যামেজ করে, নেক্রোসিস অথবা নেক্রোপ্টোসিস, এই মেকানিজমে ফ্রি রেডিক্যাল ড্যামেজ করে সেলকে। অ্যাডাপটিভ চেঞ্জেস অফ টিস্যু আমরা বলেছি অ্যাট্রোফি, হাইপারট্রফি, হাইপারপ্লেশিয়া অ্যান্ড মেটাপ্লেশিয়া। ডিসপ্লেশিয়া, নিউপ্লেশিয়া, এগুলো হচ্ছে আহ মানে একদম অ্যাবসলিউটলি কি বলে এটা, ডেঞ্জারাস। ঠিক আছে, ডিসপ্লেশিয়া অলদো রিভার্সিবল, বাট ইট ইজ নট অ্যাডাপটিভ চেঞ্জ। So we'll take a short break and resume right from here.
ওয়েলকাম ব্যাক। আমরা ছিলাম কোশ্চেন নাম্বার 15-এ। এটা খুব ইজি কোশ্চেন, এটা আমরা জানি। ডিসপ্লেসিয়া, ডিস্ট্রফি, এটা অ্যাডাপটিভ চেঞ্জের 4টার মধ্যে নাই, সো এটা ফলস। নিউপ্লেসিয়া বললেও ফলস। Question number 16. Following genetic abnormalities usually occur due to abnormality in the chromosome structure. Structural abnormality বা aberration। হ্যাঁ, এখানে আমার ক্রাইডু চ্যাট সিনড্রোম, যেটাকে আমরা বলছি 5p মাইনাস 5p মাইনাস, অর্থাৎ ডিলিশন সিনড্রোম। এটা এক ধরনের 5 নাম্বার ক্রোমোজোমের টার্ন পিটা ডিলিটেড হয়ে যায়, বাচ্চা বিড়ালের মতো করে কাঁদে। সো ক্রাই ডু ক্যাট, মানে ক্রাই লাইক এ ক্যাট, ল্যাটিন ওয়ার্ড এভাবে আসছে। এটা একটা ডিলিশন সিনড্রোম। সো ডিলিশন ইজ এ স্ট্রাকচারাল মানে অ্যাবনর্মালিটি, মিউটেশন। সিএমএল হচ্ছে আমরা জানি যে 80-90% ক্ষেত্রেই যেটা হয়, সিএমএল এর ফিলাডেলফিয়া ক্রোমোজোম আমরা বলি, ফিলাডেলফিয়া ফিলাডেলফিয়া ক্রোমোজোম এটাকে আমরা বলি। 9 নাম্বার এবং 22 নাম্বারের সাথে যে ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের ট্রান্সলোকেশন হয় এই দুইটা ক্রোমোজোমের মধ্যে, এবং একটা নতুন ফিউশন জিন তৈরি হয়, বিসিআর এবিএল জিন একটা নতুন ফিউশন জিন তৈরি হয়। এবং এই ট্রান্সলোকেশনটা কিন্তু অবভিয়াসলি রিসিপ্রোকাল বা ব্যালেন্সড ট্রান্সলোকেশন, রিসিপ্রোকাল বা ব্যালেন্সড ট্রান্সলোকেশন। এই ট্রান্সলোকেশনটা কিন্তু রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন না। সো সিএমএল, এটার প্যাথোজেনেসিস হচ্ছে ট্রান্সলোকেশন, যেটা কিনা একটা স্ট্রাকচারাল মিউটেশন। আর অন্যান্য আরো অনেক ম্যালিগনেন্সি, এএলএল, এএমএল বা অন্যান্য ম্যালিগনেন্সি আরো অনেকগুলো ট্রান্সলোকেশনে হতে পারে, বিভিন্ন ধরনের সার্কোমা। তো এগুলো সবই স্ট্রাকচারাল মিউটেশনস। সুপারমেল, সুপারমেল XYY 47XYY, এটা হচ্ছে সুপার মেল। ঠিক আছে, সুপার ফিমেল এটা হচ্ছে 47XX এক্স 47XXY হচ্ছে ক্লিন ফেল্টার, আর সুপার মেল হচ্ছে 47XYY, আর সুপার ফিমেল হচ্ছে 47XXX। এগুলো সবই হচ্ছে কি, নাম দেখে বোঝা যাচ্ছে নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি, তাই না? নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি। আর টার্নার হচ্ছে 45X। জেনেটিক কোড অ্যাম্বিগুয়াস না, অ্যাম্বিগুয়াস মানে ইনডিস্টিংক্ট, অস্পষ্ট। জেনেটিক কোড হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস, একদম ক্লিয়ার কাট। এটার জন্য এই অ্যামাইনো অ্যাসিড, ওটার জন্য ওই অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এবং ইউনিভার্সাল। সেটা নন রিডান্ডেন্ট না, এটা হবে হচ্ছে রিডান্ডেন্ট। রিডান্ডেন্সি বা ডিজেনারেসি মানে 64 অ্যামাইনো কোডন, তার মধ্যে হচ্ছে 3টা হচ্ছে স্টপ কোডন, 3টা হচ্ছে সেখানে স্টপ কোডন, তাই না? ইউ এ এ, ইউএজি, ইউজিএ, এই 3টা হচ্ছে ট্রান্সলেশন স্টপ করে, স্টপ কোডন। আর তার মানে অ্যাকচুয়ালি কোডিং কোডন কয়টা, মানে অ্যামাইনো অ্যাসিডকে কোডকারী কোডন হচ্ছে 64 - 3 = 61। এই 61 ট্রিপলেট বা 61 জেনেটিক কোড, এরাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড তৈরিকারী কোড। এই 61-এর মাধ্যমেই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড আছে 20 ধরনের, 10টা এসেনশিয়াল, 10টা নন এসেনশিয়াল। এই একাধিক, এটা দেখি আমরা বুঝতে পারছি সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার না, এটার মতো যে একই অ্যামাইনো অ্যাসিড একাধিক জেনেটিক কোড বা পাসওয়ার্ডের রেসপন্সে তৈরি হতে পারে, কিন্তু একটা জেনেটিক কোড সেটা কখনো একাধিক ধরনের অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করবে না। এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি অথবা ডিজেনারেসি। রিডান্ডেন্সি অথবা ডিজেনারেসি।
জেনেটিক ডিজিজেস অফ অটোজোমাল ডোমিনেন্ট ইনহেরিটেন্স, ইজি কোশ্চেন, এক্সাম্পল মুখস্থ করা। হিমোফিলিয়া বি, এটা এক্স লিঙ্কড রিসেসিভ। ফিনাইল কিটোনিউরিয়া অটোজোমাল রিসেসিভ। সিকেল সেল অ্যানিমিয়া, এটাও অটোজোমাল রিসেসিভ। থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি অটোজোমাল রিসেসিভ। টিউবারাস স্ক্লেরোসিস অটোজোমাল ডোমিনেন্ট। ভন উইলিব্রান্ড ডিজিজও অটোজোমাল ডোমিনেন্ট। এটা অ্যাকচুয়ালি এটা ফলস হবে না, এটা ট্রু হবে। এটা জানি না, এটা যদি ফলস দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ট্রু হবে। ভন উইলিব্রান্ড ডিজিজ এটাও অটোজোমাল ডোমিনেন্ট। সো এখানে অ্যাকচুয়ালি ট্রু হচ্ছে এই দুইটা, ট্রু ট্রু। ঠিক আছে, ভন দিয়ে শুরু যে দুইটা, ভন উইলিব্রান্ড ডিজিজ আর হচ্ছে ভন হিপ্পল লিন্ডাউ সিনড্রোম। Familial cancer syndrome, von Hippel-Lindau syndrome. So two Vons are there. Von দিয়ে শুরু হলে সেটা অটোজোমাল ডমিনেন্ট। ওকে, histamine in the body, question number 19, is synthesized by decarboxylation of histidine. Yes, histidine অ্যামাইনো অ্যাসিড থেকেই হিস্টামিন প্রোটিনটা তৈরি হয় ডিকার্বক্সিলেশন হয়ে। comes mainly from intestinal bacteria, না, comes mainly from mast cell and basophils, also basophil, is produced in large amounts by growing cell, না, এই যে mast cell and basophils, এবং এটা একটা vasodilator. It also increases vascular permeability. This is the key mediator of anaphylaxis. Is excreted primarily unchanged, না, changed. histamine breakdown হয়, এটা ভেঙে যায়, ভেঙে ইউরিন দিয়ে মানে এটার যে মেটাবলাইট আছে, ব্রেকডাউন প্রোডাক্ট, এন্ড প্রোডাক্ট, সেটাই আলটিমেটলি কিছু মাত্রায় এক্সক্রিটেড হয়। সো আনচেঞ্জ না, এটা চেঞ্জ হবে। কোশ্চেন নাম্বার 20, এখানেও বলেছে এক্সাম্পলস অফ ফিজিওলজিক্যাল হাইপারপ্লেসিয়া। আমাকে বলেছে ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল বলেনি, তাই না? তাহলে হচ্ছে বিপি, এটা প্যাথোলজিক্যাল। এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া ইন সাম পার্সেন্টেজ অফ উইমেন। এন্ডোমেট্রিয়াম নর্মাল মেনস্ট্রুয়েশনের পর হাইপারপ্লাস্টিক হয়, বাট সেটা একটা হরমোনাল ব্যালেন্সের ভিতর থাকে। যদি এক্সেসিভ অ্যামাউন্টে হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, সেটা হচ্ছে তখন এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও করতে পারে। সেই হাইপারপ্লেসিয়াটাকে আমাদের প্যাথোলজিক্যাল ধরতে হবে। সো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া অপশনে থাকলে আপনারা প্যাথোলজিক্যালি ধরবেন। বাকি যেগুলো আছে, যে লিভার যেমন টিকটিকি লেজের মতো, হ্যাঁ, রাইট লোব কেটে ফেলে দিলে আবার গজায় যাবে। তারপর সব হেমোরেজের পর যে বোন ম্যারো আবার হাইপারপ্লাস্টিক হচ্ছে এবং পেরিফেরাল ব্লাডে সেল মেনটেন করার চেষ্টা করছে। পিউবার্টি বা প্রেগনেন্সির সময় ব্রেস্ট এনলার্জমেন্ট, এগুলো সবই হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারপ্লেসিয়া। ফলোইংস আর প্রো কার্সিনোজেন্স। প্রো কার্সিনোজেন্স মানে হচ্ছে প্রো, নামের মধ্যে একটা প্রো আছে, তার মানে অ্যাকচুয়ালি তারা কার্সিনোজেন না, এই মুহূর্তে তারা কার্সিনোজেন না। কিন্তু তারা যদি আহ মেটাবলিক অ্যাক্টিভেশনের ভিতর দিয়ে যায়, তারা যদি কার্সিনোজেনে কনভার্ট হতে পারে, মানে জাস্ট লাইক কি বলে, প্রো এনজাইম যেমন এনজাইমে কনভার্ট হয়, হ্যাঁ, বা অ্যানজিওটেনসিনোজেন বা প্রো রেনিন যেমন রেনিনে কনভার্ট হয়, এরকম ব্যাপারগুলো ইনঅ্যাক্টিভ থেকে যদি অ্যাক্টিভ তারা হয়, দেন তারা ক্যান্সার করতে পারে। যেমন এই যে গ্রিল খাই আমরা, গ্রিল, মুরগির গ্রিল, এগুলো হচ্ছে প্রোকার্সিনোজেন। এগুলো তখন নাইট্রেটে কনভার্ট হয়, নাইট্রেট থেকে নাইট্রেট হয়, তখন সেটা কার্সিনোজেন হয়ে ওঠে, যখন গ্রিলটা পোড়ানো হয়, ওই মশলাগুলা যখন হ্যাঁ রিয়াকশনের ভিতর দিয়ে যায়, তখন আর কি। এগুলো খাওয়া ঠিক না। প্রোকার্সিনোজেন আর কার্সিনোজেন, এই দুটোর একটা তালিকা আছে,
হ্যাঁ, যেমন এখানে আমাদের হচ্ছে প্রোকার্সিনোজেনকে বলছে অ্যারোমেটিক অ্যামাইন, অ্যাজোডাইস, পলিসাইক্লিক হাইড্রোকার্বন, এগুলোর আন্ডারে আবার এক্সাম্পলও আছে এই ক্যাটাগরিগুলোর আন্ডারে। আর অ্যালকাইলেটিং এজেন্ট, অ্যাসিটাইলেটিং এজেন্ট, এরা হচ্ছে ডিরেক্ট কার্সিনোজেন, এগুলো সরাসরি ক্যান্সার করতে পারে। যেমন অ্যালকাইলেটিং এজেন্ট, একটা নাম করা অ্যালকাইলেটিং এজেন্ট হচ্ছে সাইক্লোফসফেমাইড। এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, আমরা ক্যান্সার কেমোথেরাপিউটিক হিসেবে ইউজ করি। আবার ইটসেলফ এটা কয়েক বছর পরে যে ক্যান্সার করতে পারে। ঠিক আছে। সো হোয়াট আর দ্য ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন্স অ্যান্ড হোয়াট আর দ্য প্রো কার্সিনোজেন্স? পলিসাইক্লিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক অ্যামাইন্স, অ্যাজোডাইস, ন্যাচারাল প্ল্যান্টস অ্যান্ড মিসেলেনিয়াস। আর এখানে অ্যালকাইলেটিং এজেন্ট আছে। অ্যালকাইলেটিং এজেন্টের ভিতরে অ্যান্টি ক্যান্সার ড্রাগ আমি যেটার কথা বললাম সাইক্লোফসফোমাইড, অ্যাসিটাইলেটিং এজেন্ট আছে। অ্যালকাইলেটিং এজেন্টগুলোর জন্য নিমোনিক দেওয়া আছে এনসিসি পিডিডি, এনসিসি পিডিডি। আর অ্যাসিটাইলেটিং এর জন্য এডি। হার্ট ডিফেক্টস অকারিং ইন ডাউন সিনড্রোম বেবি, ডাউন বেবিদের অলমোস্ট 40 to 50% চিলড্রেনদের হচ্ছে কনজেনিটাল হার্ট ডিফেক্ট থাকে। ঠিক আছে। এখন মোস্ট কমন হার্ট ডিফেক্ট তাদের মধ্যে কোনটা? মোস্ট কমন হার্ট ডিফেক্ট হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট। এটা হচ্ছে মোস্ট কমন হার্ট ডিফেক্ট। বাট অন্যগুলোও হতে পারে, এএসডিও হতে পারে, এএসডি, ভিএসডি, টফ, সবই হতে পারে। অস্টিয়াম প্রাইমাম হচ্ছে এএসডিরই একটা ভেরিয়েন্ট। অস্টিয়াম সেকেন্ডাম হতে পারে, অস্টিয়াম প্রাইমামও হতে পারে, মানে মোট কথা এসডি হতে পারে। বাকি সবগুলোই ট্রু। মোস্ট কমন যদি বলে সিঙ্গেল বেস্ট মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ ইন ডাউন সিনড্রোম, মোস্ট কমন হার্ট ডিজিজ, মোস্ট কমন হার্ট ডিজিজ ইন ডাউন সিনড্রোম, দ্যাট ইজ এভি সেপ্টাল ডিফেক্ট বা এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট, যেভাবেই আপনি বলেন। এভি সেপ্টাল ডিফেক্ট বা মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এটা আবার এএসডি ভিএসডি না, কিন্তু এটা আলাদা। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের মাঝখানে যে সেপ্টাম, যে ভালভ, মাইট্রাল ট্রাইকাসপিড, এগুলার ছিদ্র, এগুলা তৈরি হয় না ঠিকঠাক, এটা বলে এভি সেপ্টাল ডিফেক্ট বা এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে মোস্ট কমন ডাউন সিনড্রোমে, তাই না? আর টার্নার সিনড্রোমে মোস্ট কমন কি? টার্নার সিনড্রোমে মোস্ট কমন হার্ট ডিফেক্ট হচ্ছে নট কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। এটাকে আমরা অ্যান্সার দিব হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে, মনে থাকে যেন কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা আমরা দেব না। সব বইতে, রবিনসে বা অন্যান্য সব বইতেই ইয়াটা আছে। নেক্সট কমন হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, সেকেন্ড মোস্ট কমন যদি বলি। ফ্রাজাইল এক্স সিনড্রোম, ফ্রাজাইল এক্স সিনড্রোমে কি? ফ্রাজাইল এক্স সিনড্রোম, সেটাতে মোস্ট কমন হচ্ছে মাইট্রাল ভালভ প্রোল্যাপস, মাইট্রাল ভালভ প্রোল্যাপস। মারফান সিনড্রোমেও সেম, মারফান সিনড্রোমেও মোস্ট কমন হচ্ছে মাইট্রাল ভালভ প্রোল্যাপস। ঠিক আছে। আর রাইট সাইডেড হার্ট বেশি অ্যাফেক্টেড হয় হচ্ছে নুনান সিনড্রোমে, রাইট সাইডেড ভালভুলোপ্যাথি, এগুলো যেমন বাইকাস মাইট্রাল ভালভ এগুলো লেফট সাইডে, নুনান সিনড্রোম হচ্ছে রাইট সাইডটা বেশি এফেক্টেড হয়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 23, ইনফ্লামেটরি মিডিয়েটরস কজিং ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। বক্স থেকে একদম মুখস্থ করতে হবে, শীটে আছে আমাদের খুব সুন্দর করে দেয়া আছে। হিস্টামিন, ব্রেডিকিনিন, তারপর হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, সাবস্টেন্স পি, তারপর লিউকোট্রাইনস আছে, লিউকোট্রাইন C4D4E4, নট B4, C4D4E4। B4 বললে সেটা হচ্ছে
কেমোট্যাক্সিস। বাট লিউকোট্রাইন C4D4E4 যদি বলে সেটা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ভ্যাসোডাইলেটেশন করলেই ভাস্কুলার পারমিবিলিটি বাড়াতে হবে এমন না। হ্যাঁ, সো হু আর ভ্যাসোডাইলেটার্স, হু আর ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, হু আর বোথ, সবকিছুই আপনাকে ওই বক্স থেকে আলাদা আলাদা করে ওইভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে, লিউকোট্রাইন এটা হবে অ্যাকচুয়ালি C4D4E4। কমপ্লিমেন্ট এখানে হবে হচ্ছে C3A, C4A, C5A, অ্যানাফাইলোটক্সিন যেগুলো, সেগুলো হচ্ছে ভ্যাসোডাইলেশন এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি করে। রিগার্ডিং রেড ইনফার্কশন, রেড ইনফার্কশন মানে হচ্ছে এখানে ইনফার্কশনটা লাল থাকবে। তার মানে কি এখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি, অর্থাৎ ডুয়াল ব্লাড সাপ্লাই বা কোলাটারাল ব্লাড সাপ্লাই অনেক বেশি আছে, যে কারণে একটা ব্লক হলে, মানে একটা আর্টারি যদি ব্লক হয় আরেকটা দিয়ে তবুও তার ব্লাড কিছুটা পৌঁছাচ্ছে। তো এটা হচ্ছে বলছে যে অকার্স ইউজুয়ালি উইথ ভেনাস সার্কুলেশন, ওকে, অকার্স ইন লুজ টিস্যু, ভেনাস অক্লুশন, টিস্যুজ উইথ ডুয়াল সার্কুলেশন বা কোলাটারাল সাপ্লাই যেগুলোতে অনেক বেশি। রেড ইনফার্ক্ট আর হোয়াইট ইনফার্ক্টের এক্সাম্পল আপনারা পড়ে নেবেন। রেড ইনফার্ক্ট এবং যেমন লাং, টেস্টিস বা গোনাট, ওভারি, টেস্টিস এবং ইন্টেস্টাইন, এই কয়েকটাতে হচ্ছে কি রেড ইনফার্ক্ট। এম্বোলিজম, এম্বোলিজম অনেক ধরনের হয়, যেমন আহ যেটা ব্লাড, যেটা থ্রোম্বাস ক্লট এম্বোলিজম, অথবা ফ্যাট এম্বোলিজম হতে পারে, অথবা অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে, এয়ার এম্বোলিজম হতে পারে। ক্যাশিয়ন ডিজিজ এটা হচ্ছে এয়ার এম্বোলিজমে হয়, সি ডাইভারদের হয়। সি ডাইভার যারা, আর ফর্মড অনলি বাই ব্লাড কন্টেস্ট না, এটা তো অনেক ধরনের এম্বোলাস হতে পারে, এয়ার হতে পারে, ট্রমা থেকে ফ্যাট এম্বোলিজম হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে। স্যাডল এম্বোলিজম এটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। স্যাডেল এম্বোলিজম, স্যাডেল শেপড লিডিং টু সাডেন ডেথ, এটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। এটা ডিভিটি, ডিভিটি থেকে এরকম হয়, হতে পারে। যেমন ডিপ ভেনাস থ্রোম্বোসিস, সেখান থেকে একটা থ্রোম্বাস ছুটে যেয়ে এটার ডিপ ভেইন, মানে শরীরের সকল ভেইন কি হয়, সুপিরিয়র ভেনা কাভা বা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে সেটা হার্টে, মানে রাইট হার্টে যায়। রাইট হার্ট থেকে পরে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসে যায়। পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যখন, মানে পালমোনারি আর্টারির বাইফার্কেশনে যখন আসে, এই বাইফার্কেশনে যখন আসে তখন হচ্ছে এটা আটকে যায় এবং একটা স্যাডেল শেপড ক্লট তৈরি করে। এটা রেসপিরেটরি ডিস্ট্রেস, কাফ এগুলো নিয়ে, চেস্ট পেইন এগুলো নিয়ে পালমোনারি এম্বোলিজম আসতে পারে, এবং ডিবিটির পেশেন্টদের কজ অফ ডেথ হচ্ছে এটা। এবং এম্বোলিজম 60 to 80% আর ক্লিনিক্যালি সাইলেন্ট, ওকে। যখন হয়তোবা এই পালমোনারি এম্বোলিজমটা হয় তখনই হয়তোবা সেটা প্রকাশ পায় সিমটম সহ। আর ডিপ ভেইনস অফ লোয়ার লিম্বস এগুলো হচ্ছে মেজর সাইটোপনি। কন্ডিশনস রিটার্ডিং উন্ড হিলিং, রিপিটেড কোশ্চেন অনেকবার আসছে যে উন্ড হিলিং ডিলে করে কোন কোন ফ্যাক্টর। খালেক স্যারের বই, রবিনসে, সবখানে আছে। শীটে খুব সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে লোকাল ফ্যাক্টর, হ্যাঁ, জেনারেলাইজ, সিস্টেমিক ফ্যাক্টর, এভাবে আলাদা করে দেওয়া আছে। এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে ওন্ড হিলিং এর জন্য রেসপন্সিবল। জিঙ্ক ক্যান অগমেন্ট দ্য হিলিং, জিঙ্ক অ্যাক্সেলারেট দ্য হিলিং প্রসেস, বাট জিঙ্ক ডেফিসিয়েন্সি ওন্ড হিলিং রিটার্ড করে। ঠিক আছে, ভিটামিন ডি এর, স্মিথ ডি যেটা বলেছে, ভিটামিন ডি থাকলে ফলস দিয়েছে তারা, এবং ব্যাখ্যায় বলেছে যে ওন্ড হিলিং এ ভিটামিন ডি এর তেমন কোনো রোল নাই। বোন ফরমেশনে কিছুটা রোল আছে, বাট ওন্ড হিলিং এ তার কোনো সরাসরি রোল নাই। সো ভিটামিন ডি আপনারা ফলস দিবেন। ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন সি ডেফিসিয়েন্সি বললে তখন আবার
ট্রু দিতে হবে, কোলাজেন তৈরি হবে না ঠিকঠাক, তাই না? Question number 27. Some manifestation of systemic effects of inflammation. Increased pulse and increased blood pressure হবে। এটা ডিক্রিজ না, ইনক্রিজ ব্লাড প্রেশার হবে। আর একদম শকে চলে গেলে সেক্ষেত্রে তখন হচ্ছে ব্লাড প্রেশার কমে যাবে প্রোগ্রেসিভ স্টেজে বা শেষ পর্যায়ে, সেটা অন্য প্রসঙ্গ। হাইপোগ্লাইসেমিয়া হবে না, এটা হবে হাইপার গ্লাইসেমিয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, হাইপার গ্লাইসেমিয়া হবে, এবং এক্সেসিভ স্লিপিনেস দেখা দিবে, সমনোলেন্স হবে, অ্যানোরেক্সিয়া, অ্যাপেটাইট কমে যাবে। এগুলো হচ্ছে ফিচার। সো অ্যাকিউট ফেজ রিয়াকশন কি কি আছে? হ্যাঁ, সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম অথবা অ্যাকিউট ফেজ রিয়াকশন, হ্যাঁ, বা অ্যাকিউট ইনফ্ল্যামেটরি রিয়াক্টেন্ট কি কি আছে সেগুলো একটু দেখে নেবেন। পাটাও সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মে বি অ্যাসোসিয়েটেড। কোশ্চেনটা কঠিন করে এই জন্য পাটাও দিয়েছে, মানে দেখবেন লাস্ট আওয়ার ঘাটলে 1 বছর একবার বা দুইবার বোধহয় ডাউন বা টার্নার এগুলো না দিয়ে এডওয়ার্ড, পাটাও এগুলো হয়তো বাদ দিয়েছে। সো একটু দেখে যাবেন, শীটের ভিতরে দেয়া আছে। পাটাও সিনড্রোম হচ্ছে ট্রাইজোমি 13। পাটাও সিনড্রোম হচ্ছে ট্রাইজোমি 13, এবং এরা বেশিরভাগই জন্মের 1 বছরের মধ্যে মারা যায়। ডাউন সিনড্রোমের মতো এরকম এরা 30 বছর 50 বছর এরকম লাইফ এক্সপেক্টেন্সি থাকে না। এদের অনেক সিস্টেমে ডিফেক্ট থাকে, অনেক ডিসমরফোলজি থাকে। তার মধ্যে রকার বটম ফিট এটা একটা, পলিড্যাকটাইলি এটাও একটা। হ্যাঁ, এবং তাদের সবকিছু ছোট থাকে। স্মল এয়ার, স্মল হেড, স্মল ফেস, স্মল হেড, স্মল ম্যান্ডিবল, স্মল আই। স্মল আই মানে হচ্ছে যে, স্মল আই মানে হলো যে ইভেন মাইক্রো মাইক্রোপথ্যালমিয়া, এমনকি দুইটা চোখ ফিউশনও হয়ে যেতে পারে, একটা চোখ হতে পারে এই বাচ্চাদের। তারপর নস্ট্রিল দুইটার বদলে স্মল নোজ, এভাবে মানে স্মল দিয়ে দিয়ে মনে রাখতে পারেন, যদিও একটু এদিক সেদিক আছে, মানে সবগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি স্মল না, মানে জাস্ট মনে রাখার জন্য আপনি এভাবে ভেবে মনে রাখতে পারেন যে দুটো নস্ট্রিলের জায়গায় একটা নস্ট্রিল হতে পারে, দুটো চোখের জায়গায় একটা চোখ হতে পারে। হ্যাঁ, মাথা ছোট হবে, ফেস ছোট হবে, হ্যাঁ চোখ, কান ছোট হবে, মাইক্রোটিয়া হতে পারে, বা ডিস্টর্টেড আই থাকতে পারে, লো সেট এয়ার থাকতে পারে। এবং এদের ক্লেফট লিফট ক্লেফট প্যালেট থাকে। পি ফর প্যালেটাল ক্লেফট, পি দিয়ে অনেকগুলো মনে রাখতে পারেন, যেহেতু পাটাও, সো প্যালেট ক্লেফট বা ক্লেফট লিপও থাকতে পারে। আবার পি ফর আপনি বলতে পারেন পলিড্যাকটাইলি। ঠিক আছে, এরকম করে আহ বেশ কিছু মনে রাখতে পারেন। আচ্ছা, হাইপোটোনিয়া নিয়ে একটু, হাইপোটোনিয়া, হাইপোটোনিয়া, মাইক্রোগনেথিয়া এগুলো পাটাও সিনড্রোমে থাকতে পারে। এটা আসলে প্লাস মাইনাস, এটা আমাদেরকে একটু শিওর করতে হবে, এটা প্লাস মাইনাস। আমরা এখানে মূলত এই 3টা ফিচার হচ্ছে ডাউন সিনড্রোমের ফিচার। হাইপোটোনিয়া, হ্যাঁ, এটা ডাউন সিনড্রোমের মোস্ট কমন ফিচার। মোস্ট কমন নিওনেটাল সাইন হচ্ছে ডাউন সিনড্রোম। শর্ট নেক, এটা ডাউন সিনড্রোমেও পাওয়া যায়, এটা টার্নার সিনড্রোমেও পাওয়া যায়, আরো অনেক ডিজিজেই শর্ট নেক পাওয়া যায়। আর এখানে বলছে যে এডওয়ার্ড মূলত শর্ট নেক, এডওয়ার্ডেও পাওয়া যায়, সেটা ওরা বলছে। এখন আমরা আছি হচ্ছে কোশ্চেন নাম্বার 29। অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স ইজ ক্যারেক্টারাইজড বাই। সিম্পল কোশ্চেন। অটোজোমাল রিসেসিভের ক্যারেক্টারিস্টিক জানতে চেয়েছে। কমপ্লিট পেনিট্রেন্স হবে, জেনারেশন স্কিপিং হতে পারে, আর ইউনিফর্ম এক্সপ্রেসিভিটি হবে। ইউনিফর্ম এক্সপ্রেসিভিটি, সবার একই রকম ফিচার আসবে।
মেল প্রিডমিনেন্স হবে না, নো মেল টু ফিমেল, অর্থাৎ ইকুয়াল সেক্স রেশিও। যেহেতু এটা একটা অটোজোমাল ডিজিজ, সুতরাং এখানে মেল ফিমেল বলে কোনো কথা নাই, কোনো মেল প্রিডমিনেন্স বা ফিমেল প্রিডমিনেন্স বলে কিছু নাই, মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড। ডিলেড এজ অফ অনসেট না, এটা হচ্ছে আর্লি এজ অফ অনসেট, ইউজুয়ালি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিকেডের ভিতরেই মূলত তারা এফেক্টেড হয়। অনেক বাচ্চা আছে ইনফ্যান্সিতেও এফেক্টেড হয়, অনেক পেশেন্ট। তাহলে এখানে ফলস গুলো হচ্ছে মূলত অটোজোমাল ডোমিনেন্টের ফিচার। কোশ্চেন নাম্বার 30, ডিসপ্লেশিয়া। ডিসপ্লেশিয়া হচ্ছে প্রিন্সিপালি এপিথেলিয়াল টিস্যুতে হয়, কানেকটিভ টিস্যুতেও হতে পারে তবে মূলত এপিথেলিয়াল টিস্যুতে হয়, প্রিন্সিপালি যেহেতু বলেছে। এবং ডিসপ্লেশিয়া থেকেই সাধারণত ম্যালিগনেন্সি হয়, অর্থাৎ মেটাপ্লেশিয়া ফলোড বাই ডিসপ্লেশিয়া ফলোড বাই নিওপ্লেশিয়া, এইভাবেই সাধারণত হয়। নেসেসারিলি না, বাট সাধারণত অ্যাডজাসেন্ট টু দ্য ইনভেসিভ টিউমার সেটা ডিসপ্লেস্টিক সেলগুলা থাকে। হলমার্ক অফ ম্যালিগনেন্সি না, ডিসপ্লেশিয়া একটা রিভার্সিবল কন্ডিশন, কিন্তু অ্যাডাপটিভ চেঞ্জ না, বাট রিভার্সিবল কন্ডিশন। ডিসপ্লেশিয়া প্রসিড করতে পারে ম্যালিগনেন্সিতে। হলমার্ক অফ ম্যালিগনেন্সি হচ্ছে নাম্বার 1 মেটাপ্লেশিয়া, মেটাস্টেসিস, নাম্বার 2 ইনভ্যাসিভনেস। মে এক্সিবিট সেলুলার প্লিউমরফিজম। সেলুলার প্লিউমরফিজম এটা ডিসপ্লেস্টিক সেলেরও থাকতে পারে, আবার টিউমার সেলেরও থাকতে পারে। নেভার প্রোগ্রেস টু ক্যান্সার না, ইউজুয়ালি ক্যান প্রোগ্রেস টু ক্যান্সার আর কি। সো ডিসপ্লেশিয়া ফিচার, ক্যারেক্টারিস্টিক্স এবং ডিসপ্লেশিয়া কোথায় কোথায় হয়, এক্সাম্পলসটা আপনারা একটু দেখে নেবেন, এটা আমাদের শিটে দেওয়া আছে কোথায় কোথায় ডিসপ্লেশিয়া কমনলি কোন কোন টিস্যুতে হয়। Question number 31. Magnitude of leukocyte migration into an area affected with bacteria is governed by. এখানে যে মেকানিজম গুলো আছে সেই মেকানিজম গুলো আপনারা একটু ট্রু ধরে শিখে ফেলবেন, যে এই প্রসেস গুলাতে হচ্ছে একটা কেমো অ্যাট্রাক্টেন্ট তৈরি হয়। কেমোট্যাক্সিসটা হয় হচ্ছে, কেমোট্যাক্সিস মানে এই কোশ্চেনটা যেটা দিয়েছে এই কোশ্চেনের টার্মিনোলজিটাই হচ্ছে কেমোট্যাক্সিস। লিউকোসাইট মাইগ্রেট করবে ইনফেক্টেড এরিয়ার কাছে বা ইনফ্লেমড এরিয়ার দিকে, সেটাই হচ্ছে কেমোট্যাক্সিস। এখন এটা কি কি ভাবে হতে পারে? কেমোট্যাক্সিন, কেমো অ্যাট্রাক্টেন্ট মলিকুল। C5a, এটা একটা কেমো অ্যাট্রাক্টেন্ট। টাইপ অফ অর্গানিজম কজিং দ্য ইনফ্ল্যামেটরি রিলেশন, কোন ব্যাকটেরিয়া সেটার উপর ডিপেন্ড করতে পারে, অর্গানিজমের ডিপেন্ড করতে পারে। পাস ফরমেশন, এটাও যত বেশি পাস ফরমেশন হবে আরো এটা পজিটিভ ফিডব্যাক এর মাধ্যমে আরো বেশি রিক্রুট করবে ডাব্লিউবিসি কে। ফসফেটেজ লেভেলস ইন ইনফ্ল্যামড এরিয়া, এরকম কোনো পয়েন্ট স্মিথ দিতে এখানে বলছে, এটা এরকম রোল নাই, ঠিক আছে, নো রোল। দ্য গ্রেডিং অফ সলিড ক্যান্সার। গ্রেডিং হচ্ছে এক মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। স্টেজিংটা কিন্তু আমরা জানি যেটা কমনলি করি, টিএনএম স্টেজিং, মানে টিউমার সাইজ, নাম্বার অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট এবং মেটাস্টেসিস টু ডিস্টেন্ট অর্গান। তো এটা ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক বোথ, বা মূলত ম্যাক্রোস্কোপিক, কিন্তু গ্রেডিং হচ্ছে অলওয়েজ একটা মাইক্রোস্কোপিক ইভালুয়েশন। মাইক্রোস্কোপিক ইভালুয়েশন গ্রেডিং, সেখানে আমরা দেখি হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশনটা দেখি, মানে টিউমার সেলগুলো ন্যাচারাল হেলদি প্যারেনকাইমাল, ন্যাচারাল যে হেলদি সেল আছে সিমিলার বা মাদার সেল যেটা, সেটার থেকে কতটুকু ডেভিয়েটেড হলো, দ্য এক্সটেন্ট অফ ডেভিয়েশন, দ্য এক্সটেন্ট অফ সিমিলারিটি, অ্যাকচুয়ালি নট ডেভিয়েশন, দ্য এক্সটেন্ট অফ সিমিলারিটি টু দ্য মাদার সেল, এটি হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন যত ভালো থাকবে, হ্যাঁ, সেটা মানে সেটা ডিগ্রি তত কম থাকবে, মানে গ্রেড 1, 2, 3, 4, 4 হচ্ছে একদম ডিফারেন্সিয়েশন প্রায় 0, টেন্স টু 0, মানে একদম অ্যাবনর্মাল সেল এরকম পাওয়া যায়। ক্লিনিক্যালি গ্রেডিং এর থেকে স্টেজিংটাই বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা খারাপ গ্রেডিং এর মানে একটা নাম্বার 4 গ্রেডের, মানে যার ডিফারেন্সিয়েশন মাত্র 5% অথবা 0%,
সেরকম গ্রেড 4-এর একটা টিউমার দেখতে মাইক্রোস্কোপে, কিন্তু সেটা যদি তার যদি স্টেজিংটা শুরুর দিকে থাকে, স্টেজিং যদি আবার তার 1 থাকে বা 1A এরকম থাকে, তাহলে আমাদের দেখা গেল সেটা টিউমার সাইজটা বড় আছে কিন্তু কোনো লোকাল লিম্ফ নোড ধরে নাই, কোনো মেটাস্টেসিসও করে নাই, তাহলে সেটা সেই অবস্থায় যদি আমি এক্সেশন করে ফেলি তাড়াতাড়ি ভালো হবে। সো এখানে গ্রেডিংটা মিন করছে টিউমারের আর্কিটেকচার, ডিফারেন্সিয়েশন এবং মাইটোসিস, মাইটোসিস নট মেটাস্টেসিস। ঠিক আছে। বিভিন্ন ধরনের আমরা ইউনিভার্সালি কমনলি টিএনএম স্টেজিং করি, বাট অন্যান্য আরো অনেক ধরনের স্টেজিং সিস্টেম আছে। আপনারা এটা একটু রিডিং দিয়ে নেবেন যে কোন ক্যান্সারে কোন স্টেজিং সিস্টেম আমরা ফলো করি সাধারণত। অ্যানারবন স্টেজিং লিম্ফোমাতে, ফিগো সিস্টেম ওভারিয়ান সার্ভাইকাল ক্যান্সারে, ডিউক স্টেজিংটা করা হয় কোলন ক্যান্সারে, এরকম আর কি। রিভার্সিবলি ইনজিউরড সেলস, রিভার্সিবল ইনজুরিতে কি কি ফিচার পাওয়া যায়, আর ইরিভার্সিবল বা নেক্রোসিস হয়ে গেলে তখন কি কি ফিচার আসে। তো এটা তো ছবি আছে, এটা আমরা সবসময় পড়ছি। অ্যামরফস ডেনসিটি কিন্তু মনে রাখতে হবে এটা ডুয়াল, এটা কিন্তু রিভার্সিবলে তৈরি হওয়া শুরু হয়, বাট অ্যামরফাস ডেনসিটি কিন্তু প্রচুর পরিমাণে ভিজিবল থাকে কখন, ইরিভার্সিবল স্টেটে যখন সেল চলে যায়, তখনও কিন্তু অ্যামরফাস ডেনসিটি বরঞ্চ আরো অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, ওকে, এটাও রিভার্সিবল ইনজুরি। মাইলিন ফিগারও সেম, এটাও কিন্তু ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে মাইলিন ফিগার তৈরি হওয়া শুরু করে হচ্ছে রিভার্সিবল ইনজুরির সময়, বাট এক সময় রিভার্সিবল মানে যখন আর হয়ে পারে না, নেক্রোসড হয়ে যায়, তার মানে তখন অলরেডি এই অর্গানেলির মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থেকে মাইলিন ফিগারগুলো অনেক বেশি ছিটে তৈরি মানে তৈরি হয়ে গেছে, ছিটকে এসে তৈরি হয়ে গেছে, তখন আর তখনও কিন্তু মাইলিন ফিগার। সো মাইলিন ফিগার কিন্তু বোথ রিভার্সিবল বললেও ট্রু, ইরিভার্সিবল বললেও ট্রু। অ্যামরফস বোথ রিভার্সিবলও ট্রু, ইরিভার্সিবলও ট্রু, কিন্তু হয়তো একটু অ্যাডজেক্টিভ দিয়ে দিতে পারে, অ্যাবান্ডেন্ট মাইলিন ফিগার, এরকম করে বলতে পারে আর কি। ছোট ছোট ভ্যাকিউল তৈরি হয় রিভার্সিবল ইনজুরিতে, মেমব্রেন ব্লেবিং হতে পারে, ভ্যাকুলার ডিজেনারেশন, এটাও ঠিক আছে। অস্টিওব্লাস্টিক মেটাস্টেসিস বলেছে আমাকে। অস্টিও মেটাস্টেটিক বোন মেটাস্টেসিস আবার দু ধরনের আমরা শিখেছিলাম, অস্টিওব্লাস্টিক মেটাস্টেসিস, অস্টিওক্লাস্টিক মেটাস্টেসিস। এক্সাম্পল গুলো মুখস্থ রাখতে হবে। অস্টিওব্লাস্টিকের মধ্যে আমরা একটাই পড়ছি, সেটা হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট। আর অস্টিওক্লাস্টিকের মধ্যে বা অস্টিওলাইটিকের মধ্যে আমাদের রেনাল সেল কার্সিনোমা আসতে পারে, লাং ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার এগুলো আসতে পারে। তাহলে অস্টিওব্লাস্টিক, অস্টিওক্লাস্টিক এই দুইটা আপনারা এক্সাম্পল আলাদা করে মনে রাখবেন। অঙ্কোজেনিক ডিএনএ ভাইরাস, অঙ্কোজেনিক অর্গানিজমস গুলো আমাদের জানতে হবে। অঙ্কোজেনিক ডিএনএ ভাইরাস, অঙ্কোজেনিক আরএনএ ভাইরাস, অঙ্কোজেনিক ব্যাকটেরিয়া, অঙ্কোজেনিক ফানজাই, অঙ্কোজেনিক প্যারাসাইট, অঙ্কোজেনিক অর্গানিজম গুলার একটা তালিকা আছে, সেটা আমাদেরকে শিখতে হবে। হিউম্যান প্যাপিলোমা, অঙ্কোজেনিক ডিএনএ ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, বার্কিট লিম্ফোমা করে, হিউম্যান প্যাপিলোমা সার্ভাইকাল ক্যান্সার করে, এগুলো আমরা জানি। হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস টাইপ 1, এটাও অঙ্কোজেনিক ভাইরাস, বাট এটা অঙ্কোজেনিক আরএনএ ভাইরাস। তারপর হেপাটাইটিস সি ভাইরাস, এটাও হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস, হেপাটোসেলুলার কার্সিনোমা করে, বাট এটাও আরএনএ ভাইরাস। হেপাটাইটিস বি বললে তখন তখন ট্রু দেয়া যেত। ঠিক আছে। আর সাইটোমেগালো ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস, বাট এটা অঙ্কোজেনিক না, এটা টিউমার এর সাথে এটা ডিরেক্ট রিলেশন নাই। কেমোসেনসিটিভ ক্যান্সারস আর কেমোসেনসিটিভ ক্যান্সার,
এটা একটা তালিকা আছে যে কেমো সেন্সিটিভ কোনগুলো, কেমো রেজিস্ট্যান্ট কোনগুলো, রেডিও সেন্সিটিভ কোনগুলো, রেডিও রেজিস্ট্যান্ট কোনগুলো। এটা একটা তালিকা বক্স আছে, ওইটা আপনারা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। মেলানোমাস আর হাইলি কেমো রেজিস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ রেডিও রেজিস্ট্যান্ট। তারা কেমো রেজিস্ট্যান্ট, রেডিও রেজিস্ট্যান্ট, তারপরও ট্রাই করা হয় রেডিওথেরাপি দিয়ে, বাট মূলত তারা কেমো রেজিস্ট্যান্ট, রেডিও রেজিস্ট্যান্ট, ঠিক আছে। যেমন এখানে আপনারা এটা মনে রাখতে হয় আমাদেরকে। এবং এখানে কিন্তু এই যে রেডিও সেন্সিটিভ যদি আমি বলি, এটাও কিন্তু উইলমস টিউমার যেটা বলেছে, এটা ওয়েলমস টিউমার দিয়ে আপনারা মনে রাখতে পারেন। উইলমস না বলে বলবেন ওয়েলমস, ওয়েলমস টিউমার, ঠিক আছে। তো ওয়েলমস এর বলে ডাব্লিউ দিয়ে হচ্ছে উইলমস টিউমার, ই দিয়ে হচ্ছে ইউইং সার্কোমা, ঠিক আছে। ই দিয়ে আর্লি ম্যালিগন্যাঞ্জিয়াল ক্যান্সার, এল দিয়ে লিম্ফোমা, এল দিয়ে লিউকোমিয়া, তারপর হচ্ছে এম ফর মাল্টিপল মায়োলোমা, এম ফর মেডুলোব্লাস্টোমা, এস ফর সেমিনোমা, এস ফর স্মল সেল কার্সিনোমা অফ লাং। এভাবে বুদ্ধি করে করে আপনারা উইলমস দিয়ে ওয়েলমস মানে এভাবে মনে রাখতে পারেন। আর এখানে কেমোসেন্সিটিভিও কিন্তু সেম, এই উইলমসের বেশ কিছু এখানেও কিন্তু আছে। এখানেও কিন্তু ওয়েলমস আছে, WELLMS, এখানেও ওয়েলমস আছে। ওয়েলমস টিউমার, এখানে বরঞ্চ টিউমারও আছে, ওয়েলমস টিউমার, ঠিক আছে। সো একটু টেকনিক দিয়ে আপনারা যদি একটু মনে রাখেন তাহলে দেখবেন মনে থাক মানে ভুল হবে না। মেলানোমাস আর হাইলি রেডিও রেজিস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ কেমো রেজিস্ট্যান্ট, ঠিক আছে। প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এটা আগে মনে করা হতো যে এটা শুধু প্লেটলেটকে অ্যাক্টিভেট করে, এই জন্য তার নামকরণটা এভাবেই দিয়ে রাখছিল। এবং আগে এটাও মনে করা হতো যে এটা শুধু প্লেটলেট প্লেটলেট থেকে প্রডিউসড হয়, বাট অ্যাকচুয়ালি এটা অন্যান্য অনেক সেল থেকে প্রডিউসড হতে পারে। প্লেটলেট, নিউট্রোফিল, হ্যাঁ, ম্যাক্রোফেজ বা মানে ডাব্লিউবিসি আর কি, অথবা ইভেন এখানে যেটা ফলস দেয়া মানে এন্ডোথেলিয়াল সেল, এটাও আপনারা ট্রু দিতে পারেন। এটা তর্কের খাতিরে এটা ট্রু দেওয়া উত্তম। এটা রবিনসের এই শিটে দেখবেন, এই পেজেও এটা লেখা আছে, এন্ডোথেলিয়াল সেল থেকেও সেটা তৈরি হতে পারে। বা উইকিপিডিয়া, গুগল, পৃথিবীর সব বইতেই আপনারা দেখতে পারেন চাইলে যে এটা অ্যাকচুয়ালি চিফ সোর্স প্লেটলেট, ওকে, এবং এটার মেইন ফাংশন প্লেটলেট অ্যাগ্রিগেশন করা, সেটাও ঠিক আছে। বাট এটার আরো কিছু ফাংশন আছে, যেমন এটা লো ডোজে ভ্যাসো ডাইলেশন করে, হাই ডোজে ভ্যাসো কনস্ট্রিকশন করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়, এগুলো বলা আছে। প্লেটলেট অ্যাগ্রিগেশন করে, প্লেটলেটের উপর কাজ করে, বাট ইট ক্যান কাম ফ্রম এন্ডোথেলিয়াল সেল অলসো। তো সেক্ষেত্রে আপনারা সি অপশনটাকে ট্রু দিতে পারেন। এখানে যদিও এটা কাম ফ্রম এন্ডোথেলিয়াল সেল, এটা ট্রু দেওয়া আমার মনে হয় তর্কের খাতিরে এটা ট্রু দেওয়াটাই উত্তম আর কি। এক্সাম্পল অফ অ্যান্টিবডি মিডিয়েটেড সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি, মানে অ্যান্টিবডি মিডিয়েটেড বলছে, অ্যান্টিবডি মিডিয়েটেড সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি, তার মানে এটা টাইপ 2। আমাকে টাইপ 2 না বলে নামটাকে পাল্টায় দিছে, তাই তো। সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি, অ্যান্টিবডি মিডিয়েটেড, কমপ্লিমেন্ট মিডিয়েটেড, হ্যাঁ, এরকম এডিসিসি। তো এখানে গ্রাফট রিজেকশন অ্যান্টিবডি মিডিয়েটেড হতে পারে যদি সেটা টাইপ 1 হয়, সরি মানে গ্রাফট রিজেকশন যদি হাইপার অ্যাকিউট হয়, সেক্ষেত্রে এটা হতে পারে। হাইপার অ্যাকিউটটা আমরা ন্যাচারালি মানে ধরি না, মানে গ্রাফট রিজেকশন বলতে গেলে মূলত আমরা টাইপ 4টাই ধরি, সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। যদি স্পেসিফাই করে দেয় হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন, সেক্ষেত্রেই কেবলমাত্র অ্যান্টিবডি মানে টাইপ 2টা দেয়া উত্তম। আদারওয়াইজ গ্রাফট রিজেকশনকে আমরা সেল মিডিয়েটেড, নট অ্যান্টিবডি মিডিয়েটেড, মানে সেল মিডিয়েটেড বা টাইপ 4টাই ধরবো আমরা, যদি হাইপার অ্যাকিউট উল্লেখ না থাকে অ্যাডজেক্টিভটা। মাইস্থেনিয়া গ্রেভিস, আচ্ছা এখানে গ্রাফট রিজেকশন ওখানে টাইপ 2তেও ধরছে আর কি। আচ্ছা, হতে পারে, ঠিক আছে।
এটাই দিয়ে রাখি আমরা, যদিও হাইপার অ্যাকিউট বলুক না বলুক আমরা গ্রাফ রিজেকশন এটা টাইপ 2 তে দিয়ে রাখি। মনে রাখতে হবে গ্রাফ রিজেকশন তাহলে এটা হচ্ছে টাইপ 2, টাইপ 4 দুইটাই হতে পারে, ঠিক আছে? এইটুকু খালি আমরা মনে রাখি। আর টাইপ 2টা হচ্ছে মূলত শুধু হাইপার অ্যাকিউটটা বোঝাচ্ছে আর কি। মাইস্থেনিয়া গ্রেভিস এটা অ্যান্টিবডি এগেইনস্ট দ্য অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর ইন দ্য মাসল মেমব্রেন আর কি। আর হচ্ছে লাইসিস অফ টিউমার সেল, এটা সেল মিডিয়েটেড হতে পারে, আবার এটা টিউমারের কিছু হিউমারাল ইমিউনিটিও আছে, অর্থাৎ অ্যান্টিবডি মিডিয়েটেডও আছে, ঠিক আছে? এখানে অপশনগুলো আমরা একটু দেখে নেই, কিছুটা এখানে একটু এদিক ওদিক আছে, যেমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যেটা হচ্ছে টাইপ 4, সো এটা ফলস। গ্রাফ রিজেকশন 2-4 দুইটাই হতে পারে, সো গ্রাফ রিজেকশন আমরা ট্রু দিব। মায়াস্থেনিয়া গ্রেভিস অ্যান্টিবডি মিডিয়েটেড, সো এটা টাইপ 2, এটাও আমরা 2 দিব। জিবিএস এটা টাইপ 2, এটা ভুল আছে এখানে, আসলে জিবিএস টাইপ 2 এটা ট্রু হবে। হ্যাঁ, গ্যালিনবেরি সিনড্রোম এটা অ্যান্টিবডি মিডিয়েটেড। আমরা জানি ক্যাম্পাইলোব্যাক্টার বা এটা কি বলে এটাকে, মাইকোপ্লাজমা অথবা অন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনের পরে একটা অটো অ্যান্টিবডি তৈরি হয়, সেটা মানে ক্রস রিঅ্যাক্টিং অটো অ্যান্টিবডি, সেটা না নিউরনকে ড্যামেজ করে, মাইলিনকে ড্যামেজ করে, সেটা তো জিবিএস। জিবিএস ও টাইপ 2। আর লাইসিস অফ টিউমার সেল এটা যদিও আম, ওই যে বললাম যে সাইটোটক্সিক টি সেল দিয়েই মূলত, এনকে সেল, সাইটোটক্সিক টি সেল এগুলো দিয়েই, মানে সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি দিয়েই সাধারণত টিউমার সেল লাইসিস হয়। তবে হিউমোরাল মেকানিজমও আছে, অর্থাৎ অ্যান্টিবডিও কিছু, মানে ওই যে দেখা গেছে আগে একটা স্লাইডে আমরা দেখেছি যে টিউমার ইমিউনিটির একটা স্লাইডে টিউমার সেলের এগেনস্টে কিছু অ্যান্টিবডিও তৈরি হয়। তবে এটা ধরার দরকার নেই এক্সেপশনে, এক্ষেত্রে আপনারা এটাকে আপনারা ফলস দিবেন। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ফলস, তাহলে এখানে আপনারা এটা ফলস দিন, FTTTF, ঠিক আছে? আর্সেনিক পয়জনিং ইজ রিলেটেড টু, এটা অকুপেশনাল ক্যান্সার থেকে আমাদের আসছে, বাউয়েন্স ডিজিজ, বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। বাকি যেগুলো আছে এগুলো ফলস, এটা আমাদের এই যে বক্স থেকে আসছে। মনে রাখতে হবে এখানে কিন্তু স্কিন ক্যান্সার গুলো ছাড়াও আরো অন্যান্য ক্যান্সারও কিন্তু আর্সেনিক থেকে হইতে পারে, শুধু স্কিন ক্যান্সার করবে এরকম নিশ্চয়ই না। এবং অ্যাসবেস্টোসিস থেকে কি কি ক্যান্সার হয়, আমার অন্যান্য যে বেরিয়াম থেকে লিউকেমিয়া হয়, ক্রোমিয়াম ক্যাডমিয়াম থেকে প্রোস্টেট ক্যান্সার হয়, অ্যানিলিন ডাই থেকে ব্লাডার ক্যান্সার হয়, পিভিসি পাইপ, ভিনাইল ক্লোরাইড এগুলো থেকে লিভার ক্যান্সার হয়। এই যে এই জিনিসগুলা একটু পড়ে রাখবেন, কোন অকুপেশনাল ক্যান্সার কোনটা কি ক্যান্সার করে আর কি। ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এটা মূলত আমার যে কি বলে এটাকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করতে হেল্প করে। মানে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এটা ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করে, এটা কোলাজেন ফর্মেশন ইনক্রিজ করে, ফিব্রিলিন ফর্মেশনকে ইনক্রিজ করে। অর্থাৎ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, কানেকটিভ টিস্যুর মাইক্রোফিউবিল, এই জিনিসগুলোর সাথে এটা রিলেটেড। ওন্ড ইন হিলিং করতে এটা হেল্প করছে, স্কার ফরমেশন এটার হেল্প করছে, এবং এটা একটা অবশ্যই অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন, এটা প্রো ইনফ্লামেটরি না। আচ্ছা, ইনফ্লামেশন থামাতে এটা হেল্প করতেছে, তাই তো? রিলেটেড টু ডিপোজিশন অফ কানেকটিভ টিস্যু প্রোটিন, ওকে। লেভেলস আর রেগুলেটেড বাই জিন ট্রান্সক্রিপশন, জিন ট্রান্সক্রিপশন এটা রেগুলেটেড বাই, এখানে বলছে অ্যাকচুয়ালি ইন্টেগ্রিন। ইন্টেগ্রিন নামে একটা প্রোটিন আছে, এটাই হচ্ছে এটার রেগুলেশন মেনটেন করে। ইন্টেগ্রিনের সাথে এন্ডোথেলিনের বা ক্যাডহেরিন প্রোটিন, ইন্টেগ্রিন প্রোটিন এগুলোর সাথে ইন্টারাকশনটাই আসলে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটার রেগুলেশন লেভেলটা মেনটেন করছে। স্টিমুলেট ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন, যেটা বললাম ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন করায়, ফাইব্রোব্লাস্ট ফার্দার দেন কোলাজেন তৈরি করে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি হয়। ডিগ্রেডেশন না, স্টিমুলেট ডিগ্রেডেশন না, ইনহিবিট দ্য ডিগ্রেডেশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ব্রেকডাউন এনজাইমস, যেমন কোলাজিনেসকে সে ইনহিবিট করছে,
ইলাস্টেসকে সে ইনহিবিট করছে, হায়ালুরোনিডেসকে ইনহিবিট করছে, যাতে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ভেঙে না যায়, ঠিকঠাক মতো যাতে তৈরি হয়। এবং এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন, ইন্টারলিউকিন 10 এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। লাইসোজেনিক কনভার্সন কোন কোন ব্যাকটেরিয়ার হয়? লাইসোজেনিক কনভার্সন মানে হচ্ছে যে ব্যাকটেরিয়াটা আগে একটা মানে ফাজ ভাইরাস দ্বারা ইনফেক্টেড হতে হবে, দেন ফাজ ভাইরাসের মানে তার যে টক্সিন প্রোডাকশনকারী যে জিন, সেই জিনটা তার কাছে থাকে না, সেই জিনটা থাকে ফাজ ভাইরাসের কাছে। ফাজ ভাইরাস যখন সেই ব্যাকটেরিয়াটার আহ সেই ব্যাকটেরিয়াটার ভেতরে এই টক্সিন প্রোডাকশনকারী জিনটা এই যখন ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের ভিতরে ইন্টিগ্রেট করে দেয়, দেন ব্যাকটেরিয়াটা তখন মানে অ্যাক্টিভেটেড হয় এবং টক্সিন প্রোডাকশন করতে পারে। সো দিস ব্যাকটেরিয়া মাস্ট বা নিড টু বি ইনফেক্টেড ফার্স্ট বাই এ ফার্স্ট ভাইরাস, দেন ইট ক্যান ইনফেক্ট দ্য হোস্ট সেল বা হিউম্যানস আর কি। ঠিক আছে, তারা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম, ভিব্রিও কলেরা, স্টেপ্টোকক্কাই, আরো কিছু এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ব্রোটুলিনাম, সিগাটক্সিন, এইগুলো। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস দ্যাট অ্যাক্ট বাই ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিনস, মানে হচ্ছে আম, যেটাকে বলছে আমরা কুইনোপ্রিস্টিন, ড্যালফোপ্রিস্টিন, এগুলো আর কি। হ্যাঁ, ক্ল্যারিথ্রোমাইসিন, এটা নামের মধ্যে থ্রো থাকলে সেটা কি ম্যাক্রোলিড। অ্যাজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, তারাও হচ্ছে আমার হচ্ছে 50S রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে। সো এটা ওইটা ঠিক আছে। ক্লিন্ডামাইসিনও সেম। ন্যালিডিক্সিক অ্যাসিড হচ্ছে নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর, কুইনোলোনস। ভ্যানকোমাইসিন হচ্ছে সেল ওয়াল ইনহিবিটর, সেটা হলো ফলস। এটা এক্সপ্লেনেশনে এটা এটা খুব সম্ভবত সি হবে, আর এটা বি হবে। ঠিক আছে, এটা বি, এটা হবে সি। লিস্টেরিয়া মনোসাইটোজিনেস। আচ্ছা, লিস্টেরিয়া হচ্ছে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ফার্স্ট অফ অল এটা একটা গ্রাম পজিটিভ রড। গ্রাম পজিটিভ রড, এটা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এবং সে সেলের ভিতরে সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, সুবিধাবাদী ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, সুবিধাবাদী সেলের ভিতরে সে সার্ভাইভ করতে পারে, কারণ সে হচ্ছে ম্যাক্রোফেজ বা যে কোনো সেলের ভিতরে সেই সুপার অক্সাইড, এই হাইড্রোজেন পারঅক্সাইড বা ফ্রি রেডিক্যাল যেগুলো তৈরি হয়, সেগুলোকে সে ক্যাটালাইজ দিয়ে ভেঙে ফেলে। সে হচ্ছে ক্যাটালেস পজিটিভ। ক্যাটালেস পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ। ঠিক আছে, এবং তার টামলিং মুভমেন্ট আছে। টামলিং মুভমেন্ট, ঠিক আছে, গড়ায় গড়ায় সে পড়ে যায়, বা এরকম আঁকা বাঁকা করে সে কাঁপতে কাঁপতে নড়াচড়া করে। মোটাইল, মোট কথা হচ্ছে যে লিস্টেরিয়া হচ্ছে ভেরি মোটাইল। বাট লিস্টেরিয়ার মতোই দেখতে আরেকটা গ্রাম পজিটিভ রড আছে, আহ, সেটা হচ্ছে করিনি ব্যাকটেরিয়াম ডিপথিরি। করিনি ব্যাকটেরিয়াম ডিপথিরি কিন্তু আর লিস্টেরিয়া দেখতে কিন্তু একই রকম, মানে ভি বা এল লেটারের মতো ছোট ছোট রড। কিন্তু করিনি ব্যাকটেরিয়াম হচ্ছে নন মোটাইল, আর লিস্টেরিয়া হচ্ছে মোটাইল। এই দুজনের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব গ্রোজ অন ম্যাককনকি আগার হবে না। ম্যাককনকি আগারে আহ, যারা গ্লুকোজ ফার্মেন্ট করে, তারা ম্যাককনকি আগারে গ্রো করে। উম, এরা হচ্ছে মূলত ব্লাড আগারে আমরা এদেরকে কালচার করি। লিস্টেরিয়া মনোসাইটকে পরের লাইনে লেখা আছে যে লাইক স্ট্রেপ্টোকক্কাই, তারাও হচ্ছে কিছুটা পার্শিয়ালি বিটা ইমোলাইসিস করতে পারে। এবং লিস্টেরিয়া হচ্ছে খুব জনপ্রিয় হলো নিওনেটাল মেনিনজাইটিস, নিওনেটাল সেপসিস, অথবা হসপিটাল অ্যাডমিটেড যারা ইমিউনো কম্প্রোমাইজড নিওনেটদের মতো, যে যারা যাদের ডায়াবেটিস আছে বা যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদের এই লিস্টেরিয়া দিয়ে নিউমোনিয়া বা এন্টারাইটিস এই জিনিসগুলা হতে পারে। ঠিক আছে,
এবং এটা লিস্টেরিয়া কিন্তু এই যে বলছে টাম্বলিং মুভমেন্ট এট 25 ডিগ্রি, ইভেন আরো কম মানে কম ডিগ্রিতে তারা সার্ভাইভ করতে পারে। কোল্ড এনভায়রনমেন্টে, যেমন কন্টামিনেটেড ফুড, হ্যাঁ, কন্টামিনেটেড ফুড যদি আমরা ফ্রিজে রাখি, দেখবেন লেন্সে বলা আছে যে সেটা কিন্তু লিস্ট পরে খেলে ওইখানে আরো বেশি ব্যাকটেরিয়া গ্রো করে। মানে প্যারাডক্সিক্যালি এরকমটা হয়, ফ্রিজে রাখলে তো খাবার ভালো থাকে, কিন্তু যে খাবারটা অলরেডি কন্টামিনেটেড সেখানে যদি সেটা যদি আমি ফ্রিজে রাখি, দেন কিন্তু ওই কোল্ড এনভায়রনমেন্টে আরো বেশি লিস্টেরিয়া মানে রেপ্লিকেট করতে থাকবে এবং পরে এটা এন্টারাইটিস করবে, ডায়রিয়া করবে। টিউবারকুলার লেপ্রসি, লেপ্রসি তো একটা রেঞ্জ আছে, টিউবারকুলার থেকে লেপ্রোমেটাস লেপ্রসি 5টা রেঞ্জ আছে, তবে মোটা দাগে দুই ধরনের, একটা হচ্ছে টিউবারকুলার লেপ্রসি আর একটা হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রসি। টিউবারকুলার লেপ্রসিটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা ড্যামেজ হয়ে যেটা হয়, সে মানে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা কি বলে এটাকে, হ্যাঁ, সেল মিডিয়েটেড ইমিউনিটিটা ড্যামেজ হয়ে এই টিউবারকুলার লেপ্রসিটা এখানে দেখা দেয় আর কি। আর লেপ্রোমেটাস লেপ্রোসি সেল মিডিয়েটেড ইমিউনিটি ইনট্যাক্ট থাকে। টিউবারকুলার লেপ্রোসিতে আমাদের লিনোনেল ফেস হয় না, লিওনেল ফেস হয় হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসিতে। ইমিউন মিডিয়েটেড না, এটা ইমিউন মিডিয়েটেড অবশ্যই, সেল মিডিয়েটেড, সেল মিডিয়েটেড ইমিউনিটি। ইমিউন মিডিয়েটেড কথাটা অর্থটা হচ্ছে ইদার সেল মিডিয়েটেড অর অ্যান্টিবডি মিডিয়েটেড। তো টিউবারকুলার লেপ্রোসিতে তো সেল মিডিয়েটেড ইমিউনিটি ইনট্যাক্ট থাকে, নষ্ট হয় না, ইনট্যাক্ট থাকে। আর লেপ্রোমেটাস লেপ্রোসিতে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা লস্ট হয়ে যায়। সো লেপ্রোমেটাস লেপ্রোসি ইজ মোর সিভিয়ার, ঠিক আছে, এবং সেখানে লিওনেল ফেসিস আসে, আরো অন্যান্য কমপ্লিকেশন গুলো আসে। কিন্তু টিউবারকুলার লেপ্রোসিতে গ্র্যানুলোমা তৈরি হয় এবং সেখানে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা ইনট্যাক্ট থাকে, ইন্ডুরেশন করে। স্কিন টেস্টে পজিটিভ পাওয়া যায়। স্কিন টেস্ট আমরা মেন্টক্স টেস্ট যেমন করি ইয়েতে টিবি টেস্ট ডায়াগনোসিস করার জন্য, এখানেও তেমনি স্কিন টেস্ট, ক্যান্ডিডা স্কিন টেস্ট যদি করা হয় বা এরকম, আমার এখানে পজিটিভ পাওয়া যায়। স্কিন টেস্ট পজিটিভ মানে ইন্ডুরেশন করে, কারণ যেহেতু তার টি সেল গুলো এখনো ইনটেক আছে, স্কিন টেস্ট পজিটিভ। কিন্তু লেপ্রোমেটাস লেপ্রোসিতে স্কিন টেস্ট নেগেটিভ, এবং সাধারণত এখানে গ্রানুলোমা করে না, তবে স্পেসিফিক প্যাটার্ন অফ সাম গ্রানুলোমা করতে পারে সেক্ষেত্রে, কিন্তু সাধারণত করে না। আর টিউবারকুলার লিপ্রোসি হচ্ছে পসি ব্যাসিলারি, পসি ব্যাসিলারি মানে এখানে অল্প কয়েকটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি অ্যাটাক করে। সো দেখা যায় যে হোস্ট যে ইমিউনিটি আছে, বিশেষ করে সেল মিডিয়েট ইমিউনিটি, সাইটোটক্সিক টি সেল, সেটা ডিফেন্ড করতে পারে। কিন্তু সিভিয়ার যে লেপ্রোমেটাস লেপ্রোসি, এটাতে হচ্ছে মাল্টি ব্যাসিলারি, মানে 5-এর বেশি ব্যাসিলাই এক একটা লেশনে পাওয়া যায়, এবং সেখানে হচ্ছে প্রচুর এত বেশি ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়, মানে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি দ্বারা, যে তার সেল মিডিয়েট ইমিউনিটি একেবারে ড্যামেজ হয়ে যায়, একেবারেই ড্যামেজ থাকে। আর এখানে টিউবারকুলার লেপ্রোসিতে লস অফ অ্যানেস্থেসিয়াটা এটা আর্লি অ্যান্ড মার্কড, আর লেপ্রোমেটাস লেপ্রোসিতে হচ্ছে ইনসিডিয়াস বা ক্রনিক অ্যান্ড লেট আর কি। মার্কড হাইপোপিগমেন্টেড, ওকে, এগুলো ঠিক আছে, এটা হাইপোপিগমেন্টেশন এখানে পাওয়া যায়। এখানে আমাদের জাস্ট একটা জিনিস হয়তো ফলস থাকতে পারে, এখানে আপনারা এটা ট্রু দিয়ে নেবেন। ইমিউন মিডিয়েটেড, বোথ আর ইমিউন মিডিয়েটেড, লেপ্রোমেটাস লেপ্রোসি টিউবারকুলার লেপ্রোসি দুইটাই অ্যাকচুয়ালি ইমিউন মিডিয়েটেড। এখানে আমার অ্যান্টিবডি মিডিয়েটেড তো বলে নাই, ঠিক আছে, এটা আসলে এক্সপ্লেনেশনটা সেল মিডিয়েটেড হলো না এটা। এক্সুডেট আর ট্রানজুডেটের পার্থক্য আমাকে পড়তে হবে। এক্সুডেট আর ট্রানজুডেটের পার্থক্য, এক্সুডেট হচ্ছে প্রোটিন রিচ, এক্সুডেট হচ্ছে সেল রিচ, এক্সুডেট হচ্ছে ক্লটিং ফ্যাক্টর রিচ, ঠিক আছে, সবগুলোই এক্সুডেটে আছে। অর্থাৎ ইনফ্লামেশনে যে ইডিমাটা হয় সেটি হচ্ছে এক্সুডেটিভ ইডিমা। ইনফ্লামেশনে ট্রান্সসাইটোসিস হয়, ফ্লুইড লিকেজ হয়, হ্যাঁ, ফ্লুইড লিকেজ হয়,
প্রোটিন লিকেজ হয়, প্লাজমা প্রোটিন লিকেজ হয়, ইমিউন সেলগুলো লিকেজ হয়। সো এখানে ফিব্রিনোজেনও থাকে, সো এক্সুডেট উইল বি ক্লটেড। আর আর এখানে যে দুটো ফলস আছে সেগুলো হচ্ছে এখানে উইদাউট অ্যানি না, এখানে হচ্ছে যে ফিব্রিনোজেন এখানে থাকে, সেজন্য এক্সুডেট ক্লট হয়ে যায়। আর আলট্রাফিল্ট্রেটেড ব্লাডটা আপনার এটা হচ্ছে ট্রানজিউডেট। ট্রানজিউডেট হচ্ছে শুধু ফ্লুইড। ট্রানজিউডেট মানে হচ্ছে শুধু ফ্লুইড, শুধু ফ্লুইড বা শুধু ওয়াটার, এইটুকু মনে রাখতে পারেন যে এখানে কোনো সেল কাউন্ট তেমন একটা থাকবে না, এখানে প্রোটিন কাউন্ট তেমন একটা থাকবে না। আপনারা এক্সুডেট এবং ট্রানজিউডেটের মধ্যে পার্থক্য এবং এই দুটোর যে এক্সাম্পল আছে, এক্সুডেটিভ প্লুরাল ইফিউশনের এক্সাম্পল, ট্রানজিউডেটিভ প্লুরাল ইফিউশনের এক্সাম্পল, এটা আপনারা একটু দেখে নিন। এক্সফোলিয়েটিভ সাইটোলজি এটা কখন করা হয়? এক্সফোলিয়েটিভ সাইটোলজি আবার আছে, আমরা জানি এফএনএসি আর একটা আছে, আরেক সাইটোলজি, মানে ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা একটা সিরিঞ্জ দিয়ে বা নিডেল দিয়ে অ্যাসপিরেট করা হয় যে সাইটোলজিটা। আর এটা হচ্ছে এক্সফোলিয়েশন, হচ্ছে মানে যে অর্গানে বা যে টিস্যুতে টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে সেখান থেকে স্পন্টিনিয়াসলি শেডিং হতে পারে, এবং তার অর্গানের যে সিক্রেশন আছে সেই বা এক্সক্রিটরি ম্যাটেরিয়াল আছে সেটাতে আমরা সেই সেলগুলো খুঁজে পেতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি, মেকানিক্যালি, ম্যানুয়ালি, প্যাসিভলি আমরা সাইটগুলাকে মানে এক্সফোলিয়েশন করে সাইটগুলাকে, সেলগুলাকে কালেক্ট করতে পারি। যেমন ব্রঙ্কোস্কোপি করে আমরা ব্রঙ্কিয়াল ক্যান্সার এটা ডিটেক্ট করতে পারি, ওখানে সেল পাওয়া যেতে পারে, কিছু সোয়াব নিয়ে আসলাম, ব্রঙ্কিয়াল সোয়াব সিক্রেশন নিয়ে আসলাম। অথবা ব্রঙ্কিয়াল ক্যান্সারে স্পন্টিনিয়াসলি স্পুটামেও ম্যালিগনেন্ট সেলগুলা কিছুটা শেডিং হতে পারে, সেটাও আমি মাইক্রোস্কোপি করে, স্পুটাম মাইক্রোস্কোপি করেও আমি কিন্তু দেখতে পাইলাম। সার্ভাইকাল ক্যান্সারে আমরা কিন্তু প্যাপ স্মেয়ার করি, প্যাপানিকুলার স্মেয়ার, এই জন্য এটার নাম দিছে প্যাপ স্মেয়ার। এটাও এক ধরনের মেকানিক্যাল প্যাসিভ, যে আমাদের ম্যানুয়াল সাইটোলজি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি। আমি একটা ওই যে স্পেকুলাম দিয়ে আমি সার্ভিক্স পর্যন্ত যে সার্ভাইকাল কিছুটা সোয়াপ নিয়ে আসলাম এবং সেটা মাইক্রোস্কোপি করলাম। ভেসিকাল ক্যান্সার, এখানেও কিন্তু ইউরিনে ব্লাডার মানে ভেসিকাল, ওখান থেকে কিছু যদি ট্রানজিশনাল সেল ম্যালিগনেন্সি বা এরকম থাকে সেটাও কিন্তু শেডিং হতে পারে, ইউরিনে আসতে পারে সেটা। তো এক্সাম্পল গুলো আমাদেরকে দেখতে হবে এক্সফোলিয়েটিভ সাইটোলজির মাধ্যমে। এখানে এক্সপ্লেনেশনটা খুব সুন্দর করে দেখবেন, মেনিনজিওমাস ফলস, এই যে এক্সফোলিয়েটিভ সাইটোলজির এক্সাম্পল, স্পন্টেনিয়াস এক্সফোলিয়েশন কোন কোন ক্যান্সারে, আর মেকানিক্যাল এক্সফোলিয়েশন এই তিনটা ক্যান্সারে। এই এক্সাম্পল গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওয়েলকাম ব্যাক। আমরা এখন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 47, জার্মান মিজলস। জার্মান মিজলসের আরেকটা নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে রুবেলা। রুবেলা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ করে, ম্যাকুলোপ্যাপুলার ইরাইথেমা করতে পারে এক্সান্থেম, সেটার ডিডি হিসেবে রুবেলা আসতে পারে, মিজলস আসতে পারে, পার্ভো ভাইরাস অথবা হিউম্যান হারপিস 6 এগুলো আসতে পারে। কজেস থ্রোম্বোসাইটোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া করতে পারে, প্লেটলেট কাউন্ট কমতে পারে, সিবিসিতে চেঞ্জ আসতে পারে, এবং হেপাটোস্প্লিনোমেগালি, আরো কিছু কিছু ফাইন্ডিং আছে, কমপ্লিকেশন ডেভেলপ করলে সেক্ষেত্রে হতে পারে। কজেস কন্ডাকটিভ টাইপ অফ ডিফনেস না, এটা হবে সেন্সরি নিউরাল, সেন্সরি নিউরাল অপটিক নার্ভ ড্যামেজ, সো সেন্সরি নিউরাল টাইপ অফ হিয়ারিং লস। কন্ডাক্টিং ডিফনেস হয় হচ্ছে কোনো টিউমার বা কোনো বনি লেশন যেটা এয়ার কন্ডাকশনে মানে প্রবাহে বাধা দিচ্ছে সেরকম। আচ্ছা, আর সেন্সরি নিউরাল ডিফনেসের
মোস্ট কমন কজ কি? মোস্ট কমন কজ হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ সেন্সরি নিউরাল ডিফনেস। বিলংস প্যারামিক্সোভাইরাস ফ্যামিলি। প্যারামিক্সো না, এটা টোগা ভাইরাস ফ্যামিলি হবে। প্যারামিক্সোভাইরাস ফ্যামিলির আন্ডারে অ্যাকচুয়ালি মিজলস আছে, কিন্তু জার্মান মিজলস নাই। হ্যাঁ, রুবেলা নাই, কিন্তু মিজলস হচ্ছে প্যারামিক্সোভাইরাস ফ্যামিলির ভিতরে। মিজলস আছে, এখানে মামস আছে। মামস, মিজলস, বাট রুবেলা কিন্তু নাই, রুবেলা টোগা। হ্যাঁ, রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস আছে। এগুলো হচ্ছে প্যারামিক্সো ভাইরাসের ভিতরে। জন্ডিস করে, আমি যেটা বললাম, হেপাটোস্প্লিনোমেগালি করতে পারে, হেপাটাইটিস করে, হাইপারবিলিরুবিনিমিয়া, কনজুগেটেড, আনকনজুগেটেড, এগুলো করতে পারে। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, ডিস্ট্যান্ট মেটাস্টেসিস খুব একটা হয় না, ভেরি রেয়ারলি কিছু হয়তো মানে উদাহরণ পাওয়া গেছে, নজির পাওয়া গেছে, বাট তারা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট, মানে লোকালি ইনভ্যাসিভ, হাইলি ইনভ্যাসিভ। লোকাল মানে মানে টিস্যুটা, যে প্যারেনকাইমা তার নিচের টিস্যুটাকে সে ড্যামেজ করে, ইনভ্যাসিভনেস দেখায়। আহ, এবং তার এই সব টিউমারগুলো থেকে প্রচুর পরিমাণে এই যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ব্রেকডাউন প্রোটিন, এই এনজাইম, যেটা কোলাজিনেজ, ইলাস্টেজ, হাইলুরোনিডেজ, এগুলো রিলিজ হয়, ফলে ইনভ্যাসিভনেস সে শো করে, বেসমেন্ট মেমব্রেন রাপচার হয়ে যায় এবং সে লোকালি খুব ইনভ্যাসিভ হয়। এটা নিউমোনিক আছে, আমরা জানি যে আম, আমি কার গলায় ফুলের মালা দিব, এরকম একটা নিউমোনিক আছে। আপনারা এই নিউমোনিকে লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের এক্সাম্পল গুলো পড়বেন। আমি কার গলায়, হ্যাঁ, ফুলের মালা দিব, এরকম এরকম টাইপের বোধহয় খুব সম্ভবত নিউমোনিকটা। আমি এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না, বাট এই মোটামুটি সাতটাই ফুলের ফাইব্রোমাটোসিস, ফুলের, হ্যাঁ, এরকম। অপরচুনিস্টিক ফাঙ্গাস, ফাঙ্গাস বা মাইকোলজি থেকে একটা কোশ্চেনই পরীক্ষায় মানে বলে যে আসবেই, এর সঙ্গে হয়তো অন্য আরেকটা কোশ্চেন আসতে পারে, কিন্তু একটা কোশ্চেন আসবেই। মানে ফাঙ্গাস থেকে যদি কোশ্চেন চয়েস করে, তাহলে ফার্স্ট চয়েস হবে এক্সামিনারের যে ফাঙ্গাসের ক্লাসিফিকেশন থেকে, যে কোনটা অপরচুনিস্টিক, কোনটা সিস্টেমিক ফাঙ্গাস, কোনটা সাবকিউটেনাস ফাঙ্গাস, এরকম আর কি। সো অ্যাসপারজিলাস, ফিউজারিয়াম সোলানি, ক্যান্ডিডা, এগুলো অপরচুনিস্টিক ইন ফাঙ্গাস। ইমিউনো কম্প্রোমাইজড পিপলদের বেশি হয়। তারা আহ, এখানে মাইসিটোমা, যেটা মাইসিটোমা হচ্ছে ফার্মার্স ফুড বলে, এটা হলো মেডুরা ফুড বলে। মাইসিটোমা মেডুরেন্সিস বা এরকম একটা একটা কি বলে, নডিউলার আলসার হয় পায়ে, ফাঙ্গাল মাইসিটোমা হতে পারে। আবার ব্যাকটেরিয়া দিয়েও মাইসিটোমা অনেক সময় হয়, তবে এটা হচ্ছে সাবকিউটেনাস। ঠিক আছে, মাইকোস্পোরাম কিউটিনিয়াস, এটা হচ্ছে সাবকিউটিনিয়াস। এক্সাম্পলটা আমাদের মুখস্থ রাখতে হবে আর কি। এখানে পেনিসিলিয়াম মারনেফি দিতে পারে অপশনে, এখানে ট্রু হিসেবে অ্যাসপারজিলাস দিতে পারে। সো আমাকে খেয়াল রাখতে হবে। হিমোফ্লেজিলেটস, মানে ফ্ল্যাজিলেটস মানে হচ্ছে ফ্লাজেলা বা মাস্টিগোফোরা। মাস্টিগো মানে ফ্লাজেলা, আর হিমো মানে ব্লাড। ব্লাডে যেসব মাস্টিগোফোরারা থাকে, মানে কোন কোন প্রোটোজোয়া উইথ হ্যাভিং ফ্লাজিলেটস আর মাস্টিগো, তারা ব্লাডে কারা কারা থাকে, সেটা হচ্ছে লিশমিনিয়া ডনোভানি, লিশমিনিয়া যে কালাজ্বর করে সেটা, এবং ট্রাইপ্যানোসোমা ব্রুসি, ট্রাইপ্যানোসোমা ক্রুজি, দুইটাই। হ্যাঁ, স্লিপিং সিকনেস, চ্যাগাস ডিজিজ, এই ট্রাইপ্যানোসোমারা এরাও হচ্ছে হিমোফ্লাজিলেটস। বাট এখানে ট্রাইকোমোনাসও ফ্লাজিলেটস, তারাও মাস্টিগোফোরা, বাট তারা হচ্ছে জেনিটো ইউরিনারি মাস্টিগোফোরা, জিইউ মাস্টিগোফোরা। তাহলে জিইউ মাস্টিগোফোরা হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস,
আর জিআই মাস্টিকোফোরা হচ্ছে জিয়ার্ডিয়াসিস। তারাও মাস্টিকোফোরা বা ফ্লাজিলেটস, কিন্তু তারা টিস্যু ফ্লাজিলেটস বাট ব্লাড ফ্লাজিলেটস না। এখানেও তো এটা প্রোটোজোয়াই না, প্লাজমোডিয়াম প্রোটোজোয়া বাট ফ্লাজেলা নাই। একদম বেসিক এবিসি প্যারাসাইটোলজি থেকে দিয়েছে। কমন সিস্ট ফাউন্ড ইন স্টুল, এখানে দুইটা কন্ডিশন বলেছে, সিস্ট, স্টুল। স্টুলে কোন কোন প্যারাসাইটের সিস্ট পাওয়া যাবে? সিস্ট মানে এটা প্রোটোজোয়ার হতে পারে, সাধারণত প্রোটোজোয়ারই হয়। নন মোটাইল একটা ইনঅ্যাক্টিভ ফর্ম সিস্ট, ঠিক আছে। ম্যাচিউর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট, তাই না? এন্টামিবা হিস্টোলাইটিকা। জিয়ার্ডিয়াতেও পাওয়া যেতে পারে। এখানে ট্রফোজয়েটও পাওয়া যেতে পারে, বাট সিস্ট পাওয়া যায় আর কি, এটা হলো কথা। ব্যালেন্টেরিয়াম কোলাই এগুলোতে পাওয়া যেতে পারে। এদের হচ্ছে সিস্ট না, এদের হচ্ছে লার্ভা পাওয়া যায়, ঠিক আছে। লার্ভা পাওয়া যায়, ডিম পাওয়া যায়, এগ পাওয়া যায়। লার্ভাও ঠিক না, অ্যাকচুয়ালি এগ পাওয়া যায়। এগ হচ্ছে পাওয়া যায় এদের। এরা ডিম পাড়ে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে স্টুলের সাথে সেই এগগুলো তারা ইন্টেস্টাইনে ডিম পাড়ে। ইন্টেস্টাইনে ডিম পারলে ডিমগুলো স্টুলের সাথে বাইরে বের হয়ে আসে। হ্যাঁ, রিগার্ডিং কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস C5A, এটা সেন্ট্রাল মলিকুল, এটা C5 এ হবে না, এটা হবে C3A। মানে সব পাথওয়ের কমন মলিকুল এটা হচ্ছে C3B হবে, সরি C3B, C3B। যদিও এটা ডেভিডসন বলেছে C5B আর লেন্স বলছে C3B, আমরা লেন্সেরটাই ফলো করবো, C3B। যে ক্লাসিক পাথওয়ে হোক, লেকটিন পাথওয়ে হোক, অল্টারনেট পাথওয়ে, সব পাথওয়ের কমন মলিকুল হচ্ছে C3B। C3B একটা পাওয়ারফুল অপসোনিন, তাই না? তো C3B একটা পাওয়ারফুল অপসোনিন। C3A হবে না, C3A হচ্ছে অ্যানাফাইলেটক্সিন। অল্টারনেট পাথওয়ের অ্যাক্টিভেটর কারা? ক্লাসিক্যাল পাথওয়েতে অবশ্যই অ্যান্টিবডি লাগবে, এবং আমরা জানি লেকটিন পাথওয়েতে কোনো অ্যান্টিবডি লাগে না, অল্টারনেট পাথওয়েতেও কোনো অ্যান্টিবডি লাগে না। কমপ্লিমেন্ট সিনথেসাইজড মেইনলি ফর্ম, মেইনলি ওয়ার্ডটা দিয়ে ফলস দিয়ে দিচ্ছে। কমপ্লিমেন্ট ম্যাক্রোফেজ থেকে তৈরি হতে পারে এবং এন্টারোসাইট থেকেও তৈরি হতে পারে, বাট মেইনলি ফ্রম লিভার, মেইনলি ফ্রম দ্য হেপাটোসাইটস। হেপাটোসাইট থেকে মেইনলি তৈরি হয়, অ্যান্ড লিটল ফ্রম ম্যাক্রোফেজ অ্যান্ড এন্টারোসাইট। Diseases mediated by type 2 hypersensitivity, আবারও কোশ্চেন, অ্যান্টিবডি মিডিয়েটেড সাইটোটক্সিক হাইপারসেন্সিটিভিটি, সেটাই বোঝাচ্ছে। সো পার্নিয়াসিস অ্যানিমিয়া, antibodies against the parietal cell. Graves' disease, antibodies against the TSH receptor in the thyroid gland. থাইরয়েড গ্ল্যান্ডে যে TSH রিসেপ্টর আছে, সেটার এগেনস্টে একটা অ্যাম্প্লিফাইং অ্যান্টিবডি, গেইন অফ ফাংশন অ্যান্টিবডি, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজে পাওয়া যায়, ফলে T3 T4 বেশি বেশি রিলিজ হয়। এটাও টাইপ 2। SLE তে টাইপ 2ও হতে পারে, টাইপ 3ও হতে পারে। সো SLE বোথ টাইপ 2 and 3, সো সেক্ষেত্রে এটাও ট্রু। ক্রায়োগ্লোবুলিনেমিয়া, এটা ইমিউন কমপ্লেক্স ডিজিজ। ডেঙ্গু হেমোরেজিক ফিভার যদি হয়, ডেঙ্গুটা আসলে ঠিক না, ডেঙ্গু হেমোরেজিক ফিভার যদি হয় সেক্ষেত্রেও হচ্ছে টাইপ 3 মেকানিজম, ঠিক আছে। বি সেল ইমিউনোডেফিসিয়েন্সি স্টেটস আর, রিমেম্বার বি সেল, আমাকে বলে নাই টি সেল ইমিউনোডেফিসিয়েন্সি। বি সেল ইমিউনোডেফিসিয়েন্সি গুলো নাম শুনলেই অনেক সময় বোঝা যায়। বি সেল হচ্ছে প্লাজমা সেলে কনভার্ট হয়, যেটা কিনা অ্যান্টিবডি তৈরি করে। তাহলে দেখি অ্যান্টিবডি, যেমন এখানে বলেছে ব্রুটনস অ্যাগামা গ্লোবুলিনেমিয়া,
গামা মানে কি? গামা গ্লোবুলিন নাই, মানে নাই, তাহলে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। তাহলে এক্স লিঙ্কড গামা গ্লোবুলিনেমিয়া, এটা একটা বি সেল ইমিউনোডেফিসিয়েন্সি। এখানেও বলে দিয়েছে সিলেক্টিভ আইজিএ ডেফিসিয়েন্সি, বলেই দিয়েছে যে অ্যান্টিবডি নাই, আইজিএটা তৈরি হচ্ছে না। অন্যান্য অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিন্তু আইজিএ তৈরি হচ্ছে না। আর বাকি এখানে যেটা আছে যেমন উইজকট এলড্রিক, এটা হচ্ছে টি সেল ইমিউনোডেফিসিয়েন্সি। ক্রনিক মিউকোকিউটিনাস ক্যান্ডিডিয়াসিস, এটাও টি সেল ইমিউনোডেফিসিয়েন্সি, সেল সিগন্যালিং ডিফেক্ট, ইন্টারলিউকিন 17 সিগন্যালিং ডিফেক্ট, ইন্টারলিউকিন 17 সিগন্যালিং ডিফেক্ট, মানে ইন্টারলিউকিন 17 সাইটোকাইন মিউটেশন অথবা ইন্টারলিউকিন 17 রিসেপ্টর মিউটেশন। ইন্টারলিউকিন 17 রিলিজ হয় টি হেল্পার 17 থেকে। সো এটাও অ্যাকচুয়ালি টি সেল ডিফেক্টের আন্ডারে বলা যায়। ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, এটা ম্যাক্রোফেজ ডেফিসিয়েন্সি, মানে এটা ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি। এটা কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি না, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি অফ ফ্যাগোসাইট বা ম্যাক্রোফেজ। কারণ ম্যাক্রোফেজ নাম্বার ঠিক থাকে, কিন্তু এখানে ম্যাক্রোফেজের ভিতরে যে মানে ফ্রি রেডিক্যাল নিউট্রালাইজিং এনজাইম আছে, তার নাম হচ্ছে এনএডিপিএইচ রিডাকটেজ, এনএডিপিএইচ অক্সিডেজ বা রিডাকটেজ খুব সম্ভবত, এটার মিউটেশন হয় এখানে। সো এটা হচ্ছে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি, ঠিক আছে, এনএডিপিএইচ অক্সিডেজ ডেফিসিয়েন্সি, ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি। আর উইস্কট এলরিক, এটা টি সেল ডেফিসিয়েন্সি, সো এটা ফলস। নন ফিলামেন্টাস, দুইটা ক্রাইটেরিয়া বলেছে, নন ফিলামেন্টাস আবার গ্রাম পজিটিভ এবং রড। এটার এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে লিস্টেরিয়া, একটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম। আমি বলেছি যে তারা দুজনেই গ্রাম পজিটিভ, তারা দুজনেই রড, স্মল রড, এবং তারা দুজনেই নন ফিলামেন্টাস, এবং দুজনেই একটাই ডিফারেন্স, দুজনের দেখতে একই রকম ভিএল প্যাটার্নের, একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম D3 নন মোটাইল আর লিস্টেরিয়া হচ্ছে মোটাইল। এটা একটা মেজর ডিফারেন্স আর কি। ব্যাসিলাস, ব্যাসিলাস হচ্ছে ফিলামেন্টাস, এবং ব্যাসিলাস অ্যাকচুয়ালি ফিলামেন্টাস না, ব্যাসিলাস স্পোর ফর্মিং, স্পোর ফর্মিং ক্যাটাগরিতে পড়েছে, স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ রড এই ক্যাটাগরিতে পড়েছে আর কি। অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল থেকে রিলিজড হয়। হেল্পার টি সেল, টি হেল্পার সেল থেকে কোন কোন জিনিস রিলিজ হয়? ফার্স্ট অফ অল গামা ইন্টারফেরন রিলিজ হয়। গামা ইন্টারফেরন রিলিজ হয়, গামা ইন্টারফেরন হচ্ছে আমরা জানি ম্যাক্রোফেজকে, ম্যাক্রোফেজ মানে M1 না, এটা M2, ম্যাক্রোফেজকে অ্যাকচুয়ালি, সরি, গামা ইন্টারফেরন হচ্ছে M1, ক্লাসিক্যালি অ্যাক্টিভ ম্যাক্রোফেজ তাকে অ্যাক্টিভেট করে, ক্লাসিক্যালি অ্যাক্টিভ ম্যাক্রোফেজ M1 সেটাকে অ্যাক্টিভেট করেছে গামা ইন্টারফেরন। এবং টি হেল্পার সেল থেকে ইন্টারলিউকিন 2 রিলিজ হয়, সেটা কিনা অ্যাক্টিভেট করা হচ্ছে কাকে? সাইটোটক্সিক টি সেলকে, সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। এবং টি হেল্পার সেল থেকে ইন্টারলিউকিন 4 রিলিজ হয়, সেটা অ্যাক্টিভেট করে হচ্ছে বি সেলকে। আলফা ইন্টারফেরন, এটা ভাইরাস ইনফেক্টেড সেল থেকে রিলিজ হয় অথবা ম্যাক্রোফেজ থেকেও রিলিজ হয়। আর ইন্টারলিউকিন 1 এটাও অ্যাকচুয়ালি ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়। সেরাম সিকনেস, সেরাম সিকনেস হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির একটা এক্সাম্পল, একটা ক্লাস, একটা টাইপ। সেরামে যদি কোনো ড্রাগ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, বা
কোনো অ্যান্টিবডি তৈরি হয় সেটার এগেনস্টে, সেই অর্গানিজমের এগেনস্টে। মানে সেরামে হচ্ছে ইমিউন কমপ্লেক্স, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির আরেকটা নাম হচ্ছে ইমিউন কমপ্লেক্স হাইপার সেন্সিটিভিটি, এবং সেটা তৈরি হতে হবে সেরামে, ব্লাডে। পরবর্তীতে ওই ইমিউন কমপ্লেক্সটা মানে ভাসতে ভাসতে সার্কুলেট করতে করতে যে অর্গানে যে ডিপোজিট হবে ওই অর্গানের ড্যামেজ হবে। এটা হচ্ছে কথা। এখন সেরাম সিকনেসটা সাধারণত দেখেন ক্যান বি কজ বাই ইনজেকশন অফ ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন। ডিপথেরিয়া অ্যান্টিটক্সিনটা ট্রু, কারণ এটা একটা ড্রাগ। এটা একটা ড্রাগ অফ চয়েস ইন কেস অফ ডিপথেরিয়া। ডিপথেরিয়ার যে ট্রিটমেন্ট অফ অপশন সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক না। অ্যান্টিবায়োটিক আমরা দিব, কিন্তু ট্রিটমেন্ট অফ অপশন হচ্ছে অ্যান্টিটক্সিন, এটা সেরামে দেওয়া হয়। আচ্ছা, তো এটার এগেনস্টে তখন অ্যান্টিবডি তৈরি হয়, ওই অ্যান্টিবডিটা এই অ্যান্টিটক্সিনের সাথে বাইন্ড করে ইমিউন কমপ্লেক্স তৈরি করে, ওটা আবার পরে যেখানে ডিপোজিট হয় সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে ড্যামেজ হয়। ইনজেকশন অফ এমপিসিলিন, মানে ইনজেকশন বলছে, তার মানে এটা অ্যাকচুয়ালি আইভি এমপিসিলিন বোঝাচ্ছে। আইভি এমপিসিলিন বা পেনিসিলিন, বা পেনিসিলিন জিও হতে পারে এটা, এখানে পেনিসিলিন জিও বলা যেতে পারে আইভি যদি হয়। ড্রাগ যদি কয়েক ঘন্টার মধ্যে মানে উইদিন 1 ডে রিয়াকশন শুরু করে, হাইপার সেন্সিটিভিটি দেখায়, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। আর কোনো ড্রাগ, বিশেষ করে সেরামে যে ড্রাগগুলো দেওয়া হচ্ছে, মানে ইন্ট্রাভেনাসলি যে ড্রাগগুলো দেওয়া হচ্ছে, সেটা যদি উইদিন 1 ডে না, সেটা যদি কয়েকদিন পর, 3 দিন 7 দিন পরে যে আমার হাইপার সেন্সিটিভিটি সাইন সিমটম শো করে, সেটা মেবি ডিউ টু সেরাম সিকনেস। ঠিক আছে। আর স্কিনে যে ড্রাগগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ক্রিম, অয়েনমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি স্কিনে, সেগুলো রিপিটেড রিকারেন্ট ইউজ করতে 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 অনেক দিন পরে, উইকস অ্যান্ড মান্থস লেটার, যদি হাইপার সেন্সিটিভ দেখা দেয়, সেটা হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভ। সুতরাং ড্রাগ হাইপার সেন্সিটিভ মানেই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, এটা বলা যাবে না। ইজ কমন ফলোইং ভ্যাকসিনেশন এগেনস্ট টিটানাস। ভ্যাকসিনেশন এগেনস্ট টিটানাস না, বা ভ্যাকসিনেশন এগেনস্ট ডিপথেরিয়া না, বা ভ্যাকসিনেশন এগেনস্ট এনিথিং সেটা না। কারণ ভ্যাকসিনগুলো সাধারণত ওরালি দেয়া হয়, অথবা মানে ইন্ট্রামাসকুলারলি দেয়া হয়, এবং ভ্যাকসিন হচ্ছে অ্যান্টিজেন, এটা ইন্ট্রামাসকুলার বা ওরালি দেওয়া হয়। এটা ইন্ট্রাভেনাসলি কোনো ফরেন বডি দিচ্ছে বা ফরেন পার্টিকেল দিচ্ছে, এজেন্ট অ্যান্টিজেন দিচ্ছে, ব্যাপারটা এরকম না। ইজ মিডিয়েটেড বাই ইমিউন কমপ্লেক্স, ট্রু। মে ইনভলভ আইজিএ না, এটা মে ইনভলভ আইজিজি অথবা আইজিএম। আপনার এক্সপ্লেনেশনটা সুন্দর করে পড়বেন, লেন্স থেকে দেয়া আছে। Major histocompatibility complex MHC in man has 3 loci controlling 5 groups. এটা false. 4 loci controlling 4 groups. আচ্ছা, জেনেটিক, আসলে এটার ব্যাকগ্রাউন্ড যে জেনেটিক্স আছে সেইটার থেকে আর কি কোশ্চেনটা করা। সেই জিনের লোকেশন হচ্ছে 4টা। ইজ এক্সপ্রেসড ইন অটোজোমাল ডোমিনেন্ট প্যাটার্নেই জেনারেশন টু জেনারেশন মানে এটা এক্সপ্রেসড হয়। Is located on the short arm on chromosome 6. এটা শর্ট আর্মে থাকে। টেস্টেড বাই দ্য ল্যাবরেটরি, মানে যেহেতু এটা এমএসসিটা থাকে যে কোনো সেল সারফেসে, আমরা জানি এমএসসি থাকে হচ্ছে, বিশেষ করে MSC1টা থাকে হচ্ছে যে কোনো সেল সারফেসে, যে কোনো নিউক্লিয়েটেড সেলের সারফেসে। সুতরাং আমি সেরাম স্যাম্পল নিয়ে, আমি সেরামে তো কোনো সেল থাকে না, আমি যে বলতে পারি যে অনেক ব্লাড স্যাম্পল, যদি বলতে এখানে তো অনেক ব্লাড স্যাম্পল, তাহলেও এটা ট্রু দেওয়া যেত। কারণ হয়তোবা আমি ব্লাড থেকে লিম্ফোসাইট বা আমি কোনো আর মানে আরবিসিতে তো MSC1 থাকে না, এটাও আবার আরেকটা প্রবলেম। হ্যাঁ, সুতরাং আমাকে স্পেসিফাই করে না দিলে যে আমার কোনো অর্গ্যানের বা টিস্যুর কোনো সেল, অথবা আমার ব্লাডের ব্লাড স্যাম্পল বললেও আমি হয়তো এটাকে ট্রু দেওয়া যেত যে লিম্ফোসাইট হয়তো মিন করছে। হ্যাঁ, কিন্তু আরবিসিতে আমার কোনো ইয়ে থাকবে না, MSC1 থাকবে না। এমনকি
সেরামে তো কোনো শুধু সেরাম আল্ট্রা সেন্ট্রিফিউজ করে সেরাম কালেক্ট করলে সেখানে তো কোনো সেলই থাকবে না, সুতরাং সেখানে MSC 1 পাওয়ার কোনো সুযোগ নাই বা MSC 2 পাওয়ার কোনো সুযোগ নাই। shows a positive association with Hodgkin disease. Yes, not only Hodgkin disease, আরো অনেক ক্ষেত্রে অনেক টিউমার বা অনেক রিউমাটোলজিক্যাল ডিজিজ বা অনেক অটো ইমিউন ডিজিজ, সেগুলোতে MSC পাওয়া যায়, এক একটাতে এক এক রকম। আপনারা এখানে অবশ্যই যেটা আমাদেরকে এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে MSC 1 ভার্সেস MSC 2, এটা আমাদের ইমিউনোশিট থেকে এটা পড়তে হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে কোন MSC অ্যাসোসিয়েশন হচ্ছে, মানে HLA বা MSCর অ্যাসোসিয়েশন কোন ডিজিজ। HLA-B27 পজিটিভ কোথায় কোথায় পাওয়া যায়, HLA-DR3 পজিটিভ কিছু কিছু পাওয়া যায়, এরকম আর কি, ঠিক আছে। হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস B বলে নাই, C বলে নাই, ইভেন এও বলে নাই, এখানে আমাকে বলেছে হেপাটাইটিস ভাইরাস। এটা হেপি ভাইরাস ফ্যামিলি, ওকে। এবং এটা এপিডেমিক হতে পারে ডেভেলপিং কান্ট্রিতে। এটা সাধারণত চিলড্রেনে হয় না, চিলড্রেনে হেপাটাইটিস A হতে পারে, বি হতে পারে, কিন্তু ইটা হয় না। ইটা সাধারণত হচ্ছে অ্যাডাল্টে হয়, এবং অ্যাডাল্টে বা ইমিউনো কম্প্রোমাইজদের হয়, অ্যাডাল্টে হয় এবং ইমিউনো কম্প্রোমাইজদের হয়, যাদের বিশেষ করে ফিজিওলজিক্যালি ইমিউনো কম্প্রোমাইজড স্টেট হচ্ছে প্রেগনেন্সি। সো প্রেগনেন্ট উইমেনদেরও হেপাটাইটিস হয়, এবং হেপাটাইটিস প্রেগনেন্ট উইমেনদের হলে সেটার মর্টালিটি রেট অনেক বেশি। এবং তার কারণে কি হতে হবে, ফিকো ওরাল রুটে যেহেতু ট্রান্সমিট হয়, সুতরাং প্রেগনেন্ট উইমেনদের বাইরের হাবিজাবি খেতে ইচ্ছা করবে, কিন্তু খাওয়ানো যাবে না। মানে যেটা দিয়ে হেপাটাইটিস ট্রান্সমিট হতে পারে, এই ফুচকা, তারপর চটপটি বা অন্য বাইরের যেসব খাবার ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়, সেগুলি খাওয়ানো যাবে না। ওখানে হেপাটাইটিস A ঢুকলেও সমস্যা খুব একটা হবে না, কিন্তু হেপাটাইটিস ঢুকলে মর্টালিটি রেট খুব বেশি প্রেগনেন্ট উইমেনদের। ভ্যাকসিন অ্যাভেলেবল না, ভ্যাকসিন হেপাটাইটিস A এর এগেনস্টে অ্যাভেলেবল, B এর এগেনস্টে অ্যাভেলেবল, কিন্তু C এর এগেনস্টে ভ্যাকসিন অ্যাভেলেবল না। ডিফেক্টিভ ভাইরাস এর এগেনস্টেও অ্যাভেলেবল না। ওয়াটার বর্ন ফিকোরাল রুটে ট্রান্সমিট হয়, ওকে। ভ্যাকসিনের ক্লাসিফিকেশন খুব খুব ইম্পর্টেন্ট, এটা আসলে ওপেন সিক্রেট কোশ্চেন। সবাই আমরা জানি যে কোনগুলো কিল্ড ভ্যাকসিন, কোনগুলো সাব ইউনিট ভ্যাকসিন, কোনগুলো লাইভ ভ্যাকসিন, এগুলো পরীক্ষায় সবসময়ই আসে। সো হেপাটাইটিস B, কোভিড-19 স্কিল্ড ভ্যাকসিনও আছে, সাব ইউনিট ভ্যাকসিনও আছে। ডিপিটি কিল্ড ভ্যাকসিন না, ডিপিটি হচ্ছে অ্যাসেলুলার ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, তাই না? ডিপথেরিয়া টক্সয়েড, টিটেনাস টক্সয়েড, মানে টক্সিনকে ওরা প্রসেস করে এটার প্যাথোজেনিসিটিটাকে নষ্ট করে ওটা ভ্যাকসিনটাকে বানাইছে। সো এটা অ্যাকচুয়ালি টক্সয়েড বা অ্যাসেলুলার। ফ্রান্সিসেলা, হেপাটাইটিস A, এগুলি সবই হচ্ছে কিল্ড। হেপাটাইটিস A কিল্ড, ফ্রান্সিসেলা লাইভ, ফ্রান্সিসেলা লাইভ, হেপাটাইটিস A কিল্ড। অ্যানাফাইলেক্সিস ইজ এ হুইল অ্যান্ড ফ্লেয়ার রেসপন্স, এটা ট্রু। Causes degranulation of basophils and also mast cells. Causes eosinophilia, yes. Develops within 24 hours, within 24 hours of the initial stimulus. Involves IgE, not IgA. ক্লেবলোফ্লাস ব্যাসিলাই মানে আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে করিনি ব্যাকটেরিয়াম। সো এটার আনইউজুয়াল টাম্বলিং মুভমেন্ট থাকবে না। আনইউজুয়াল টাম্বলিং মুভমেন্ট থাকলে তো এরা মোটাইল হয়ে যাবে। সো আনইউজুয়াল টাম্বলিং মুভমেন্ট থাকবে হচ্ছে লিস্টেরিয়ার। ক্লাব শেপড ব্যাসিলাই, রড, সিউডোমেমব্রেন ফরমেশন করে জিহ্বা মানে টাং এবং যে সফট প্যালেট বা টনসিলস, এখানে
থিক সিউডোমেমব্রেন ফর্মেশন করে। কমপ্লিকেশন হিসেবে ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, ল্যারিঞ্জাইটিস এগুলো করতে পারে। পলিনিউরাইটিস করতে পারে, হ্যাঁ পলিনিউরাইটিস করতে পারে। কার্ডাইটিস করতে পারে, বাট প্যান কার্ডাইটিস থাকলে আমরা ফলস দিব, কারণ প্যান কার্ডাইটিস একটা স্পেশাল ফিচার যেটা রিউমেটিক ফিভারে হয়। অ্যাকিউট রিউমেটিক ফিভারে প্যান কার্ডাইটিস হয় স্ট্রেপ্টোপায়োর এগেনস্টে যে অ্যান্টিবডি সেটা দিয়ে প্যান কার্ডাইটিসটা হয়। এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস সবই, এপিকার্ডাইটিস সবই হচ্ছে ইনফ্লেমড হয়। তো এখানে আমরা দিব কার্ডাইটিস অথবা মায়োকার্ডাইটিস, আর ভাইরাল মানে ব্যাকটেরিয়াল এখানে মায়োকার্ডাইটিস এটা দিতে পারি। আরেকটা হচ্ছে এখানে পলিনিউরাইটিস হতে পারে, ল্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, ফ্যারিঞ্জাইটিস এগুলো হতে পারে। ক্যাপসুলেটেড না, এটা আনক্যাপসুলেটেড। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার একটা তালিকা আছে, এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া একটা 10-12টা তালিকা আছে, ওখান থেকে আমাদের ওটাও পড়ে নিতে হবে। নন এনভেলপড আরএনএ ভাইরাস আর এখানে বলেছে দুটা কন্ডিশন, একটা হচ্ছে আরএনএ ভাইরাস হতে হবে, আর একটা হচ্ছে এনভেলপড হওয়া যাবে না, নন এনভেলপড। সো নন এনভেলপড গুলো ফিকোরাল রুটে ট্রান্সমিট হতে পারে, রেসপিরেটরি অন্য রুটেও হতে পারে, বাট ফিকোরাল রুটেও হতে পারে যেহেতু নন এনভেলপড। নরো ভাইরাস, এটা বোঝাই যাচ্ছে এটা ডায়রিয়া করে, ডায়রিয়া কজিং ভাইরাস, র্যাঙ্কা ভাইরাস তার মধ্যে নরো ভাইরাস আছে। ইকো ভাইরাস, এটা এন্টারোভাইরাস ফ্যামিলির একটা মেম্বার, ইকো কক্সাকি। হ্যাঁ, সো ইকো ভাইরাস এটা নন এনভেলপড আরএনএ ভাইরাস। ওকে। রাইনো ভাইরাস, এটাও রাইনাইটিস করছে, এটাও নন এনভেলপড আরএনএ ভাইরাস। বাকি যে দুটো আছে আরএনএ ভাইরাস সেগুলো হচ্ছে এনভেলপড। ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে মে গো অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ড্রিফট। এটা মিউটেশনকে বোঝাচ্ছে, যে এত র্যাপিড মিউটেশন হয় এদের অ্যান্টিজেনের, যে এটার এগেনস্টে অ্যাকচুয়ালি ভ্যাকসিন এই কারণে তেমন একটা খুব একটা তৈরি করে লাভ হয় না, কারণ কিছুদিন পরেই আবার অ্যান্টিজেনিক চেঞ্জ হয়ে যায়, মিউটেশন হয়ে যায়। সো আবার নতুন করে ভ্যাকসিন তৈরি করা লাগে। এবং এদের ভ্যাকসিনগুলো লাইফ লং প্রোটেকশন তো দেয়ই না, এটা জাস্ট কয়েক বছর প্রোটেকশন দেয়, 3 ইয়ার্স, 5 ইয়ার্স এরকম হয়তো প্রোটেকশন দিতে পারে, বাট নট লাইফ লং, লাইক হেপাটাইটিস বি ওর আদার্স, যেটা মিজেলস বা এরকম আরো যেগুলো আছে মোটামুটি সেইগুলো না, এটা ফিউ ইয়ার্স দেয়। তো দেখা যায় যে যারা আমাদের মতো এরকম পুয়ার কান্ট্রি বা মিডল ইনকাম কান্ট্রি, তো তাদের ক্ষেত্রে, ডেভেলপিং কান্ট্রিদের ক্ষেত্রে এটা একটু টাফ, যে ইপিআই শিডিউলে ইনফ্লুয়েঞ্জা অ্যাড করা, তাহলে কয়েক বছর পরে আবার ইনফ্লুয়েঞ্জা দিতে হবে সবাইকে, তাই না? এবং এটা দিয়েও ভ্যাকসিন তো পরের কথা, এটা দেখা যায় আবার রিকার করতে পারে, মানে তার বারবার আবার প্যান্ডেমিক হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, জাস্ট লাইক কোভিড হতে পারে এন্ডেমিক, প্যান্ডেমিক। রিমান্টাডিন, অ্যামান্টাডিন, হ্যাঁ এগুলো এটাতে ভালো কাজ করে, নিউরো অ্যামাইনিডেজ ইনহিবিটর এগুলো ভালো কাজ করে। ওসালটামিভির, জোনামিভির ভালো কাজ করে, রিমান্টাডিন, অ্যামান্টাডিন এগুলো কাজ করে। হিট সেন্সিটিভ, হিট সেন্সিটিভ বলছে মানে তাপ দিলে ওই অস্ত্র বা ওই ডিভাইস গলে যাবে, ভোঁতা হয়ে যাবে, তার শার্পনেস নষ্ট হয়ে যাবে। এই জন্য সেই ডিভাইস বা সাবস্টেন্স গুলাকে, সেই ইনস্ট্রুমেন্ট গুলাকে হিট দিয়ে ভোঁতা করা যাবে না, ব্লান্ট করা যাবে না, বা নষ্ট করে দেয়া যাবে না। সেগুলো সাধারণত একটু ধারালো সাবস্টেন্স হয়, হ্যাঁ, এবং সেগুলোকে ময়েস্ট হিটও দেওয়া যাবে না, ড্রাই হিট তো দেওয়াই যাবে না, এমনকি ময়েস্ট হিটও দেওয়া যাবে না, হিট দেওয়া যাবে না। তাহলে অল্টারনেটিভ অপশন কি? অল্টারনেটিভ অপশন হচ্ছে কোনো রেডিয়েশন, গামা রেডিয়েশন দেওয়া, অথবা গ্লুটারালডিহাইড ইথিলিন অক্সাইড গ্যাস, হ্যাঁ, প্লাজমা স্টেরিলাইজেশন। হ্যাঁ, এই প্লাজমা মানে কিন্তু প্লাজমা, ব্লাডের প্লাজমা, পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা মোস্ট প্রবাবলি। ঠিক আছে, প্লাজমা স্টেরিলাইজেশন এইসব মেথডে আমরা এগুলো, বা কেমিক্যাল মেথড এগুলাতে
আমরা এটা করতে পারি, বাট নট অটোক্লেভ, নট বয়েলিং, নট হট এয়ার ওভেন। আর অ্যালকোহল 70%, এটা বলছে ডিসইনফেক্টেন্ট, স্টেরিলাইজিং না। সাইটোটক্সিক টি সেলস আর ইনভলভড ইন সেল মিডিয়েটেড ইমিউনিটির ফাংশন বলছে। সেল মিডিয়েটেড ইমিউনিটির ফাংশন সবাই জানি, একটা হচ্ছে চারটা ফাংশন আমরা জানি। একটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করা বা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া ইনফেক্টেড সেলকে কিল করা, ফাঙ্গাসকে কিল করা, প্রোটোজোয়াকে কিল করা, গ্রাফট রিজেকশন, টিউমার রিজেকশন, ডিস্ট্রাকশন। অ্যান্টিবডি প্রোডাকশন হিউমারাল ইমিউনিটির কাজ, অ্যান্টিজেন প্রেজেন্টেশন এটা তো আসলে ম্যাক্রোফেজের কাজ, তাই না? ম্যাক্রোফেজ, বি সেল। Question number 67. Fungi associated with disease in immunocompromised children. ওই আবারও একই প্রশ্ন, অনেকটা একটু ভিন্ন ভাষায় বলেছে। অপরচুনিস্টিক ফাঙ্গাস কোনগুলো সেটাই জানতে চেয়েছে। এবং আরেকটা কন্ডিশন বলেছে ইমিউন চিলড্রেন, একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে। অপরচুনিস্টিক ফাঙ্গাসের উদাহরণ হচ্ছে অ্যাসপারজিলাস, এইচআইভি তে কমনলি যেটা হয় ক্রিপ্টোকক্কাস, নিউমোসিস্টিস জিরোবেসি, ঠিক আছে, নিউমোনিয়া করে ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টদের মোস্ট কমনলি। ম্যালাসিজিয়া ফারফার, এটা সাবকিউটেনাস ফাঙ্গাস, স্কিন মানে কিউটেনিয়াস ফাঙ্গাস আর কি, ঠিক আছে, কিউটেনিয়াস ফাঙ্গাস, ডাইমরফিক কিউটেনিয়াস ফাঙ্গাস। ট্রাইকোফাইটন, এটাও কিউটেনিয়াস ফাঙ্গাস। ব্যাকটেরিয়া ট্রান্সমিটেড বাই ব্লাড ট্রান্সফিউশন ইনক্লুড, আচ্ছা এখানে সালমোনেলা, সিউডোমোনাস এগুলো ট্রু, ঠিক আছে, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এগুলো ঢুকতে পারে। ট্রাইপানোসোমা ক্রুজি গন্ডি, টক্সোপ্লাজমা গন্ডি, লিশমিনিয়া ডোনোভেনি, এগুলো এগুলো তো ব্যাকটেরিয়া না, এগুলো হচ্ছে প্রোটোজোয়া। সো এগুলো প্রোটোজোয়া, এগুলো ব্যাকটেরিয়া না, সো এরা ফলস। ব্যাকটেরিয়া ট্রান্সমিটেড বাই ব্লাড ট্রান্সফিউশন, এটার এক্সাম্পল হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো, এখানে যতগুলো লিস্ট আছে এইগুলাই হচ্ছে আপনার এইখানে ট্রু হবে। আপনারা এটার পাশাপাশি দেখে নিবেন যে ব্যাকটেরিয়া মানে প্যারাসাইটস ট্রান্সমিটেড বাই ব্লাড, এটাও দেখে নিন। মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফোরিয়াস মানে এমআরএসএ, এমআরএসএ যারা, তাদেরকে আমরা তখন দেই হচ্ছে ভ্যানকো। ভ্যানকো যখন রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন আমরা বলি ভিআরএসএ। দেন আমরা অল্টারনেটিভ ড্রাগে যাই, যে আমার প্রোটিন সিনথেসিস ইনহিবিটরে যাই, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরে যাই, হ্যাঁ অন্যান্য ইয়েতে যাই। কিন্তু এমআরএসএ যখন হয় তখন এটাকে আমরা ভ্যানকোমাইসিন দিয়ে ফার্স্টে ট্রাই করি। ডিপ সিটেড ইনফেকশন করতে পারে, রেজিস্ট্যান্ট টু কনভেনশনাল অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল অ্যান্টিবায়োটিক। যে এমআরএসএ শুধু মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফোরিয়াস, তার মানে সে কিন্তু শুধু মেথিসিলিনের এগেনস্টেই রেজিস্ট্যান্ট তা না, সে মেথিসিলিন, ন্যাপসিলিন, ও কক্স, মানে কি বলে এটাকে, কক্সাসিলিন, তাই না, কক্সাসিলিন, ডাইকক্সাসিলিন, সবগুলোর এগেনস্টে অ্যাকচুয়ালি সে রেজিস্ট্যান্ট। সুতরাং ট্রেডিশনাল কনভেনশনাল অ্যান্টি স্টাফাইলোকক্কাল অ্যান্টিবায়োটিক সবগুলোর এগেনস্টেই সে রেজিস্ট্যান্ট। সেন্সিটিভ টু লিনেজোলিড, ইয়েস, আমরা ওই যে বললাম যে ভ্যানকোমাইসিন দিয়ে ট্রাই করতে পারি, অথবা আরো অন্যান্য যেসব রিজার্ভড ড্রাগ আছে, মানে প্রোটিন সিনথেস ইনহিবিটর বা নিউক্লিক অ্যাসিড সিনথেস ইনহিবিটর, এগুলো দিয়ে আমরা তখন ট্রাই করতে পারি। Phase typing is done for epidemiological purpose. True. Man is the only host for the following parasites. একদম এবিসি অফ প্যারাসাইটোলজি এখান থেকে আসছে। ম্যান ইজ দ্য অনলি হোস্ট। অ্যানকাইলোস্টোমা, এন্টারোবিয়াস, জিয়ার্ডিয়া,
স্ট্রঙ্গিলয়েড স্টারকোরালিস ফলস, টিনিয়া স্যাজাইনেটা ফলস। এদের হচ্ছে ডাবল হোস্ট থাকে। ডেফিনিটিভ হোস্ট ডগস অ্যান্ড ক্যাটস, আর ডেফিনিটিভ হোস্ট ফর স্ট্রঙ্গিলয়েড স্টারকোরালিস ম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, অটো ইনফেকশন করে। ক্যাটেলস আর ইন্টারমিডিয়েট হোস্ট ফর টিনিয়া স্যাজাইনেটা, আর এইটা হচ্ছে হিউম্যানস আর অনলি হোস্ট। এন্টেরোবিয়াস, হুকওয়ার্মস, এনকালোস্টোমা ডিউডেনালে, জিয়ার্ডিয়া, এন্টামিবা, ট্রাইকিউরিস ট্রাইকিউরিয়া, এগুলি। ডিসইনফেক্টেন্টস দ্যাট অ্যাক্ট বাই ডিসরাপশন অফ সেল মেমব্রেন। স্টেরিলাইজেশন থেকে কোশ্চেন আসছে, তবে স্টেরিলাইজার জানতে না চেয়ে ডিসইনফেক্টেন্ট থেকে কোশ্চেনটা করছে। কারণ আমরা তো স্টেরিলাইজিং মেথড, স্পোর কিলিং মেথড এগুলোই কমনলি পড়ে থাকি। ডিসইনফেক্টেন্ট থেকে বাই চান্স যদি কোশ্চেন করে ফেলে যে সেল মেমব্রেন ডিসরাপশনের মাধ্যমে কারা কারা কাজ করে, ডিসইনফেক্টেন্টের উদাহরণ এখানে অনেকগুলো আছে, তার মধ্যে এই তিনটা ট্রু, বাকি দুইটা ফলস, বাকি দুইটা সেল মেমব্রেন ডিসরাপশন করে না, অন্য মেকানিজম। তাহলে আমাদের এখানে কোনটা কিভাবে কাজ করে এটা আপনারা একটু দেখে নেবেন। Complement system, alternate pathway does not rely on antibody. Yes. Also lectin pathway. Both alternate and lectin pathway converge at C3. Yes, converge at C3b actually. Common central molecule. C1 is the first enzyme complex in classical pathway. Yes, C1 থেকে শুরু হয় ক্লাসিক্যালটা। lectin pathway is best activated by ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন। না, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন লেকটিন পাথওয়ে দিয়ে হয় না। লেকটিন পাথওয়ে হলো ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইড ক্যাপসুল দিয়ে হয়। পলিস্যাকারাইড ক্যাপসুল, সেটা দিয়ে লেকটিন পাথওয়ে বেস্ট অ্যাক্টিভেটেড হয়। আর ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন দিয়ে অ্যাক্টিভেটেড হয় হলো অল্টারনেট পাথওয়ে। ঠিক আছে, আর পলিস্যাকারাইড ক্যাপসুল দিয়ে হচ্ছে লেকটিন পাথওয়ে গুলো অ্যাক্টিভেটেড হয়। মানে পলিস্যাকারাইড ক্যাপসুলে যে ম্যানান, এই ম্যানান বা ম্যানোস থাকে, এটার সাথে আমাদের লেকটিনটা বাইন্ড করে। সো ম্যানান বাইন্ডিং লেকটিন পাথওয়ে ওরফে লেকটিন পাথওয়ে। The membrane attack complex is made up of C5b হবে, C5b to C9. ফলোইং আর ফিচার্স অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ফিচার্স জানতে চেয়েছে, যেটা কিনা গ্রাম নেগেটিভে দেখি কি বলছে। পেপটাইডোগ্লাইকেন লেয়ার থিক, ওকে। টেইকোইক অ্যাসিড অ্যাবসেন্ট না, প্রেজেন্ট, এন্ড দিস ইজ দ্য ডিমার্কেটিং ফ্যাক্টর। টেইকোইক অ্যাসিড তো প্রেজেন্ট, তাই না, থাকে, এটাই তো ডিমার্কেটিং ফ্যাক্টর, যেটা কিনা গ্রাম নেগেটিভে নাই। লাইপোপলিস্যাকারাইড আউটার মেমব্রেন, লাইপোপলিস্যাকারাইড নাই, আউটার মেমব্রেন বলে তাদের কিছু নাই। টেক ভায়োলেট কালার আফটার গ্রামস্টিং, এটাই ভায়োলেট কালার, যেটা কিনা ডিকালারাইজিং এজেন্ট দিলেও চলে যায় না, এটা থেকে যায়, তাই না। স্যাফরানিন ইউজ করলে পরে লাস্টে ব্যাকগ্রাউন্ডটা লাল থাকে, কিন্তু ব্যাকটেরিয়াগুলো ঠিকই ব্লু কালার বা ভায়োলেট পার্পল কালারটা ধরে রাখতে পারে, ঠিক পেপটাইডোগ্লাইকান দিয়ে। ক্যান নট কজ সেপটিক শক, ক্যান নট কজ সেপটিক শক, করতে পারে টেইকোইক অ্যাসিড দিয়ে সেপটিক শক করতে পারে। এন্ডোটক্সিন দিয়ে যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া শক করে, এন্ডোটক্সিক শক, সেপটিক শক, তেমনি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টেইকোইক অ্যাসিড দিয়ে সেপটিক শক করে। এবং রবিনসে দেখবেন, শকের চ্যাপ্টারে দেখবেন বলা আছে দ্য মোস্ট কমন কজ অফ সেপটিক শক ইজ গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়া। মোস্ট কমন কজ অফ সেপটিক শক, সেটা কিন্তু বলা আছে গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়া। ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি স্ট্রেট না, এটা কার্ভড হবে, কার্ভড গ্রাম নেগেটিভ রড। এটা কার্সিনোজেনিক মানে অঙ্কোজেনিক ব্যাকটেরিয়া। স্ট্রংলি ইউরিয়াস পজিটিভ, ইয়েস, ইউরিয়াস পজিটিভ।
ইউরিয়াকে ভাঙে। ন্যাচারাল হ্যাবিট ইজ ইন স্টমাক, এটাও ট্রু। সে পিউডি করে, গ্যাস্ট্রিক আলসার করে, হেপাটোসেলুলার এই গ্যাস্ট্রিক কার্সিনোম করতে পারে। ব্যাকটেরিমিয়া তারা করে না, দে ক্যান নট ক্রস অ্যান্ড ইউজুয়ালি ডু নট ক্রস ব্যাকটেরিমিয়া। ক্লাস্টারিং ইনফেকশন অকার্স উইদিন ফ্যামিলি, ঠিক আছে, হতে পারে। ক্যাম্পাইলোব্যাক্টাররাও কার্ভড, বাট ক্যাম্পাইলোব্যাক্টাররা হচ্ছে ইউরিয়াস নেগেটিভ, আর হেলিকোব্যাক্টার হচ্ছে ইউরিয়াস পজিটিভ। এইচআইভি ভাইরাস হ্যাভ আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ না, এটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আরএনএটাকে ইউজ করে ডিএনএ তৈরি করে, এই জন্য এটার নাম হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এটার আরেকটা নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটারই আরেকটা নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। মানে সাধারণত কি হয়, ডিএনএ থেকে এমআরএনএ হয়, আর এখানে যেটা হয় উল্টা, এমআরএনএ থেকে ডিএনএ হয়। এটাতেই কাজ করে হচ্ছে সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, বাট আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। রেগুলেটরি জিনস আর গ্যাগ পল এনভেলপ জিন, এগুলো না। রেগুলেটরি জিনস না, এটা হচ্ছে স্ট্রাকচারাল জিনস। এটা এনভেলপ জিনস, এনভেলপ প্রোটিন বা তার যে স্ট্রাকচারগুলি আছে সেগুলিতে এই প্রোটিনগুলো থাকে। মেইন ইমিউন রেসপন্স টু এইচআইভি এই CD4, অ্যাকচুয়ালি CD4 না, ভাইরাল ইনফেকশন এটা CD4 দেওয়া যায়, CD4 অ্যাকচুয়ালি, তারপর এটা CD8টা দিলে বেটার, কিন্তু CD4 ইমিউন রেসপন্স করে না, CD4 এফেক্টেড হয় আর কি। মেইন ইমিউন রেসপন্স এইচআইভি ইনফেকশন CD4 না, CD4 এফেক্টেড হয় বেশি। CD4 ম্যাক্রোফেজ এগুলো এইচআইভি দ্বারা ইনফেক্টেড হয়। উইন্ডো পিরিয়ড অ্যাবসেন্ট, ব্লাড ব্যাংক টেস্ট P24 এর এগেনস্টে আমরা যে ডিভাইস ইউজ করি, কার্ট্রিজ, ওইটাতে হলো যে সেরামের একটা ড্রপ দেই, ওইটা হচ্ছে P24 এর এগেনস্টে ওইটা তৈরি হয়েছে আর কি। ওই অ্যান্টিজেনটা ওখানে দেওয়া থাকে রিয়াজেন্টে। এন্টারোব্যাকটেরিয়া কজ নিউমোনিয়া, হুইচ অফ দ্য ফলোইং এন্টারোব্যাকটেরিয়া এন্টারোব্যাকটেরিয়াসি কজ নিউমোনিয়া? এন্টারোব্যাক্টার, ক্লেপসিয়েলা করতে পারে, সেরাটিয়া করতে পারে, সালমোনেলা শিগেলা এটা নিউমোনিয়া সাধারণত করে না। শিগেলা ডিসেন্ট্রি, সালমোনেলা টাইফয়েড ফিভার। এক্সোটক্সিন অফ ব্যাকটেরিয়া অ্যাক্ট বাই এডিপি রাইবোজাইলেশন, তাহলে কোন এক্সোটক্সিন কিভাবে কাজ করে সেটার যে লিস্ট আছে সেই লিস্টটা আমাদেরকে মুখস্থ করতে হবে, কোন এক্সোটক্সিন কোন মেকানিজমে কাজ করে। এটা খুব ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে এক্সোটক্সিন ভার্সেস এন্ডোটক্সিন এই পার্থক্যটা যেমন পড়তে হবে, তেমনি এডিপি রাইবোজাইলেশনে কোন এক্সোটক্সিন কাজ করে। সুপার অ্যান্টিজেনের নাম তো আমাদের লিস্ট মুখস্থ, এটা তো সবসময় করতে হয়। প্রোটিয়েজ এনজাইম রিলিজ করে কোন কোন টক্সিন, কোন টক্সিনটা লেসিথিনেজ এনজাইমের মতো কাজ করে, হ্যাঁ, এগুলো আর কি পড়তে হবে। ল্যাকটোজ ফার্মেন্টিং ব্যাকটেরিয়া আর, আমরা ম্যাককন কি আগারে যেটা করি তারা সবাই মূলত গ্লুকোজ ফার্মেন্টার, বাট গ্লুকোজ ফার্মেন্টারের মধ্যে কেউ কেউ আছে ল্যাকটোজ ফার্মেন্টিং, কেউ কেউ আছে নন ল্যাকটোজ ফার্মেন্টিং। ইকোলাই ক্লেপসিয়ালা এরা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টিং, আর প্রোটিয়াস সালমোনেলা এরা এন্টারোব্যাকটেরিয়াসি, বাট এরা কিন্তু ল্যাকটোজ ফার্মেন্টিং না। আর সিউডোমোনাস তো এন্টারোব্যাকটেরিয়াসই না, এবং সিউডোমোনাস অ্যাকচুয়ালি গ্লুকোজ ফার্মেন্টিংও না। সিউডোমোনাস ফার্মেন্টেশন করে না, সিউডোমোনাস অক্সিডেশন করে। হ্যাঁ, স্ট্রিক্ট অ্যারোব, সে হচ্ছে অক্সিডেশন করে, সে ফার্মেন্টিং প্রসেস ফলো করে না, সেটা আগেই বাদ। পিবিএফ ফাইন্ডিংস ইন প্লাজমোডিয়াম ভিভ্যাক্স ইনফেকশন,
ভিভ্যাক্স ইনফেকশনে যেটা ব্যানানা শেপ বা ক্রিসেন্টিক গ্যামেটোসাইট থাকে হচ্ছে ফ্যালসিপ্যারামের, আর রাউন্ড ওভাল এরকম থাকে হচ্ছে ভিভ্যাক্সে। অনলি ম্যাচিউর আরবিসিস গেট ইনফেক্টেড। ফ্যালসিপ্যারাম হচ্ছে সব ধরনের আর সব এজের সব বয়সের আরবিসি এফেক্ট করে, আর ভিভ্যাক্সে হচ্ছে শুধু ম্যাচিউর আরবিসিটা এফেক্টেড হয়। স্কাফনার ডটস প্রেজেন্ট, আর ফ্যালসিপ্যারাম হচ্ছে মিউনার্স ডট। সিগনেট রিং মোর দেন ওয়ান না, এটা হচ্ছে লেস দেন মানে ওয়ান, একটা করে থাকে। এক একটা আরবিসির ভিতরে একটা করে প্যারাসাইট থাকে, একটা করে প্যারাসাইট থাকে। যদি একাধিক থাকে, একটা আরবিসির ভিতরে যদি একাধিক থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে সেটা ফ্যালসিপ্যারাম। দুইটা বা কোনো কোনো ক্ষেত্রে তিনটা যদি প্যারাসাইট ঢুকে পড়ে, ট্রফোজাইট ঢুকে পড়ে, সেটা হচ্ছে ফ্যালসিপ্যারাম। যাই হোক, আহ যাই হোক, যে আরবিসিটা প্যারাসাইট বা প্রোটোজোয়া দিয়ে এফেক্টেড হয়, সেটা হচ্ছে সাইজটা বড় হয়ে যায় সেই। তো আমাদের খালেক স্যারের বইতে এটা আছে। এটা আসলে সব থেকে ভালো হচ্ছে 438 পেজ নাম্বারটা দেখে নেবেন আপনারা একটু, যে মিলায়ে যেটা খালেক স্যারের বইতে বা আমাদের শিটেও আছে, দেখবেন আপনারা ফ্যালসিপ্যারাম ভার্সেস ভিভ্যাক্স, এটার একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা দেখে নেবেন, ঠিক আছে। রিগার্ডিং ইনক্লুশন বডি, এক্সাম্পল গুলো আমাদের পড়তে হবে। ইনক্লুশন বডির এক্সাম্পল কোনটার, ইনক্লুশন বডির কি নাম, কোন ইনক্লুশন বডি সাইটোপ্লাজমে তৈরি হয়, কোন ইনক্লুশন বডি নিউক্লিয়াসে তৈরি হয়। হ্যাঁ, যেমন ডিএনএ ভাইরাসের রেপ্লিকেশন সাইট হচ্ছে নিউক্লিয়াস। সো তারা সাধারণত নিউক্লিয়াসে আমার হচ্ছে ইনক্লুশন বডি তৈরি করবে। নেগ্রি বডি, এটা হলো র্যাবিসে পাওয়া যায়, আর ওয়াউলস বডি হচ্ছে সিএমবি ইনফেকশনে পাওয়া যায়। উল্টায় দিছে। Now single best. So come to question number 81. Patient is admitted into surgery uh, with stabbing injury in the left flank. After opening the abdomen, surgeons found left renal injury is total damaged. Left renal artery টোটালি কেটে গেছে। তার মানে কিডনিতে, একটা কিডনিতে, সাপোজ লেফট সাইডের কিডনিতে তার ইনফার্কশন হচ্ছে, পারফিউশন হচ্ছে না। সো এটা একটা ইসকেমিক নেক্রোসিস টু কিডনি বা কোয়াগুলেটিভ নেক্রোসিস টু কিডনি, এটাই হবে ডায়াগনোসিস, এটাই উত্তর, ঠিক আছে। ইজি কোশ্চেন। যে কোনো অর্গানে ইসকেমিয়া, সেটা হচ্ছে কি ইসকেমিক বা কোয়াগুলেটিভ নেক্রোসিস, এক্সেপ্ট ব্রেন। অর্থাৎ স্ট্রোকে যে নেক্রোসিসটা হবে ব্রেন নেক্রোসিস, সেটা হচ্ছে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। আদারওয়াইজ সব অর্গানের ইসকেমিক নেক্রোসিসটাই হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। এবং যত নেক্রোসিস হবে তত সেটা পিঙ্কিশ বা রেডিশ দেখাবে, ইউসিনোফিলিক দেখাবে, এবং সেটার আর্কিটেকচার ইনট্যাক্ট থাকবে, প্রিজার্ভেশন অফ দ্য সেলুলার শেপ। কোন নেক্রোসিসের কি উদাহরণ, এগুলো আমাদেরকে জানতে হবে। ফিব্রিনয়েড নেক্রোসিস, এগুলো সাধারণত ইমিউন কমপ্লেক্স ডিজিজ গুলাতে এটা হয়। ফিব্রিন ডিপোজিশন হয় আন্ডারনিথ দ্য টিউনিকা ইন্টিমা। এক্সাম্পল গুলো সব নেক্রোসিসের দেখে নেবেন। কো এক্সপ্রেসড বাই বি সেল, বি সেলের সারফেসে কি থাকে? বি সেলের সারফেসে কোন অ্যান্টিবডি থাকে? এটা হচ্ছে IgM মেইনলি, অ্যান্ড অলসো IgD। ইজি কোশ্চেন। এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনাদের যে শীট, খুব সম্ভবত শীটের ইমিউনোলজি শীটের 35 নাম্বার পৃষ্ঠার নিচে হয়তো বা আছে, ওইটা খুব ভালোভাবে আপনারা দেখে নেবেন।
সিঙ্গেল বেসড বানানো যেতে পারে, কোনটা ট্রু ফলস আসতে পারে, কোনটা কোনটা কমপ্লিমেন্ট ফিক্স করে, ট্রান্সপ্লাসেন্টা দিয়ে কোনটা পাস করে, অপশনাইজেশন হিসেবে কোন অ্যান্টিবডি কাজ করে, হেলমিনথিক বা অ্যালার্জিক রিয়াকশনে কোন অ্যান্টিবডি কাজ করে, সিক্রেশনে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, বি সেলের কো এক্সপ্রেশন হয় সারফেসে কোন কোন অ্যান্টিবডির, এরকম জিনিসগুলো, বা যে চেইন আছে কোন কোন অ্যান্টিবডিতে, এই ধরনের জিনিসগুলো, বা কোন অ্যান্টিবডির সাইজ সব থেকে বড়, কোন অ্যান্টিবডির কনসেন্ট্রেশন ব্লাডে বা আমাদের শরীরে সব থেকে বেশি, হুইচ ইজ দ্য শিওরেস্ট ক্রাইটেরিয়া ইন্ডিকেটিং দ্য নিওপ্লাজম ইজ ম্যালিগনেন্ট। আমি প্রথমেই বলছি যে ম্যালিগনেন্সির শিওরেস্ট ক্রাইটেরিয়া আসলে হচ্ছে মেটাস্টেসিস। এখানে যদি মেটাস্টেসিস এখানে থাকতো, তাহলে মেটাস্টেসিস আমার হচ্ছে মানে ফার্স্ট ইয়াতে আমার দিতে হবে। আর সেকেন্ড অপশন হচ্ছে ইনভেসিভ, এখানে মেটাস্টেসিস নাই, ইনভেসিভনেস এটাই ট্রু। একটা সেল ইনভেসিভ, একটা টিউমার ইনভেসিভ, তার মানে সেটা আর কোনো সন্দেহ নেই সেটা যে বিনাইন না। বিনাইন টিস্যু কখনো ইনভেসিভনেস দেখাবে না, মেটাস্টেসিস তো করবেই না, ইনভেসিভনেস দেখাবে। এখানে বলেছে প্রথমে দুইটা ক্লু দিয়েছে কোশ্চেন নাম্বার 84-এ, 75 ইয়ার ওল্ড ম্যান, ব্লাডি স্টুল, কয়েক মাস ধরে, লাস্ট কয়েক মাস ধরে ব্লাডি স্টুল হচ্ছে, কোলোনোস্কোপি করে দেখা গেল যে তার সিগময়েড কোলনে, লোয়ার সিগময়েড রিজন, সিগময়েড কোলনে একটা মাস বা টিউমার আছে, এবং সে পার্শিয়াল কোলেক্টমি, হেমিকোলেক্টমি বা কোলেক্টমি সে করলো পার্শিয়াল। কোশ্চেনটা এর পরে শুরু করছে, সেটা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং টেকনিক ইউজ ডিউরিং সার্জারি, অপারেশন করার সময় কোন টেকনিক সার্জনকে হেল্প করবে ডিটারমিনিং দ্য ওয়েদার রিসেকশন ইজ অ্যাডিকুয়েট টু রিডিউস দ্য প্রবাবিলিটি অফ রিকারেন্স, যে আমি কতটুকু টিউমার কাটবো, কতটুকু কোলন কাটবো, এটা কি টিউমারের যতটুকু আছে ততটুকু কাটবো, না টিউমারের পাশে হেলদি কোলন 1 সেন্টিমিটার রাখবো, না 2 সেন্টিমিটার রাখবো, কতটুকু কাটবো এটা আমাকে হেল্প করবে, নাকি পুরো কোলনটাই আমি মানে একদম পুরো কোলনটাই কেটে ফেলবো, মানে অর্ধেক হেমিকোলেক্টমি পুরাটাই করে দিব। এই ডিসিশন গুলো আসলে আমাকে নিতে হেল্প করবে হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি, যেটা কিনা কোনো ফিক্সেটিভ ইউজ করা হয় না, একদম ফ্রেশ ফ্রেশ এটা হিস্টোপ্যাথোলজিতে পাঠানো হয়, এবং হিস্টোপ্যাথোলজিস্ট রেডি থাকেন অপারেশনের সময়, উনি এটা দেখে আমাদেরকে একটা সিদ্ধান্ত দেন যে না এটা বিনাইন, সো এটা 1 সেন্টিমিটার হেলদি মার্জিন রেখে আপনি কেটে ফেলেন, বা 2 সেন্টিমিটার হেলদি মার্জিন, এরকম ব্যাপারটা। যে কি কি আমাকে হেল্প করবে এটা আমাকে পড়তে হবে, ফ্রোজেন সেকশন বায়োপসির ইন্ডিকেশন কি কি হতে পারে, যে অন টেবিল ডায়াগনোসিস আমাকে হেল্প করবে ম্যালিগনেন্ট কিনা, ফ্রি মার্জিনস ম্যালিগনেন্ট ফ্রি কিনা এটা আমাদের হেল্প করবে। উম, যদি বলবে যে এখানে হার্টস্প্রাং ডিজিজেও আমরা কিন্তু এরকমটা করতে পারি, যে এটা আসলে কি গ্যাংলিয়ন সেল আছে বা নাই বা এরকম, এটাও করতে পারে। অন্যান্য আরো কিছু ইন্ডিকেশন আছে, আপনারা ইন্ডিকেশন গুলো একটু ফ্রোজেন সেকশনে দেখে নেবেন। Induce an IgM antibody response, IgM antibody response without the participation of helper T cell, তার মানে হেল্পার টি সেলের পার্টিসিপেশন ছাড়াই অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এটা কি কখনো হয়? আমরা তো পড়ে এসেছি যে হেল্পার টি সেল সবসময়, এই হেল্পার টি সেল, এইটা, এই হেল্পার টি সেল আমরা সবসময় পড়েছি যে সেটা টি হেল্পার 1 হয়, এবং টি হেল্পার 1টা যখন ইন্টারলিউকিন টি হেল্পার 1 না, অ্যাকচুয়ালি টি হেল্পার 1 হয় তখন তো ইন্টারলিউকিন 2 সিক্রেট করে এবং সাইটোটক্সিক টি সেলকে সে স্টিমুলেটেড করে, সেল মিডিয়েটেড ইমিউনিটি দেখায়। বাট হেল্পার টি সেলটা যখন টি হেল্পার 2 হয়, টি হেল্পার 2 তে ডিফারেন্সিয়েটেড হয়, তখন সে ইন্টারলিউকিন 4-5 রিলিজ করে, এবং তখনই কেবলমাত্র বি সেল অ্যাক্টিভেটেড হয়, বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয়, এবং প্লাজমা সেলের ভিতরে সব অ্যান্টিবডি তৈরি হয়, ইনক্লুডিং আইজিএম। প্রাইমারি প্রথমে আইজিএম তৈরি হয়, তারপরে ক্লাস সুইচিং করে বাকি সব অ্যান্টিবডি তৈরি হয়, এটাই আমরা পড়ছিলাম। কিন্তু এখানে বলছে যে উইদাউট দ্য হেল্প অফ টি সেল, তাহলে সেটা কোন ক্ষেত্র? সেটা হচ্ছে এটা না, এখানে যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে প্রোটিন অ্যান্টিজেনের বেলা, এখানে যে লাল লাল
এই যে লাল অ্যান্টিজেন গুলো দেখা যাচ্ছে, এগুলো তো সবই হলো প্রোটিন বা পেপটাইড বা পলিপেপটাইড অ্যান্টিজেন, ঠিক আছে, যেটাকে হেল্পার টি সেল চিনতে পারে, ম্যাক্রোফেজ প্রেজেন্ট করলে হেল্পার টি সেল চিনতে পারে। কিন্তু নন প্রোটিন অ্যান্টিজেন হলে, সাপোজ কার্বোহাইড্রেট অ্যান্টিজেন যদি হয়, লিপিড অ্যান্টিজেন যদি হয়, হ্যাঁ, বা গ্লাইকোলিপিড বা লিপোপ্রোটিন বা পলিস্যাকারাইড, এরকম যদি অন্য কেমিক্যাল স্ট্রাকচারের অ্যান্টিজেন হয়, সেগুলোকে কিন্তু হেল্পার টি সেল চিনতে পারে না। সো উইদাউট মানে দ্য অ্যাসোসিয়েশন অফ হেল্পার টি সেল, সরাসরি যে ঘটনাটা ঘটে, তখন এই ঘটনাটা ঘটে যে একটা পলিস্যাকারাইড একটা পলিস্যাকারাইড ক্যাপসুল, যেটা কিনা প্রোটিন না, মেজরিটি অফ দ্য ক্যাপসুলস ইন দ্য ওয়ার্ল্ড আর পলিস্যাকারাইড, সেই পলিস্যাকারাইড ক্যাপসুল সেটাকে সরাসরি বি সেলের সারফেসের যে আইজিএম আছে, এই আইজিএম তার এফএবি পোর্শন দিয়ে এটাকে ক্যাচ করে বা ডিটেক্ট করে, দেন বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে আইজিএম তৈরি হয়। তো এটার একটা শর্টকাট, এই শর্টকাট মেকানিজমের, এই শর্টকাট টি সেল ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন, এটার একটা লিমিটেশন আছে। এটার লিমিটেশন হচ্ছে এখানে বি সেল কোনো মেমোরি বি সেল তৈরি করতে পারবে না। এটার লিমিটেশন হচ্ছে এখানে কোনো ক্লাস সুইচিং হবে না, শুধুমাত্র আইজিএমই তৈরি হবে। ওখানে যেমন সব অ্যান্টিবডি তৈরি হয়েছিল, আইজিএম প্রথমে তৈরি হয়েছিল, দেন ক্লাস সুইচিং করে আইজিএ, ই, ডি, বি সবই তৈরি হয়েছিল, বাট এখানে শুধু আইজিএম তৈরি হবে। সো এই পার্থক্যটা আপনারা একটু দেখে রাখবেন। লাস্ট আওয়ারে এই কোশ্চেনটা আছে, দেখবেন ট্রু ফলসে দেখবেন একটা কোশ্চেন আছে, 2020 মার্চে আসছিল। সো এখানে যেহেতু উইদাউট বলেছে, তাহলে এখানে নন প্রোটিন সাবস্টেন্স হবে, তাহলে এখানে প্রোটিন, সো এটা ফলস। টক্সিক শক সিনড্রোম, টক্সিন, প্রোটিন, ফলস। টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন, এটাও এটাও প্রোটিন থেকেই তৈরি করা, এক্সোটক্সিন থেকেই, মানে টিটেনাসের যে টক্সিন আছে সেটাকেই ইউজ করে। আর পেনিসিলিন বোভিন সেরাম অ্যালবুমিন কমপ্লেক্স, এখানেও প্রোটিন, বাট ব্যাকটেরিয়াল ক্যাপসুলার পলিস্যাকারাইড, এটা হচ্ছে কমপ্লিটলি নন প্রোটিন সাবস্ট্যান্স। এটার এগেনস্টে হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন হবে। এখানে বলেছে 3 বছরের বাচ্চা অ্যাক্সিডেন্টালি বয়েলিং ওয়াটারকে টাচ করেছে, বার্ন, ইরাইথেমা অফ স্কিন, ইরাইথেমা অফ দ্য স্কিন, এবং সেই বার্নের ফলে স্মল ব্লিস্টার, কিছু ব্লিস্টারও তার তৈরি হয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং, এই বার্নের যে ব্লিস্টার তৈরি হলো স্কিনে, এটা কোন ধরনের ইনফ্লামেশন? উত্তর হচ্ছে সেরাস ইনফ্লামেশন। এক্সাম্পল গুলো পড়তে হবে, সেরাস ইনফ্লামেশন, ফাইব্রিনাস ইনফ্লামেশন, পুরুলেন্ট ইনফ্লামেশন, কোনটার এক্সাম্পল কি সেটা। কোশ্চেন নাম্বার 86, গাইনোকোমাসিয়া এবং ইনক্রিজ লেভেল অফ এফএসএইচ ফাউন্ড টু হ্যাভ এ ক্যারিওটাইপ অফ 47XXY। অলরেডি ডায়াগনোসিস বলেও দিয়েছে, 47XXY বলে দিয়েছে, তার মানে এটা কিসের? এটা হচ্ছে ক্লিনফেল্টার, ক্লিনফেল্টার সিনড্রোম। হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হিস ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি? এটা একটা অ্যানিউপ্লয়েডি, সেক্স ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি। দ্য মোস্ট কমন কজ ইজ মিওটিক নন ডিসজাংশন, প্যাটার্নাল, প্যাটার্নাল মিওটিক, প্যাটার্নাল। তাহলে নন ডিসজাংশন, অ্যাকচুয়ালি নন ডিসজাংশন ইন প্যাটার্নাল মিওসিস 1, মানে প্যাটার্নাল স্পারমাটোসিনেসিস প্রক্রিয়ার মিওসিস 1-এ যদি ডিফেক্ট হয়, মানে নন ডিসজাংশন যদি থাকে, সেক্ষেত্রেই কমনলি এই ক্লিনফেল্টার গুলো হয়। এবং ম্যাটার্নাল মিওসিস 1, ওইখানে যদি নন ডিসজাংশন হয়, সেক্ষেত্রে সাধারণত দেখা গেছে ডাউন সিনড্রোম হয়। ঠিক আছে। And anaphase lag is the most common cause of Turner syndrome.
এফএনএসি, এফএনএসি ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন, এফএনএসি আমরা জানি যে পালপেবল সুপারফিশিয়াল টিউমার বা স্ট্রাকচার গুলাতে করে, ডিপ সিটেড স্ট্রাকচারেও আল্ট্রাসোনো গাইডেড বা সিটি গাইডেড এফএনএসি করা যায়। তবে টেস্টিসে, এখানে টেস্টিসে এফএনএসি আমরা জানি লাংসে বায়োপসি খুব একটা হয় না, এফএনএসি করা হয়, সিটি গাইডেড বা ব্রঙ্কোস্কোপি, সিটি গাইডেড এফএনএসি এগুলোই সাধারণত করে। লিম্ফ নোডে সরাসরি এফএনএসি করা যায়, ব্রেস্টেও সরাসরি এফএনএসি করা যায়, থাইরয়েড গ্ল্যান্ডেও সরাসরি এফএনএসি করা যায়, আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি করা যায়। বাট টেস্টিকুলার টিউমার এখানে হচ্ছে এই টিউনিকা অ্যালবুজিনিয়া রাপচার হওয়ার সুযোগ থাকে এবং টিউমারটা স্প্রিড আউট হয়ে যাওয়ার সুযোগ থাকে, এই জন্য এফএনএসি এখানে কন্ট্রাইন্ডিকেটেড। 23-year-old man, কোশ্চেন নাম্বার 89, ব্রেস্ট ফিডস হার ইনফ্যান্ট। এখানে অনেকগুলো ক্লু দিয়েছে, তারপর লাস্টে জানতে চেয়েছে ফাইনালি যেটা, সেটা হচ্ছে তার ব্রেস্ট ডিউরিং প্রেগনেন্সি এনাবলস আর ব্রেস্ট ফিড টু দ্য ইনফ্যান্ট, মানে তার যে প্রেগনেন্সির সময় ব্রেস্ট এনলার্জড হয়েছে বা ব্রেস্টে যে মিল্ক আসছে, মিল্ক প্রোডাকশন হয়েছে এবং সেই মিল্কটা সে ইনফ্যান্টকে ব্রেস্ট ফিড করাচ্ছেন উনি। তো এটা কিসের, কোন মেকানিজম? এটা হচ্ছে লোবিউলার হাইপারপ্লেসিয়া, হুইচ ইজ অ্যাবসোলুটলি নর্মাল, ফিজিওলজিক্যাল, which is cellular adaptation, hyperplasia of the lactiferous lobules, ঠিক আছে। স্ট্রোমাল হাইপারট্রফি হলে তো এটা ব্রেস্ট এনলার্জমেন্ট হবে, এটা জাস্ট ইস্ট্রোজেনের স্টিমুলাসনে। আর লোবিউলার হাইপারপ্লেসিয়া এটা এটা আহ, মূলত এটা হচ্ছে যে কি বলে এটাকে, প্রজেস্টেরনের রেসপন্স এটা হয়। আর বাকি এগুলা সেগুলো তো এপিথেলিয়াল ডিসপ্লেসিয়া, এটা তো প্যাথোলজি, এটা তো আর একেবারেই খারাপ জিনিস। লিপিড ডিপোজিশন করে তো আমার মিল্ক প্রোডাকশনের সাথে কোনো সম্পর্ক নেই। ডাক্টাল মেটাপ্লেসিয়া এটাও আহ, ভুল, এটাও একটা মানে প্যাথোলজিক কন্ডিশন আর কি। টু কাজিনস হ্যাভ ম্যারিড কনস্যাঙ্গুইনাস ম্যারেজ। সো কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, কনস্যাঙ্গুইনাস ম্যারেজে আমরা জানি যে রিসেসিভ ডিজিজ গুলা, রিসেসিভ ডিজিজ গুলা সাধারণত কনস্যাঙ্গুইনাস হিস্ট্রি থাকে। হ্যাভ ম্যারিড অ্যান্ড উড লাইক টু স্টার্ট এ ফ্যামিলি, হাউএভার ইফ বোথ দেম আর হেটারোজাইগাস ক্যারিয়ার, হেটারোজাইগাস ক্যারিয়ার বলছে। সো এবং বলেও দিয়েছে এটা এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ বলে নাই, এটা বলছে অটোজোমাল রিসেসিভ। টু কাজিনস, তো এখানে একটা মাত্র ক্ষেত্রে এফেক্টেড হতে পারে, এটা হচ্ছে এটা 25% ক্ষেত্রে এফেক্টেড হবে এবং 50% ক্ষেত্রে ক্যারিয়ার হবে। এখানে অ্যান্সার হচ্ছে 50%। আর 25% ক্ষেত্রে হচ্ছে একেবারেই হেলদি হবে, ঠিক আছে। হেলদি মানে সবাই নর্মাল হবে, হেলদি হেলদি হবে আর কি। আনএফেক্টেড হবে সবাই, মানে 75%ই, কিন্তু ক্যারিয়ার হবে হচ্ছে আমাদের পরীক্ষায় যেটা জানতে চেয়েছে কোশ্চেনে, সেটা হচ্ছে 50%। সো এটাই অ্যান্সার। এফেক্টেড হবে বা ডিজিজড হবে হলো 25%। এই যে ছবিটা দেখা আছে অলরেডি। An AIDS patient's blood shows vascular endothelial cells, ব্লাড, তার ব্লাড, সেখানে দেখা যাচ্ছে এন্ডোথেলিয়াল সেল আছে। ব্লাডে এন্ডোথেলিয়াল সেল থাকার তো কথা না, ব্লাডে থাকার কথা আরবিসি, ব্লাডে থাকার কথা প্লেটলেট, ব্লাড স্যাম্পলে থাকবে সেরাম, এগুলিতে থাকবে। ব্লাড স্যাম্পলে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম সেল শেডিং কেন হবে? এন্ডোথেলিয়াল সেলস দেখা গেছে কি উইথ ম্যানি
স্পিন্ডল সেলস অ্যান্ড ইরাইথ্রোসাইট, আরবিসি আছে, ঠিক আছে, ওকে ফাইন। অ্যান্ড ভেরি এন্ডোথেলিয়াল সেলস উইথ মেনি স্পিন্ডল সেলস, এটা হচ্ছে ক্যাপোসি সার্কোমা ভাইরাস, যেটা ইমিউনোকম্প্রোমাইজড এইডস পেশেন্টদেরই স্পেশালি হয়, হিউম্যান হারপিস 8 ভাইরাস দিয়ে। আহ, এবং সেখানে হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলের একটা অ্যাঞ্জিও সার্কোমা টাইপের আর কি। কোয়েশ্চেন নাম্বার 92, ফিভার 102 ডিগ্রি, হাই গ্রেড ফিভার, ব্লাড প্রেশার কম 70/30, তার মানে ব্লাড প্রেশার এটা কমে গেছে, অ্যান্ড সেভারাল হেমোরেজিক র্যাশ আসছে, হেমোরেজিক র্যাশ, ব্লিডিং ম্যানিফেস্টেশন, পিটিচি, পারপুরা, একাইমোসিস, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই আছেই পৃথিবীতে দুইটা, এটা হচ্ছে নিশেরিয়া। নিশেরিয়া হয় গনোরি না হলে মেনিনজাইটিস। গনোরিয়া হচ্ছে এরকম ফিভার, লো ব্লাড প্রেশার, হেমোরেজিক ম্যানিফেস্টেশন, এসব নিয়ে নিশেরিয়া গনোরিয়া আসে না। সো এটা হচ্ছে, এবং স্পাইনাল ফ্লুইডে বরঞ্চ তার গ্রাম স্টেইন নে এটা পাওয়া গেছে, তার মানে এটা হচ্ছে নিশেরিয়া মেনিনজিটাইডিস, মেনিনজিটাইডিস। এবং সে মেনিঙ্গোকক্কাই আর কি, মানে মেনিনজাইটিস করছে, মেনিনজাইটিস করছে। এখন কি দিয়ে তার এটার কজটা কি? কজটা হচ্ছে এন্ডোটক্সিক। এটা একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, এটা এন্ডোটক্সিক শক করতে পারে এবং তার এন্ডোটক্সিন দিয়ে সে মেনিনজাইটিস করতে পারে, টক্সিন মিডিয়েটেড। এটি হচ্ছে অ্যান্সার। 10-year-old boy presents with vomiting within 3 hours of consumption। 3 ঘন্টার মধ্যে একটা বার্গার খাইলাম, একটা বার্গার বা পিৎজা বা যে কোনো একটা ফুড পার্টিতে, সে বলেছে খাওয়ার 3 ঘন্টার মধ্যেই সে বমি করতে করতে শেষ। তো এইটা কোন ধরনের ফুড পয়জনিং? সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি স্ট্যাফোরিয়াস। স্ট্যাফোরিয়াসে হচ্ছে উইদিন 3 আওয়ার্স এর মধ্যে, মানে উইদিন 6 আওয়ার্স এর আগেই তার মানে ফুড পয়জনিং সাইন সিমটম শো করে, মানে উইদিন 6 আওয়ার্স। স্ট্যাফোরিয়াস হচ্ছে উইদিন 6 আওয়ার্স। স্ট্যাফিলোকক্কাল এন্টেরোটক্সিন ইজ ভেরি পাওয়ারফুল, উইদিন 6 আওয়ার্সেই হচ্ছে সে। এবং সেখানে ফুড পয়জনিং এ ডায়রিয়ার থেকে এই ভমিটিং সিমটমটাই অনেক বেশি থাকে, ঠিক আছে। আর বোটুলিজমে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিজম, সেটাও ফুড পয়জনিং করে, বাট সেটা হচ্ছে মোর দ্যান 6 আওয়ার্স বা মোর দ্যান 12 আওয়ার্স, সেক্ষেত্রে হচ্ছে বোটুলিজম আর কি। কোয়েশ্চন নাম্বার 94, এ পেশেন্ট উইথ ইন্ট্রাভেনাস নরঅ্যাড্রেনালিন সাপোর্ট, মার্ক দ্য ওয়ার্ড ইন্ট্রাভেনাস। আইভি নরঅ্যাড্রেনালিন দিছে, আইভি মানে এখানে একটা ক্যানুলা আছে, আইভি ক্যানুলা নিশ্চয়ই আছে। ডক্টর হ্যাভ ডান এ সিভি লাইন থ্রু সাবক্লেভিয়ান ভেইন, সাবক্লেভিয়ান ভেইন দিয়ে একটা সিভি লাইন ক্যাথেটারও করছে। তার মানে ক্যানুলা, ক্যাথেটার, তার মানে হচ্ছে তার মানে এইসব ইনস্ট্রুমেন্ট গুলো তার আইভি অ্যাক্সেস পাইছে, তাই না? অন থার্ড ডে পেশেন্ট ডেভেলপ ফিভার, এইসব এটা তৃতীয় দিনের মাথায় ফিভার অ্যারাইজ করছে। তো এটা মোস্ট কমন ইয়া হচ্ছে তার স্ট্যাফ এপিডার্মাইটিস দিয়ে তার হয়তো ব্যাকটেরিমিয়া বা সেপ্টিসেমিয়া হয়েছে। স্ট্যাফ এপিডার্মাইটিস এটা সাধারণ মূলত হচ্ছে এই যে ইন্ট্রাভেনাস ক্যাথেটার বা প্রস্থেটিক যে ডিভাইস গুলো আছে সেগুলোতে সাধারণত এইটা ইনফেকশন করে। এটা স্কিন ফ্লোরা, এটা ওইটা দিয়ে ঢুকে যায় এবং সেখানে সে কলোনাইজেশন করে, সারা বডিতেও ব্লাডেও ছড়ায় যায়। এই হচ্ছে ব্যাপার। দ্য প্যাথোজেনিক হিস্টোলজিক্যাল ফিচার ইন রিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভারের প্যাথোনমিক ফিভার হচ্ছে অ্যাশকফ নোডিউল, জায়ান্ট বডি, একটা জায়ান্ট সেল, মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এখান থেকে কোশ্চেনটা করছে। তো জায়ান্ট সেল, এটা অ্যাশকফ বডি, এটা তো হার্টে পাওয়া যায়, মানে রিউমেটিক ফিভারে মায়োকার্ডিয়ামে এই জায়ান্ট সেলটা ধরেন পাওয়া গেল, প্যানকার্ডাইটিস হয় সেখানে পাওয়া গেল। তো ওখান থেকে বায়োপসি নিলে হিস্টোপ্যাথোলজিতে দেন আমরা অ্যাশকফ নোডিউল পাবো। তো এটা তো কখনো করা হয় না, রিউমেটিক ফিভারে তো হার্ট বায়োপসি এটা তো আর নেওয়া হয় না, বাট প্যাথোলজি জানার জন্য জেনে রাখা আর কি। এবং কোন ধরনের জায়ান্ট সেল কোন ডিজিজে পাওয়া যায় এটা আমাদেরকে জানতে হবে।
Giant cells are nothing but fusion of macrophages, fusion of the cytoplasms, but not fusion of the nucleus, multinucleated giant cells. এটা কোন সেল, কোথায় পাওয়া যায়, এগুলো একটু আপনারা এক্সাম্পল গুলো একটু দেখবেন। খালেক স্যারের বই থেকে নেয়া এক্সাম্পল গুলো দেখবেন। 96, 37-year-old man came to the hospital with loose motion for the last 3 days. 3 দিন ধরে তার ডায়রিয়া হচ্ছে, এবং হি গেভ হিস্ট্রি অফ টেকিং রিহিটেড ফ্রোজেন ফ্রাইড রাইস। এটা দেখেই, নাম শুনেই আমরা বুঝে গেছি যে মানে ডায়রিয়া কজিং ব্যাকটেরিয়া যারা যারা আছে তার মধ্যে এই ক্লুটা যদি দেয়া থাকে, রিহিটেড ফ্রাইড রাইস, সুতরাং এটা আমরা করব না কখনো। ফ্রাইড রাইস রান্না করলে একবারই হিট দেওয়া, ওইটাই ওইটাই আমরা খাবো, একদম ফ্রেশ যেটা, সেটাই রান্না করা, সেটাই আমরা খাবো। বাট ফ্রিজে রাখলাম, ফ্রিজ থেকে পরে আবার বের করলাম, আবার আরেক বেলা যে হিট দিলাম, এটা করলে স্পোর গুলো তখন ভেজিটেটিভ, মানে আমার মানে ইনফেক্টিভ হয়ে যায়, তখন ব্যাকটেরিয়া হয়ে যায়, তখন সেটা আবার ইয়া করে, ফুড পয়জনিং করে। Special component that only present in gram positive bacteria but absent in gram negative bacteria. এটা একটা কোশ্চেনে আমরা পড়েছি, এটার অ্যান্সার হচ্ছে টেইকোইক অ্যাসিড। সেম কোশ্চেনটা যদি উল্টায় করে তাহলে হয়তো বা অ্যান্সার হতে পারে যে প্রেজেন্ট ইন গ্রাম নেগেটিভ বাট অ্যাবসেন্ট ইন গ্রাম পজিটিভ, সেক্ষেত্রে হয়তো আউটার মেমব্রেন লাইপোপলিস্যাকারাইড, সেটা হতে পারে। ঠিক আছে। A 3-year-old boy wakes up at night because his anal region is itching. অ্যানাল রিজিয়নে চুলকানি হচ্ছে, 3 বছরের বাচ্চা। প্লেনো কনভেক্স নন বাইল স্টেইনড ওয়ার্ম এগস। প্রত্যেকটা ক্লু ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে ইন স্কচ টেপ প্রিপারেশন। মানে এখানে আমাদের পেরিয়ানাল রিজিয়নে একটা কস্টেপ লাগানো হয়েছে, পেরিয়ানাল রিজিয়নে কস্টেপ লাগানো হয়েছে, কস্টেপের ভিতরে ডিমগুলো আটকে গেছে, এবং ওই কস্টেপটা পরবর্তীতে মাইক্রোস্কোপের নিচে তাকাইলে আমরা ডিম দেখতে পাচ্ছি। এটা কিন্তু স্টুলে ডিম না। সো এটা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, অ্যাসকারিস লাম্বিকয়েডেস বা অ্যানকাইলোস্টোমা ডিউডিনালি এগুলার কিন্তু ডিম স্টুলে দেখে, স্টুলে দেখে, কারণ এরা হচ্ছে মানে, কিন্তু এরা হচ্ছে কি, এরা হচ্ছে স্টুলে আমরা এই এগুলা পাই। কিন্তু এন্টারোবিয়াস ভার্মিকিউলারিস এটা কোলনে কিন্তু ইয়া করে না, মানে আহ কি বলে, এটা ডিম পাড়ে না। হ্যাঁ, তারা ডিমটা পাড়ে হচ্ছে বডির বাইরে এসে পেরিয়ানাল রিজিয়নে, পেরিনিয়াল রিজিয়ন বা পেরিয়ানাল রিজিয়নে এসে তারা তখন ডিম পাড়ে। কারণ এই ডিমটা হ্যাচিং হওয়ার জন্য, ডিম পাড়ার জন্য প্রেগনেন্ট উইমেন, প্রেগনেন্ট ওয়ার্ম, তাদের হচ্ছে ডিম পাড়ার জন্য একটা হিউমিড, একটা ওয়ার্ম এইটা একটু কোল্ড, অক্সিজেন দরকার হয়। তাদের হচ্ছে অক্সিজেন দরকার হয়, এই জন্য বাইরের এনভায়রনমেন্টে তারা আসে। হ্যাঁ, সো এই জন্য এটা হচ্ছে এন্ট্রোবিয়াস ভার্মিকুলারিস, ইট ইজ অ্যাবসেন্ট অর নট ভিজিবল ইন স্টুল। হ্যাঁ, এটা হলো কস্টেপ প্রিপারেশনে আমরা পাই, এবং এটা হলো একটা ইয়া। আর আরেকটা হচ্ছে ট্রাইকিউরিস টাইকিউরিয়া, এটা হবে না। ট্রিকিনেলা স্পাইরালিস, ট্রাইকিউরিস টাইকিউরিয়া এটা বাইল স্টেইনড। ট্রাইকিউরিস টাইকিউরিয়ার যে আমার এটাও নন বাইল স্টেইনড হতে পারে। এটা একটা কিছু ইয়া আছে আপনার, বাইল স্টেইনড এগের, মানে স্টুল দিয়ে যেগুলো পাস করে সেগুলো বাইল স্টেইনড হয় সাধারণত। তো বাইল স্টেইনড এগের নিউমোনিক হচ্ছে এ হেন, একটা মুরগি ডিম পারলো, এ হেন একটা মুরগি ডিম পারলো, অ্যাসকারিস। হ্যাঁ, তারপর হচ্ছে এইচ, এইচ ফর একটা, আরেকটা মোস্ট প্রবাবলি ই ফর এন্টারোবিয়াস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এন ফর নিকেটর আমেরিকানাস। হ্যাঁ, আর এইচ ফর মোস্ট প্রবাবলি হাইমেনোলোপসিস ন্যানা, এরকম খুব সম্ভবত। তো এ হেন যে হুকওয়ান, হাইমেনোপসিস এবং এন্ট্রোবিয়াস,
এরা হচ্ছে বাইল স্টেইনড। ওয়েলকাম ব্যাক। আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে বাইল স্টেইনড এগ কোনগুলো আর নন বাইল স্টেইনড এগ কোনগুলো, ঠিক আছে? আমরা নিউমোনিক একটা দেখেছিলাম যে এ হেন একটা ডিম, এটা ডিম পারলো, সে হচ্ছে বাইল স্টেইনড। বাইল স্টেইনড না, এরা হচ্ছে নন বাইল স্টেইনড। এই ক্লুটা হচ্ছে নন বাইল স্টেইনড এর। নন বাইল স্টেইনড এগ, সেটার নিউমোনিক হচ্ছে এ হেন, নন বাইল স্টেইনড। ঠিক আছে, নন বাইল স্টেইনড। এ ফর অ্যানকাইলোস্টোমা, এ হেন। এইচ ফর হচ্ছে আপনার হাইমেনোলপসিস নেনা, হাইমেনোলপসিস নেনা। ই ফর এন্টারোবিয়াস, অ্যান্ড এন ফর নিকেটর আমেরিকা, এ হেন। ঠিক আছে, নন বাইল স্টেইনড। আর বাইল স্টেইনড যে এক্সাম্পল, বাইল স্টেইনড এক্সাম্পল হচ্ছে আপনার, এটা হলো বাইল স্টেইনড এগ, হলুদ বাইল স্টেইনড এগ। এটার নিউমোনিক হচ্ছে ফ্যাট ক্যাট, ফ্যাট ক্যাট। এফ ফর হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, টি ফর বা ফ্যাসিলোপসিস বাস্কি সেটাও হবে। আর এখানে টি হচ্ছে ট্রাইকিউরিস ট্রাইকিউরিয়া, যেটা আমাদের অপশনে আছে, ট্রাইকিউরিস ট্রাইকিউরিয়া। সি ফর ক্লোনোরকিস সাইনেন্সিস, অ্যান্ড এগেইন এ ফর অ্যাসকারিয়াসিস। এই এতে হচ্ছে অ্যাসকারিয়াসিস, এখানে এ হচ্ছে অ্যাসকারিয়াসিস। অ্যান্ড টি ফর টিনিয়া সোলিয়াম অ্যান্ড টিনিয়া সাজানিটা, টিনিয়া সোলিয়াম অ্যান্ড টিনিয়া সাজানিটা। তাহলে আমি আবার বলি, ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলোসিস বাস্কি, টি ফর ট্রাইকিউরিস ট্রাইকিউরিয়া, ট্রাইকিউরিস ট্রাইকিউরিস ট্রাইকিউরিয়া। সি ফর ক্লোনোরকিস সাইনেন্সিস, এ ফর অ্যাসকারিয়াসিস, আর টি ফর টিনিয়া সাজানেটা, টিনিয়া সোলিয়াম বোথ। এখন এগুলো হচ্ছে বাইন স্টেইনড। এখানে আরেকটা অপশন আছে, আর নন বাইল স্টেইনড হচ্ছে এহেন, এন্টারোবিয়াস ভার্মিকিউলারিস, এটার মধ্যে এই কারণে পড়ছে, এই এন্টারোবিয়াসটা আমাদের অপশন আছে। বাট এটা স্টুলে আসে না। হ্যাঁ, এটা এটা হলো পেরিনাল রিজিয়নে ডিম পাড়ে, এটাই। আর আরেকটা বিষয় হচ্ছে ট্রিকিনেলা স্পাইরালিস, ট্রিকিনেলা স্পাইরালিস এটা হচ্ছে ওভো প্যারাস না, এটা হচ্ছে ভিভি প্যারাস, মানে এরা হচ্ছে ডিমই পারে না। মানে এরা হচ্ছে সরাসরি সরাসরি লার্ভা উৎপাদন করে, মানে সরাসরি ফিটাস তৈরি করে, এমব্রায়ো তৈরি করে, মানে এদের ডিম বলে কিছু হয় না। ঠিক আছে, ট্রিকিনেরা স্পাইরালিস, বা খুব সম্ভবত ডিম থাকে না, অথবা ওভো ভিভি প্যারাস, দুইটার একটা হবে, যে মানে মানুষের শরীরের ভিতরেই ডিম পারে, ভিতরেই লার্ভা, এক থেকে লার্ভা হয়ে যায়, ওভো ভিভি প্যারাস। সেটা হইতে পারে, মানে এদের ডিমও, আমি যেটা বলতে যাচ্ছি, মানে সেটা বাইরে স্টুলে বা কোথাও বাইরে আসে না, পাওয়া যায় না ট্রিকিনেলাটা, ওইটি। Which hepatotropic viral genome has a functional reverse transcriptase activity? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে আমি অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা, সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা রিট্রোভাইরাস গুলোর থাকে, বাট আরেকটা ভাইরাসের আছে হেপাডনা ফ্যামিলির, এই হেপাটাইটিস বি ভাইরাস, এটারও ফাংশনাল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে। মানে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ ভাইরাস, তো এটা ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে, তার যে রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ, এই রেপ্লিকেশন করতে গেলে
ডিএনএর যে দুটা স্ট্র্যান্ড থাকে, এই দুইটা স্ট্র্যান্ডের মধ্যে একটা আগে তাকে মানে হোস্টের আরএনএ থেকে তার একটা স্ট্র্যান্ড বানানো লাগে, দেন সে তার যে টিপিক্যাল ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ যেটা থাকে, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ যেটা আছে, ওইটা দিয়ে সে পরবর্তীতে রেপ্লিকেট করতে থাকে বারবার। সে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে করতে থাকে। বাট আগে তার একটা হোস্ট আরএনএ কে ইউজ করে একটা টেমপ্লেট ডিএনএ তার বানানো লাগে। সেইটা সে এই আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ তার যে ফাংশনাল অ্যাক্টিভিটিটা আছে ওইটা দিয়ে সে করে। Last question, question number 100. 37 years old man presented with ulcer on his left foot. Left foot a ulcer. On inspection, ulcer looks very dirty and greenish foul smelling pus. এই পাসের কালারটা খুব ইম্পর্টেন্ট, গ্রিনিশ ফাউল স্মেলিং পাস। এখানে মোস্ট অর্গানিজম কোনটা? মোস্ট অর্গানিজম এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই পাসের কালার থেকে সিডোমোনাস দিছে। সিডোমোনাসের যে পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া, সেটা পায়োসায়ানিন থাকে এবং পায়োভার্ডিন থাকে। হ্যাঁ, পায়োসায়ানিন এবং পায়োভার্ডিন এরকম দুইটা পিগমেন্ট সে তৈরি করতে পারে। পায়োসায়ানিন হচ্ছে কিছুটা, সায়ানিন মানে ব্লু, ব্লুইশ, আর পায়োভার্ডিন মানে ইয়েলো গ্রিন, ইয়েলো বা ইয়েলো গ্রিন কালার। সো ওভারঅল মোটামুটি এই গ্রিনিশ ব্লুইশ এই টাইপের বিশেষ করে ইয়ে থাকে, মানে তার যে আলসার বা তার যে ওন্ড এই বা পাস কালার, এটা এই কালারের হয়। যদি গোল্ডেন ইয়েলো থাকতো বা ইয়েলো বলতো, দেন ইউ ক্যান গো ফর স্ট্যাফোরিয়াস, তখন আপনি যেতে পারতেন। ঠিক আছে, এটা হলো ব্যাপার। সো সিডোমোনাস এটা এক্সোটক্সিন প্রডিউসিং ব্যাকটেরিয়া। এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সো এটা এন্ডোটক্সিন আছে, বাট এটার আবার এক্সোটক্সিনও আছে। এবং সিডোমোনাস খুব আহ, কি বলে এটাকে, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদেরই মূলত সে আহ, মানে ইনফেকশন করে। সে খুব ডার্টি ওয়াটারেও সে একদম, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন তার খুব কমন, নিউমোনিয়া করতে পারে, সেপসিস করতে পারে, অন্যান্য হ্যাঁ যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদেরই মূলত সে ডিজিজ করে। So thank you for kind attention to my words and patient hearing. Wish you very best of luck for the upcoming exam. Hopefully everyone will get chance. Thank you.